হ্যালো এভরিবডি। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের 4 নম্বর ক্লাস। 4 নম্বর ক্লাসে আমরা চার্ট অফ অ্যাকাউন্ট সেটিং করব। পাশাপাশি আমরা একটু যদি ওভারভিউ করে আসি আগে, যে আমরা এই 2 নম্বর 3 নম্বর ক্লাসে কি কি শিখছি। অর্থাৎ এখানে দেখেন, স্বাভাবিকভাবেই আপনারা যারা ছিলেন ক্লাসে তারা তো দেখছেনই যে অ্যাজ এ যে কোনো একটা সোশ্যাল মিডিয়াতেও যদি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় তার সাথে বেসিক কিছু সেটিং থাকে। ঠিক এখানে তো এটা একটা বিজনেস অ্যাকাউন্ট বা একটা বিজনেস সফটওয়্যার, অ্যাকাউন্টিং সফটওয়্যার। এক্ষেত্রে একটা কোম্পানি ফর্ম করতে গেলে যা যা আনুষঙ্গিক বেসিক বিষয় লাগে সেগুলো কিন্তু আমরা করছি। ঠিক আছে, তার মানে এখানে কোনটা অন করব কোনটা অফ করব টাস্কটা ছিল এরকম, এর বাইরে কিছু ছিল না। এটা কুইক বুকসের বেসিক যে যে কোনো একটা কোম্পানি সেট আপ করতে হলে যে প্রাইমারি সেটিং গুলো সেগুলো আমরা করছি 3 নম্বর ক্লাসে, এবং 2 নম্বর ক্লাসেও সিমিলার তাই। আর একটা এখানে দেখছিলাম যে নেভিগেশন প্যানেল বা অন্যান্য যাতে যা আছে কুইক বুকসের কোন টুলসটা কোথায় আছে, জাস্ট এতটুকু হয়েছে, সেই সেটিং গুলো করছি এবং ওভারভিউ সফটওয়্যারে কোথায় কোন আইকনটা আছে, এটা সফটওয়্যার পরিচিতি। এটার বাইরে আমাদের খুব বেশি অগ্রসর হয়নি, ঠিক আছে। আর প্রথম ক্লাসে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করছিলাম। তা যেটা এখনো তাদের করা হয়নি সেটা আমি সহায়তা করব, টেনশন নেওয়ার কোনো কারণ নাই। এখন আমরা, এটা তো গেল বেসিক কনসেপ্ট, এটা যে কেউ একবার দেখায় দিলে পারবে, এটা কঠিন কিছু না, ঠিক আছে। আর মেজর ক্লাসে আমরা এখনো যাইনি, তবে ধরেন আজকে থেকে আমরা মেজর ক্লাসে যাব। সেটা হচ্ছে চার্ট অফ অ্যাকাউন্ট সেটিং। এখন যে কোনো একটা প্রতিষ্ঠানে যখন আমরা কাজ করতে যাব, তখন দেখা যাচ্ছে যে আহ, আমরা একটা কাজ করতে গেলে সেখানে কাজ হবে আমাদের, জাস্ট মিনিট, এটা কি কুইক বুকস? ওকে, পেয়েছি। আচ্ছা, আমাদের কাজ হবে হচ্ছে তার চার্ট অফ অ্যাকাউন্টের লিস্ট আমাদের দিবে, সেটাগুলো আমাদের অ্যাড করতে হবে। কোম্পানি ক্রিয়েট করার পর প্রথম যদি আমরা কোনো কাজে হাত দিয়ে থাকি সেটা হচ্ছে চার্ট অফ অ্যাকাউন্ট। এখন চার্ট অফ অ্যাকাউন্টটা কি? আপনারা যেটা লেজার নামে চেনেন, লেজার বা খতিয়ান সহজ কথায়, বা হেড অফ অ্যাকাউন্ট, এই সেম জিনিস চার্ট অফ অ্যাকাউন্টও যা, লেজারও তাই। এক এক সফটওয়্যারে এক এক নামে পরিচিত। যেমন টালি ইআরপি সফটওয়্যার যেগুলো আছে সেখানে কিন্তু এই চার্ট অফ অ্যাকাউন্টটা লেজার হিসেবে দেখানো হয়েছে। আর ঠিক সেই জিনিসটা এখানে চার্ট অফ অ্যাকাউন্ট বা হেড অফ অ্যাকাউন্ট যাই বলেন, ওই জিনিস একই। দেখেন বেসিকলি একটা ব্যাপার খেয়াল করবেন যে মানে সফটওয়্যার, অ্যাকাউন্টিং রিলেটেড সফটওয়্যার যাই হোক, ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু সিমিলারিটি আছে। হয়তো নেম চেঞ্জ থাকতে পারে, ফিচার চেঞ্জ থাকতে পারে, ফাংশন চেঞ্জ থাকতে পারে, কিন্তু কুইক বুকসে আছে কি একটু এডিশনাল কিছু অ্যাডভান্স ফিচার, যেগুলো সচরাচর সব সফটওয়্যারে থাকে না। এর জন্য বিশ্বব্যাপী সব থেকে মানে টপ র্যাঙ্কিং এ আছে এই সফটওয়্যারটা, ঠিক আছে। এবং একচেটিয়া বলতে পারেন, এত এত সফটওয়্যারের ভিড়ে একচেটিয়া রাজত্ব করতেছে এই সফটওয়্যারটা। এখন আমরা চার্ট অফ অ্যাকাউন্ট কিভাবে অ্যাড করতে হয়, এখানে আছে কয়েকটা টাস্ক। দেখেন যে হোয়াট ইজ চার্ট অফ অ্যাকাউন্ট, এটা আমরা জানলাম যে চার্ট অফ অ্যাকাউন্ট বা লেজার বা হেড অফ অ্যাকাউন্ট সিমিলার থিং। এখানে ডিফারেন্ট কিছু না যে চার্ট অফ অ্যাকাউন্ট আবার নতুন কি জিনিস, ঠিক আছে। এটা সেম জিনিস। তাহলে সিওএ এটাকে বলা হয় সংক্ষেপে সিওএ, চার্ট অফ অ্যাকাউন্ট। ওকে, জাস্ট চার্ট অফ অ্যাকাউন্টের কনসেপ্টটা আমরা একটু ক্লিয়ার হলাম, চার্ট অফ অ্যাকাউন্ট জিনিসটা কি। লেজার মানে লেজার যে জানে বা লেজার কথাটার সাথে পরিচিত যে, তার কাছে চার্ট অফ অ্যাকাউন্ট ধরে নেবেন ওইটাই, মানে এখানে কোনো তফাৎ নাই। আবার কেউ হেড অফ অ্যাকাউন্ট নামেও চেনে, আর বাংলায় সহজে খতিয়ান, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা জানলাম সিওএ বা চার্ট অফ অ্যাকাউন্ট কি। এরপরে আমরা কি কি জানবো, ম্যানুয়ালি অ্যাডিং চার্ট অফ অ্যাকাউন্ট, কিভাবে চার্ট অফ অ্যাকাউন্ট ম্যানুয়ালি অ্যাড করতে হয়। এরপরে বাল্ক আকারে আমরা কখন বা কিভাবে ইম্পোর্ট করতে পারি, যে এক্সেল শিটে আছে আমার অনেকগুলো চার্ট অফ অ্যাকাউন্ট, সেগুলো আমি কিভাবে ইম্পোর্ট করবো একবারে, ঠিক আছে। এটা আমরা দেখবো। এর পাশাপাশি যদি কোনো চার্ট অফ অ্যাকাউন্ট এডিট করার প্রয়োজন হয়, যে ওখানে কোনো তথ্য সংযোজন বিয়োজন করতে হবে বা কোনো কারণে যে কোনো কিছু আমার এডিট করতে হতে পারে, সেক্ষেত্রে এডিট আমরা কিভাবে করব। যে একবার অ্যাড করা হয়ে গেছে তার মানে কি আমরা এডিট করতে পারবো না? পারবো। যে কোনো টাইমে আমরা এডিট করতে পারবো, কিন্তু কি কি এডিট করতে পারবো এটা আমাদের জানা জরুরি, আর কি কি এডিট করতে পারবো না এটাও জানা জরুরি। এরপর আছে কি, যদি কখনো চার্ট অফ অ্যাকাউন্ট কোনোটা ইনঅ্যাক্টিভ করে রাখা লাগে, দেখা যাচ্ছে একটা প্রতিষ্ঠানের আন্ডারে অনেক চার্ট অফ অ্যাকাউন্ট অ্যাড করা থাকতে পারে, কিন্তু কোনো কোনো চার্ট অফ অ্যাকাউন্ট দেখা যাচ্ছে যে 6 মাসে বা 1 বছরে সচরাচর কাজে লাগে না। ওগুলো ভিড় না করে ধরেন এখানে স্ক্রল ডাউন করে করে যদি আমার যাইতে হয়, সেক্ষেত্রে তো আরো বেশি সময় লাগে। তার জন্য কি করা হয়, অনেক ক্ষেত্রে ইনঅ্যাক্টিভ করে রাখা হয়। পার্মানেন্টলি ডিলিট না করে দিয়ে ইনঅ্যাক্টিভ করে রাখতেছি, তার মানে কি ভবিষ্যতে যদি ওই চার্ট অফ অ্যাকাউন্টটা আমার প্রয়োজন হয়, প্রয়োজন বোধে আমি চার্ট অফ অ্যাকাউন্ট আবার অ্যাক্টিভ করতে পারবো। ওকে, তাহলে এই টাস্কগুলো হচ্ছে আজকে। কিন্তু একটা বিষয় আছে, যে পৃথিবীতে তো অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড অনেক আছে, আইএফআরএস স্ট্যান্ডার্ড আছে, অন্যান্য
অনেক স্ট্যান্ডার্ড আছে, কিন্তু জনপ্রিয় গ্যাপ স্ট্যান্ডার্ডটা। ঠিক আছে, আইএফআরএস যেটা বলতেছেন এটা আছে অবশ্যই, মানে বিভিন্ন ভূখণ্ডে বিভিন্ন জনপ্রিয়তা আছে, অনেক স্ট্যান্ডার্ড ফলো করা হয়, তার বিশেষ করে এই দুটো স্ট্যান্ডার্ড বেশি পরিচিত। তো তার ভিতরে গ্যাপ স্ট্যান্ডার্ড যেটা যেটা মানে পার্থক্য কি কি দেখি কোনটার সাথে, আমি কোনোটা কম্পেয়ার করতেছি না, কোনোটা ছোট বড় কিছু বলতেছি না, জাস্ট আমি বলতে চাচ্ছি এটা যে গ্যাপের স্ট্যান্ডার্ড অনুযায়ী কুইক বুকসটা পরিচালিত হয়, ইউএসএ গ্যাপ, জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপাল। ঠিক আছে, গ্যাপের ফুল মিনিংটা আমরা জানি অনেকে, ঠিক আছে, তারপরও আমি একটু রিপিট করলাম। তো এই গ্যাপ স্ট্যান্ডার্ড অনুযায়ী কুইক বুকসটা পরিচালিত। ঠিক আছে, গ্যাপের যত স্ট্যান্ডার্ড আছে, যেমন এখানে চার্ট অফ অ্যাকাউন্ট যখন আমরা অ্যাড করতেছি বা লেজার, ধরে নেন লেজার আমরা অ্যাড করতেছি, লেজার অ্যাকাউন্ট অ্যাড করার ক্ষেত্রে এখানে গ্যাপের একটা আলাদা স্ট্যান্ডার্ড আছে। হয়তো আমরা বইতে বা কাগজ কলমে অনেক কিছু, মানে পুঁথিগত বিদ্যা একরকম আর প্র্যাকটিক্যাল ক্ষেত্রে একটু ডিফারেন্ট থাকতে পারে। ঠিক আছে, তার মানে এই না যে নিয়মটাই চেঞ্জ, ব্যাপারটা এরকম না। যেমন এখানে কুইক বুকসে কিভাবে আছে যে গ্যাপের স্ট্যান্ডার্ড অনুযায়ী বলতেছে যে ইউজিং গ্যাপ স্ট্যান্ডার্ড ইউজুয়ালি দ্যাট মিনস দ্যাট অল, অর্থাৎ অল অ্যাসেট বিগিন উইথ ওয়ান। তার মানে আমি যদি চার্ট অফ অ্যাকাউন্ট কি, যে কোনো একটা অ্যাকাউন্টের হেড বা লেজার, মানে প্রত্যেকটা অ্যাকাউন্টকে আলাদা আলাদা, মানে মানে আলাদা আলাদা অ্যাকাউন্ট হিসেবে দেখানোর জন্য আমরা চার্ট অফ অ্যাকাউন্ট অ্যাড করতেছি বা লেজারটা অ্যাড করি, যে পার্টিকুলারলি প্রত্যেকটা হেডে যাতে করে আমরা এক্সপ্লেন করতে পারি, এর ডিটেল দেখতে পারি, লাস্ট যে ব্যালেন্স আছে সেটা আমরা দেখতে পারি, অল হিস্ট্রি আমরা কিন্তু এখানে কুইক বুকসের ভিতরে অ্যাকাউন্ট হিস্ট্রিতে গেলে সব কিছু আমরা দেখতে পারি, মানে অ্যাকাউন্ট ওয়াইজ। তো এটা কখন পারি? এই চার্ট অফ অ্যাকাউন্ট অ্যাড করার পর। এখন গ্যাপের স্ট্যান্ডার্ড অনুযায়ী গ্যাপ প্রেফার করতেছে এটা যে যত অ্যাসেট আপনি অ্যাড করতেছেন, চার্ট অফ অ্যাকাউন্ট তো অনেক আছে, তার ভিতরে অ্যাসেট আছে, লায়াবিলিটিস আছে, ইকুইটি আছে, ইনকাম আছে, কস্ট অফ গুডস সোল্ড আছে, আবার এক্সপেন্স আছে। এখন এই ওয়ার্ডগুলো আমরা বাংলা মিনিং জানি, যারা দেখা যাচ্ছে এখানে কয়েকজন আছেন যারা নন কমার্স ব্যাকগ্রাউন্ড থেকে, এই জন্য আমার হয়তো একটু মেনশন করে বলা লাগে। ঠিক আছে, এই জন্য আমি বলতে চাচ্ছি এটা যে সম্পত্তি, দায়, ইকুইটি অর্থাৎ সত্ত্ব, মালিকানা সত্ত্ব বা সত্ত্বই বোঝেন। এরপরে যে কোনো ইনকাম, কস্ট অফ গুডস সোল্ড অর্থাৎ একটা প্রোডাক্ট সেল হওয়ার ক্ষেত্রে, সেল করার আগ পর্যন্ত যে খরচগুলো আছে, ঠিক আছে, সেল হওয়ার আগ পর্যন্ত যে আনুষঙ্গিক খরচ, সেটা হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড। এইগুলা, তারপরে বিভিন্ন প্রকারের এক্সপেন্স, এই সবগুলোকে আলাদা আলাদা হেডে ভাগ করতে হয়। ভাগ করার নিয়মটা কি? গ্যাপের স্ট্যান্ডার্ড অনুযায়ী যে সম্পত্তি যাই আছে, যেটা অ্যাসেট বোঝায় আর কি, সম্পদ বোঝায়, তার আগে যদি আপনি এক যোগ করেন, ধরেন আপনি সবগুলো চার্ট অফ অ্যাকাউন্টে চারটা বা পাঁচটা সংখ্যা দিবেন, এমন না কোনোটা চারটা দিবেন, কোনোটা পাঁচটা দিবেন। তার মানে যখন চার্ট অফ অ্যাকাউন্ট অ্যাড করতেছেন, সেক্ষেত্রে আপনি যদি একটা কাজ এডিশনালি করে রাখেন, সেটা হচ্ছে কি, আমি যদি চারটা দিই, সব চার্ট অফ অ্যাকাউন্টে নাম্বারিং করবো, চারটা নাম্বার দিয়ে দিব, ধরেন 1000, অর্থাৎ 1340, আবার 2340, তারপরে 1001, 1002, সিরিয়াল ওয়াইজ আমি দিয়ে দিই, যে অ্যাসেটের যে প্রথম যেটা থাকবে, প্রথমটা থাকবে 1000, পরেরটা 1001, 1002, এভাবে থাকবে। এখন এই 1000-এর শুরুর যে একটা, এই এক, এক দেখে আমি বুঝতে হবে আমার যে এটা অ্যাসেট নাকি এটা লাইবিলিটি, অর্থাৎ এক হোক, দুই হোক, তিন, চার, যাই হোক, আমি যেন বুঝতে পারি যে এইটা আমার কোন খাতের, চার্ট অফ অ্যাকাউন্টটা এটা কোন খাতের। ঠিক আছে, এটা যেন আমি বুঝতে পারি। তা এইটা বোঝার জন্য কুইক বুকস কি করছে, গ্যাপের স্ট্যান্ডার্ডটা ফলো করে সেটা রেফার করছে যে আপনারা যাতে এই এই প্রসিডিউরে আসেন, যে যাতে আপনি প্রত্যেকটা অ্যাকাউন্টকে আলাদা নাম্বারিং করে সেটা আইডেন্টিফাই করতে পারেন সহজে, যে অ্যাসেট বিগিন উইথ ওয়ান, লায়াবিলিটিস বিগিন উইথ টু। তো দেখা যাচ্ছে আপনি কোনো লায়াবিলিটি অ্যাড করলেন, অনেকে লিয়াবিলিটি বলেন, উচ্চারণ লায়াবিলিটি লিয়াবিলিটি যা বলেন, কোনোটা সঠিক কোনোটা ভুল, কিন্তু অনেকে অভ্যস্ত হয়ে গেছি বলতে বলতে, এমনটা হয়। এখন ব্যাপারটা হচ্ছে যে ওনার্স ইকুইটি বা অ্যাসেট বা লায়াবিলিটি যাই বলেন, নাম্বারিং করলে আপনি বুঝতে পারবেন যে চারটা সংখ্যা দিয়ে আমি সবগুলোকে আবদ্ধ করলাম, বা চারটা সংখ্যা দিয়ে সবগুলোকে রেডি করলাম। এর ভিতরে ওয়ান মানে যদি কোনো সংখ্যার আগে লাস্টে কি আছে ব্যাপার না, ফার্স্টে ওই সংখ্যার প্রথম সংখ্যাটা কি, দুই না তিন, ওই দুই না তিন ওটা দেখে আমি বুঝতে পারবো যে যদি দুই হয় তাহলে লায়াবিলিটি, যদি তিন হয় ইকুইটি। যদি এক্সপেন্সের ক্ষেত্রে আসেন, বৈচিত্র্যতা এখানে একটু আছে, 6, 7, 8, 9, চারটা নাম্বার এক্সপেন্সে দেওয়া যায়। ধরে নেন পেরোল সেক্টরের এক্সপেন্স গুলো আপনি 7 দিলেন, অন্য আদার এক্সপেন্স গুলো 6 দিলেন, অন্য আলাদা কোনো একটা ক্যাটাগরিকে 8 দিলেন। তার মানে অল এক্সপেন্সের ক্ষেত্রে চারটা নাম্বার ইউজ করা যাবে।
ছয় সাত আট নয়। তাহলে এটা আমরা একটু ওভারভিউটা এক্সপ্লেন করে নিলাম, যাতে করে বুঝতে সুবিধা হয় যে আমরা চার্ট অফ অ্যাকাউন্টস অ্যাড করব, কিভাবে কি করে অ্যাড করব। ওকে, এখন আমরা চলেন চার্ট অফ অ্যাকাউন্ট অ্যাড করার ক্ষেত্রে যাই। আমাদের যারা নতুন তারা হয়তো পাননি, আমাদের একটা ডাটাবেজ আছে। এটা আমি ক্লাস শেষে আপনাদের ফরওয়ার্ড করে দিব, কেননা ডাটাবেজের কথাটা না বলে দিয়ে দিলে হয়তো ভাবতেন যে কি না কি এটা। এটা গুগল ড্রাইভ ডাটাবেজ, যেখানে ক্লাস ওয়াইজ আপনার কোন ক্লাসের জন্য কোন ডাটা লাগবে, কোনটা দিয়ে আপনি প্র্যাকটিস করবেন, সেই ডাটাগুলো ফোল্ডার ওয়াইজ, মানে ক্লাস 1 নাম্বার ক্লাসে কি, 2 নাম্বার ক্লাসে কি আছে, ওই ক্লাসের ফোল্ডারে ঢুকলে আপনি দেখতে পারবেন একটা এক্সেল ফাইল বা একটা পিডিএফ ফাইল বা একটা ওয়ার্ড ফাইল, যা আপনার প্রয়োজন সেটা সাজিয়ে রাখা হয়েছে, যাতে আপনার আমার কাছ থেকে প্রতিনিয়ত চাইতে না হয়। পুরো কোর্সের ডাটাবেজ, মানে এই 25 ক্লাস পর্যন্ত যত ডাটাবেজ আছে সবগুলো কিন্তু ওখানে দেওয়া আছে। কুইক এর উপরে 22টা ক্লাস, সেই 22টা ক্লাসের উপরে ডাটাবেজ দেওয়া আছে, আর 3টা হচ্ছে ফাইবার, আপাওয়ার, লিঙ্কডইন, এইগুলো ক্রিয়েট করা বা এটা নিয়ে মাস্টার ক্লাস। এখন এই কুইক বুকসের যে ক্লাসগুলো, তার প্রত্যেকটা ক্লাসের ডাটাবেজ ক্লাস ওয়াইজ আপনারা পেয়ে যাবেন, সাজানো আছে। তা ক্লাস শেষে যাদের পাননি এখনো, আমাকে একটু নক করবেন। আমি এটা বলে দেওয়া মানে কি, তখন একটু সুবিধা হবে, ঠিক আছে? আমি ডাটাবেস দিয়ে দিব, আর যারা আছেন গ্রুপে তাদের কাছে তো আছেই। আচ্ছা, এই হচ্ছে ইউকে ডাটাবেস, দেখেন বলা হচ্ছে, তার মানে এটা একটা ইউকের কোম্পানি, নাম ইউনিক ফার্মাসিউটিক্যাল এলএলসি। এখন এই যে যে কোম্পানিটা, এই কোম্পানিটা আপনাকে, আমরা কি র্যান্ডমলি এই কোম্পানিটা নিয়েছি? হ্যাঁ, আমরা প্র্যাকটিস পারপাস কোনো একটা কোম্পানির টোটাল যে প্রজেক্ট ওয়াইজ ডাটাবেস ধরে কিন্তু আমরা আগাচ্ছি। তা না হলে কিন্তু আমরা মানে মন গড়া কোনো কিছু দিয়ে আমরা করতে পারবো না, কন্টিনিউ করতে পারবো না, সেটা বোঝা হবে না, সেটা জাস্ট টুলস শেখা হবে। বরং প্র্যাকটিক্যালি যদি দেখা হয়, এই সাথে সাথে প্র্যাকটিস করে যাওয়া হয় কোনো একটা প্রতিষ্ঠানের ডাটাবেস দিয়ে, সেটা হবে যথোপযুক্ত শিক্ষা আমাদের। এখন ইউনিক ফার্মাসিউটিক্যাল এলএলসি, এটা বেছে নেওয়ার কারণ কি? আপনারা মনে করতে পারেন যে ই কমার্স আছে, রিয়েল এস্টেট আছে, বা আদার্স অনেক বিজনেস ক্যাটাগরি আছে, তার ভিতরে ফার্মাসিউটিক্যালটা কেন বেছে নিলেন? আমি তাদের উদ্দেশ্যে বলতেছি যে দেখেন, ব্যবসা তো দুই ভাবে হয়, এক হচ্ছে প্রোডাক্ট বেস, আবার সার্ভিস। প্রোডাক্ট সার্ভিস দুই ওরিয়েন্টেড ব্যবসা হচ্ছে। এখন আমি যদি ই কমার্স নিশে এখান থেকে কাজটা শেখাই, তাহলে আপনি প্রোডাক্টে পারফেক্ট হবেন, কিন্তু আপনার সার্ভিসে কিন্তু গ্যাপ থেকে যাবে। আবার যদি শুধু সার্ভিস নিয়ে করাই, তাহলে প্রোডাক্টে গ্যাপ থেকে যাবে। কিন্তু আমাদের এমন একটা নিশ বেছে নিতে হয়েছে যেখানে প্রোডাক্ট এবং সার্ভিস দুটোতেই এক্সপার্ট হওয়া যায় এবং দুটোতেই প্র্যাকটিস করার সুযোগ থাকে। কিন্তু যদি শুধু একটাই আমরা করতাম, আর একটা গ্যাপ থেকে যেত। যদি ই কমার্স বেছে নিতাম, তাহলে কিন্তু আমাদের সার্ভিসটা গ্যাপ থেকে যেত। আর খুব কম নেচারের বিজনেসই আছে যেখানে প্রোডাক্ট সার্ভিস দুটোই আছে, কম আছে। কেউ প্রোডাক্ট নিয়ে, কেউ সার্ভিস নিয়ে করে। তাই এটা দুটো যেহেতু একসাথে নিয়ে করতে হচ্ছে, তাহলে ডাটাবেসটাও সেরকম ডাটাবেস আমার নিয়ে শুরু করতে হচ্ছে। ঠিক আছে? তা কথা হচ্ছে যে যখন ই কমার্স বা আদার যে কোনো প্রোডাক্ট বা যে কোনো সার্ভিসের ক্ষেত্রে আপনি যাবেন, যখন আপনার প্রোডাক্ট এবং সার্ভিস দুটো সেগমেন্টেই আপনার পদার্পণ থাকতেছে, সেক্ষেত্রে কিন্তু ওখানে শুধু চেঞ্জ হচ্ছে কি, প্রোডাক্টটা চেঞ্জ হচ্ছে। যেখানে ফার্মাসিউটিক্যালের বা হেলথ কেয়ার রিলেটেড প্রোডাক্ট, আর ওখানে ই কমার্সে আদার্স অন্য বিভিন্ন ক্যাটাগরির প্রোডাক্ট। এখন ওই প্রোডাক্ট নেম গুলো চেঞ্জ হবে, প্রোডাক্ট নেমের সাথে যে এক্সপেন্সের নেচার যেগুলো আছে, মানে ওই বিজনেসের নেচার অনুযায়ী প্রোডাক্টের সাথে ইনক্লুডেড কিছু এক্সপেন্স হবে। বা ওখানে ওই প্রোডাক্টগুলো এন্ট্রি করতে গেলে হয়তো আলাদা নতুন কিছু সংযোজন বিয়োজন থাকবে। তাছাড়া কিন্তু আর ব্যতিরিক্ত কিছু না, আর কিছু না। ঠিক আছে? আবার ই কমার্স রিলেটেড হয়তো এক্সট্রা অর্ডিনারি 2-4টা এক্সপেন্স পাইতে পারেন। মানে এক একটা সেক্টরে, এক একটা ব্যবসা বা এক একটা সেক্টরের নেচার যেমন, সেই অনুযায়ী কিছু এক্সট্রা অর্ডিনারি এক্সপেন্স থাকবে। তাই এটা আমার সাথে যুক্ত হয়েছেন মানে লং টার্মে, আমি আশা করি যে লং টার্মে আমার সাথে যুক্ত হয়েছেন। তা এই নিশে শিখতেছি, তার মানে এমন না যে ওটা আমরা মানে কখনো হেল্প লাগলে আমি করবো না, ব্যাপারটা এরকম না। ঠিক আছে? এটা কন্টিনিউ চলতে থাকবে। আমাদের হয়তো লাইভ ক্লাসের 3 মাস চলবে, এর পরবর্তীতে ভিডিও আকারে আমি গ্রুপে প্রতিনিয়ত দিতে থাকবো। আর যার যে সাপোর্ট লাগবে তার জন্য তো আমাকে পার্সোনালি নক দিলে আমি আছি। ঠিক আছে? যাই হোক, এটা একটু ব্যাখ্যা করে নিলাম যে কেন আমরা এই নিশটা নিচ্ছি। চলেন, এইরকম একটা ডাটাবেজ, যখন কোনো একটা ক্লায়েন্ট আপনাকে কাজ দিবে, সেক্ষেত্রে এরকম একটা ফাইল দিবে যে আমি নতুন, কুইকবুকসে আমি নতুন, বা বিজনেসে আমি নতুন। কুইকবুকসে নতুন হলে কি হবে, যে আমি অন্য কোনো সফটওয়্যারে ছিলাম, সেখান থেকে কুইকবুকসে শিফট করছি। এখন কি হয়েছে, ভাই তুমি আমার কোম্পানি সেট আপ করে দাও কুইকবুকসে। আমি আমার টোটাল ডাটাবেস দিচ্ছি, তুমি আমাকে কোম্পানি সেট আপ করে দাও কুইকবুকসে, আমি কিছু জানি না, আমি পারি না। তখন কি করবে, সাবস্ক্রিপশনটা হয়তো উনি নিয়ে দিবে। এমনও আপনার বায়ার পাবেন যে কুইকবুকসের সাবস্ক্রিপশন কিভাবে নিতে হয় কার্ড অ্যাড করে, সেটা পারে না। ঠিক আছে? এই জন্য আপনার কোম্পানি ক্রিয়েট থেকে শুরু করে এই যে যে প্রাথমিক যে বিষয়গুলো, এগুলো কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে এগুলোর অর্ডার বেশি পাবেন মার্কেট প্লেসে।
যে আমি কুইক বুকসে শিফট হতে চাচ্ছি অন্য কোনো সফটওয়্যার থেকে। তা যখন শিফট হবে তখন তো আপনি চাইবেন যে এই যে আপনার যে টোটাল ডাটাবেজ, আপনার কুইক বুকসের অ্যাকাউন্টে কি কি অ্যাড হবে তার একটা ডাটা দেন আমাকে, টোটাল অল ডাটাবেজ। অর্থাৎ এটা আছে প্রতিষ্ঠানের ডাটাবেজ, বেসিক ডাটাবেজ, ঠিক আছে? বা আপনার পোর্টফোলিও বলতে পারেন, বা যেভাবে দেখেন, মানে একটা ডাটাবেজই, যে প্রোডাক্টের ডাটা, সরি এই প্রতিষ্ঠানের ডাটাবেজ। ঠিক আছে, এখানে কি কি আছে? রেজিস্ট্রেশন নাম্বার আছে, টেলিফোন নাম্বার আছে, ইমেইল আছে, বিজনেস মেইল, ওয়েবসাইট আছে। তারপরে এটা কোন ধরনের প্রতিষ্ঠান, পার্টনারশিপ কোম্পানি এটা। তারপরে এটা ইউকে তে, লোকেশন ইউকে তে, এর টোটাল ডিটেলস এখানে আছে। অল ডিটেলস এখানে থাকবে, কোম্পানি রেজিস্ট্রেশন থেকে শুরু করে, ঠিক আছে? এরপরে ট্যাক্সের পার্সেন্টটা কেমনে সেট আপ করা হবে। তারপরে এখানে টার্ম টার্ম কি কি হবে, যেগুলো আমরা সেট আপ করছি গত ক্লাসগুলোতে, দেখেন কি কি সেট আপ করছি। টার্ম কি হবে, ডিফল্টে নেট 30 ডেজ, ডিসকাউন্ট গিভেন, ডিসকাউন্ট গিভেন এটা শো করা হবে কিনা, ইয়েস। হোম কারেন্সি কি হবে, জিবিপি অর্থাৎ গ্রেট ব্রিটেন পাউন্ড, ঠিক আছে? এরপরে ডেট ফরম্যাটটা মান্থ ডেট ইয়ার হবে, অবলিক দিয়ে, ঠিক আছে? এরপরে আসি চার্ট অফ অ্যাকাউন্ট। দেখেন এই যে এর নিচের যেগুলো সব কিন্তু চার্ট অফ অ্যাকাউন্ট, এ বাদে কিন্তু আর কিছু নাই। তার মানে ডাটাবেজের সাথে যেটা মাস্ট বি ইনক্লুডেড থাকবে সেটা হচ্ছে চার্ট অফ অ্যাকাউন্ট। যে ওনার কয়টা ব্যাংক আছে, ওনার কয়টা ক্রেডিট কার্ড আছে, পেপাল আছে কিনা, বা অন্য কোনো পেমেন্ট গেটওয়ে আছে কিনা, এগুলো সব দিয়ে দিবে। এবং এগুলো শুধু দিবে না, ধরেন ব্যাংকের ক্ষেত্রে বা ক্রেডিট কার্ডের ক্ষেত্রে বা পেপালের ক্ষেত্রে বা অন্য কোনো পেমেন্ট গেটওয়ের ক্ষেত্রে উনি ওপেনিং ব্যালেন্স দিবে, ওপেনিং ডেট দিবে, ব্যাংকটা চেকিং অ্যাকাউন্ট বা কারেন্ট অ্যাকাউন্ট, চেকিং আর কারেন্ট সেম, বা সেভিং অ্যাকাউন্ট কিনা, বা ফিক্সড কোনো অ্যাকাউন্ট কিনা, ঠিক আছে? এই বিষয়গুলো দিয়ে দিবে। তারপরে ওপেনিং ব্যালেন্স আছে কিনা, যদি থেকে থাকে তো ওপেনিং ব্যালেন্স ডেটটা কত, মানে কোন কোন ডেটে এটা, ঠিক আছে? ওপেনিং যে ডেটটা ওই অ্যাকাউন্টের, সেটা কবে থেকে দেখাতে হবে, এবং ওপেনিং ব্যালেন্স ডেটটা কবে দিতে হবে, সবকিছু ইনক্লুড থাকবে। এখন আমরা এই ডাটাবেসটা হয়তো একটু সাজানো গোছানো, প্র্যাকটিস পারপাস সাজানো গোছানো আমি করে তারপর আপনাদের রেডি করে দিয়েছি, যে এলোমেলোতা তো জীবনে বহুত পাবেন, বহুত পাবেন এলোমেলো ডাটাবেস, কারণ বায়ারের কাছ থেকে বায়ার এত গোছায় দিবে না। আমি এটা দেখাচ্ছি তার মানে এরকমই পাবেন, ব্যাপারটা এরকম না কিন্তু। ইনফরমেশন এলোমেলো হোক, সাজানো হোক, অগোছালো হোক, যেভাবে হোক, আপনার কিন্তু তার ভিতরে খুঁজে নিতে হবে আমার কোনটা লাগতেছে। আমি এই যে যার দিয়েছে আমাকে ডকুমেন্টস, সেখান থেকে আমি পাবো। যদি কিছু না থাকে ডকুমেন্টসে, আমার তাকে চাইতে হবে, তার কাছে তাকে নক দিতে হবে। আর তাকে নক দিলে সে বিরক্ত হবে না, কারণ তার কাজ আমি করতেছি, আমার ইনফরমেশন লাগবে, তাহলে তো সে দিতে বাধ্য। তাহলে তো আমার চাইতে হবে। এটা তো এমন না যে তার সাথে আমি খোশ গল্প করতে নক দিচ্ছি, ব্যাপারটা এরকম। এই জন্য প্র্যাকটিক্যালি ভাবে আপনাকে একটু বলে রাখি ক্লাসটা শুরু করার আগে, যেটা ওই ক্লাস শুরু করে চলে গেলাম, মাথার উপর দিয়ে গেল, বা হয়তো বুঝলেন সবকিছু হলো, কিন্তু কিছু কিছু কনসেপ্ট যে এই ক্লাসটা করানোর সময় যদি এইটুকু আপনাকে স্মরণ করে দেওয়া হয়, তো এটা আপনার আজীবন মনে গেঁথে থাকবে। এটা প্র্যাকটিক্যাল নলেজ, এটা প্র্যাকটিক্যাল নলেজ। হয়তো আমার জায়গায় অন্য কেউ থাকলে আজকে ক্লাসটাই শুরু করে দিত ফার্স্টেই, মানে টপিক ধরেই, কিন্তু আমি এটুকু বলতেছি আপনাদের স্বার্থে, যাতে করে এটা একদিনে মাথায় ঢুকে গেলে যে না, এই 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 কাজগুলো করতে গেলে এইভাবে এভাবে আমার চাইতে হবে, যদি দেয় তাহলে এর ভিতরে দিবে। এলোমেলো থাকতে পারে, আমার সেভাবে সাজায় নিতে হবে, তার মানে এইটাই দিয়ে দিচ্ছি, এটাই কিন্তু আমার কাজে পাচ্ছি, এমন না এরকম সাজানো পাচ্ছি, এরকমটা না, এলোমেলো হতে পারে। এলোমেলো হলে কি করবেন সেটাও বললাম। আবার কোনো কিছু যদি না দেয় তাও কি করে করবেন সেটাও বললাম। যাক, এবার যদি সবকিছু ক্লিয়ার হয়ে থাকে, এবার আমরা কাজে যাই। এখন এখানে দেখেন, শুরুতে এইগুলো তো আমাদের গত ক্লাসে করছি। এখন এখানে চার্ট অফ অ্যাকাউন্ট কি কি আছে, ইউনিক ফার্মাসিউটিক্যাল এলএলসির চার্ট অফ অ্যাকাউন্ট আছে, ব্যাংক আছে, দুইটা ব্যাংক আছে, পেপাল আছে একটা, ক্রেডিট কার্ড অ্যাকাউন্ট আছে দুইটা, ঠিক আছে? একটা ওপেনিং ব্যালেন্স আছে আর একটা দেওয়া নাই। যাক, এরপর আছে কি, ওনার্স ইকুইটি দুটো বিষয় আছে, ফিক্সড অ্যাসেট একটা আছে, এক্সপেন্সেস একটা আছে। মানে এক্সপেন্সের ক্ষেত্রে এতগুলো এক্সপেন্স আমার দেওয়া আছে, ঠিক আছে? এটা মনে করেন মানে ওভারভিউ একটা ডাটা দিয়েছে কোম্পানি ডাটার সাথে, কোম্পানির বেসিক ইনফরমেশনের সাথে। আর বাকি যেগুলো তার জন্য আমাকে একটা এক্সেল শিট দিয়ে দিয়েছে, সেটা আমি অ্যাড করব বাল্ক আকারে, অর্থাৎ ইম্পোর্ট করবো। আর এখন আমরা ম্যানুয়ালি অ্যাড করবো। তা চলেন, আমার কুইক বুকস এসে, আমার কুইক বুকস অ্যাকাউন্ট, এটা বায়ার ভার্সন। এখন এখানে এসে আমরা কি করব, চার্ট অফ অ্যাকাউন্ট পাবো কোথায়? এই যে ট্রানজেকশনে যান, ট্রানজেকশন, এই টুলসের এটা হচ্ছে টোটালটাকে বলে হচ্ছে নেভিগেশন প্যানেল। এখানে এসে এই ট্রানজেকশনের এখানে দেখেন, ক্লিক করি নাই, জাস্ট মাউস কার্সারটা রাখছি সাইডে, পাঁচটা ছয়টা আছে অপশন, সেটা দেখাচ্ছে এখান থেকে। এখন আমার লাগবে হচ্ছে চার্ট অফ অ্যাকাউন্ট, আমি চার্ট অফ অ্যাকাউন্টে চলে যাব, ট্রানজেকশনে এসে চার্ট অফ অ্যাকাউন্ট। এখন এখানে যা যা দেখতে পাচ্ছেন যে কি হলো, আমি তো চার্ট অফ অ্যাকাউন্ট অ্যাড করিনি, এগুলো কোথা থেকে আসলো? কুইক বুকস কিছু আহ, দিয়ে রাখছে আপনার জন্য, কুইক বুকস কিছু ডিফল্টে দিয়ে রাখছে। আর বাকিগুলো কিভাবে দিবেন? বাকিগুলো দিবেন আপনার প্রতিষ্ঠানের নেচারের উপরে ভিত্তি করে। তার মানে এক একটা প্রতিষ্ঠানের নেচার এক এক রকম হইতে পারে।
ঠিক আছে। আর এখানে কুইক বুকস দিয়ে রাখছে এমন ভাবে, কি কেউ কিছু বললেন? ফন্ট সাইজ একটু বড় হলে, আচ্ছা ওকে ওকে, ফন্ট সাইজ বড় করলে তো প্রবলেম হয়ে যাবে। আচ্ছা ওকে, ঠিক আছে। কুইক বুকস এখানে দিয়ে রাখছে যে আপনি আপনার প্রতিষ্ঠানের নেচার অনুযায়ী বাকিগুলো আপনি অ্যাড করে নেবেন, কিন্তু প্রাথমিক অবস্থায় আপনার এই ডিফল্টে প্রত্যেকটা অ্যাকাউন্টে এগুলো দিয়ে রাখছে যে এগুলো কমন। ঠিক আছে। আর বাকিগুলো কি করবেন, বাকিগুলো হচ্ছে আপনি অ্যাড করে নেবেন আপনার প্রতিষ্ঠানের নেচার অনুযায়ী। ওকে, তার চলেন আমরা এখানে ডিফল্টে যেগুলো আছে এগুলো ভাবে থাকবে, এটা নিয়ে আমাদের মাথা ব্যথা করার দরকার নাই। এখন আমরা চলে যাবো কিভাবে আমরা অ্যাড করব। অ্যাড করার ক্ষেত্রে আমাদের এই ডাটাবেস বের করা আছে, এই ডাটাবেস অনুযায়ী আমরা দেখবো আর অ্যাড করবো। এই যে এখান থেকে চার্ট অফ অ্যাকাউন্ট, প্রথমে ব্যাংক থেকে। ঠিক আছে। তা চলেন আমাদের এখানে প্রথমে কি আছে আমরা কপি করবো। দেখেন আমি কতটুকু কপি করতেছি, কি কপি করতেছি সেটা একটু দেখেন। এই যে ব্যাংক অফ ইংল্যান্ড এটা কপি করতেছি, এর চেকিং পর্যন্ত কপি করব, কিন্তু চেকিং ব্যাংক অফ ইংল্যান্ড চেকিং এটা কপি করলাম। এই যে টু ব্যাংক অ্যাকাউন্ট এখান থেকে আসছি, চার্ট অফ অ্যাকাউন্টের পরের থেকে এখান থেকে আসছি, আমরা শুধু ব্যাংক অফ ইংল্যান্ড চেকিং এতটুকু কপি করলাম। কপি করে এই চার্ট অফ অ্যাকাউন্টে আসছি, এগুলো তো ডিফল্টের দেওয়া। আমি অ্যাড করার ক্ষেত্রে কি করবো, নিউ, নিউতে ক্লিক করবো। নিউতে ক্লিক করলে আমাকে চার্ট অফ অ্যাকাউন্ট অ্যাড করার জন্য আলাদা ইন্টারফেস নিয়ে যাবে। এই যে নিউ অ্যাকাউন্ট, এখানে আমি ইনফরমেশন গুলো দিব, দিয়ে ধাপে ধাপে দেখেন। এখানে প্রথমে দিব অ্যাকাউন্ট নেম, কি কি আছে দেখেন, কি কি দেওয়ার মতো। অ্যাকাউন্ট নেম আছে, এটা স্টার মার্ক দেওয়া আছে, তার মানে ম্যান্ডেটরি ফিল্ড। অ্যাকাউন্ট টাইপ ম্যান্ডেটরি, ডিটেইল টাইপ ম্যান্ডেটরি। এই তিনটা বিষয় ম্যান্ডেটরি, আপনি অন্য কিছু দেন আর না দেন, এই তিনটা ম্যান্ডেটরি। আর এখানে অ্যাকাউন্ট নাম্বার, ওই যে নাম্বারিং যদি করেন এটা অপশনাল, আপনি করতেও পারেন নাও করতে পারেন, কিন্তু করলে আপনার সুবিধা আছে, আপনি নাম্বারিং করা শিখলেন প্র্যাকটিস করলে। কিন্তু যদি বোঝেন যে না আমি করবো না, তাহলে কিন্তু আপনি কাঁচা থেকে যাবেন। সব প্রতিষ্ঠানে আপনার নাম্বারিং নাও করতে হতে পারে। ঠিক আছে। অর্থাৎ ওই যে অ্যাসেট ওয়ান দিয়ে শুরু হবে, লায়াবিলিটি টু দিয়ে, কিন্তু আপনি শিখে রাখলে কিন্তু আপনার ভবিষ্যতে অ্যাপ্লাই করার সুযোগটা আছে। আর এখানে হচ্ছে কি, যদি কোনো প্যারেন্ট অ্যাকাউন্টের আন্ডারে কোনো সাব অ্যাকাউন্ট অ্যাড করেন তাহলে এখানে টিক মার্ক দিবেন। দেখা যাচ্ছে এখানে তো এরকম ব্ল্যাঙ্ক আছে, বলছে যে মেক দিস এ সাব অ্যাকাউন্ট। যদি আপনার এটা সাব অ্যাকাউন্ট হয় তাহলে টিক মার্ক দিবেন যে হ্যাঁ এটা সাব অ্যাকাউন্ট। এবার বলবে যে প্যারেন্ট অ্যাকাউন্ট দিন, তখন কিন্তু প্যারেন্ট অ্যাকাউন্টে দেখেন এখানে স্টার মার্ক চলে আসছে। তখন এখান থেকে প্যারেন্ট অ্যাকাউন্ট সিলেক্ট করতে হবে যে এই যে আপনি যেটা অ্যাড করতেছেন এটা যদি সাব অ্যাকাউন্ট হয় তাহলে প্যারেন্ট অ্যাকাউন্ট কোনটা এটার সেটা সিলেক্ট করে দিতে হবে। তো আমরা সবভাবে করবো, সাব অ্যাকাউন্ট অ্যাড করবো, অ্যাজ এ জেনারেল অ্যাকাউন্টও অ্যাড করবো। ঠিক আছে। আর এখানে ডেসক্রিপশন, কিছু যদি না থাকে ওই অ্যাকাউন্ট নেম যেটা ওটাই ডেসক্রিপশনে দিয়ে দিবেন। আর যদি বায়ার এক্সট্রা অর্ডিনারি কিছু দেয় তাহলে আপনি দিবেন। তা ধরেন আমরা এখানে অ্যাকাউন্ট কপি করে নিয়ে আসছি কোনটা, এই যে ব্যাংক অফ ইংল্যান্ড চেকিং। আমরা এবার এক্সপ্লেন করলাম, এবার একটু সচরাচর আহ, মানে প্র্যাকটিসে চলে যাই। আচ্ছা, ব্যাংক অফ ইংল্যান্ড চেকিং, এটা পুরো নামটা দিয়ে দিয়েছি। অ্যাকাউন্ট নাম্বার, এবার আসি আমরা এই যে এইখানে, যে কি বলছে, যে অল অ্যাসেট বিগিন উইথ ওয়ান। ব্যাংক অ্যাকাউন্ট কি আমার অ্যাসেট, তার মানে ব্যাংকের টাকা বা ব্যাংক অ্যাকাউন্ট এটা আমার অ্যাসেট। ঠিক আছে। এটা আমার সম্পত্তি, তার মানে এটা আমরা, ধরেন আমি যদি চার সংখ্যা দিই এখানে, ধরেন ওয়ান, 1000 দিয়ে শুরু করি, জিরো জিরো দরকার নেই। যদি 1000 দেই আমার চারটা, সারা পথ চারটা দিতে হবে, এমন না যে আমি মানে অ্যাসেট গুলো চারটা দিব, এক্সপেন্স গুলো পাঁচটা দিয়ে দিলাম, আবার লাইবিলিটি গুলো ছয়টা দিয়ে দিলাম, এমন না। যদি চারটা দেন অ্যাসেটও চারটা হবে, এক্সপেন্সও চারটা হবে, লাইবিলিটি সব চারটা হবে, যত ক্যাটাগরির অ্যাকাউন্ট হবে চার্ট অফ অ্যাকাউন্ট সব চারটা সংখ্যায় হবে। আর যদি পাঁচটায় দেন শুরু থেকে পাঁচটায় দিতে পারেন। অ্যাকাউন্ট নাম্বার না থাকলে কি কোনো প্রবলেম হবে? আমার কি এইখানে এই অপশনটা শো হচ্ছে না? আচ্ছা, শো হবে, শো সেটিং এ হয়, সেটিং করতে হয় এই জন্য, মানে শো শুধু শুধু হবে না, সেটিং করতে হবে। ভিতরে দেখেন চার্ট অফ অ্যাকাউন্ট সেটিং আছে, অ্যাডভান্স সেটিং এ। আচ্ছা, এখন এটা হচ্ছে কি, আপনার নাম্বারটা যদি পাঁচটা দেন সব ক্ষেত্রে পাঁচটা দিয়ে যাইতে হবে, আর যদি চারটা দেন সব ক্ষেত্রে চারটা। তো আমরা ধরেন চারটা দিচ্ছি, তার মানে একটা প্রতিষ্ঠানে 1000 চার্ট অফ অ্যাকাউন্ট থাকা বেশ কঠিন। তারপরও এখানে আপনি চারটা সংখ্যা দিলে কত পর্যন্ত দিতে পারছেন বলেন তো, 9999 পর্যন্ত দিতে পারতেছেন। তো এত একটা স্মল বিজনেস বা মিডিয়াম সাইজ বিজনেসে এত চার্ট অফ অ্যাকাউন্ট থাকে না। তো আমরা পরে ধরেন এখানে 100 দিতে পারতাম, অর্থাৎ তিনটা দিতে পারতাম, তাই স্ট্যান্ডার্ড চারটা দিলাম, সমস্যা নেই। আমরা 9999টা পর্যন্ত দিতে পারবো চার্ট অফ অ্যাকাউন্ট এই প্রতিষ্ঠানে, 10,000 পারবো না, তাহলে 5 সংখ্যা হয়ে যাবে। ঠিক আছে। তাহলে আমরা ধরেন 1000 দিলাম, তার মানে এই 1000-এর প্রথম যে এক, পিছনে কি আছে সেটা দেখার বিষয় না আমাদের। প্রথমে যে এক আছে এটা দিয়ে আমরা চিনবো যে এটা একটা অ্যাসেট। ওকে, এটা অ্যাসেট, তাহলে দিলাম এটা। এবার আসেন অ্যাকাউন্ট টাইপ, এটা কোন অ্যাকাউন্ট টাইপের। আপনারা এটা একটু ডিটেইলে যখন বসবেন বাসায় প্র্যাকটিস করতে বসবেন, এগুলো দেখবেন যে কোনটার ভিতরে কি আছে। এখানে অ্যাকাউন্ট টাইপ হচ্ছে মেজর টাইপটা কি, আর এখানে ডিটেল টাইপ যে এটাকে রিপ্রেজেন্ট করে সেইটা কি। ডিটেল টাইপ হবে আপনি যে নামটা দিচ্ছেন সেই নামকে রিপ্রেজেন্ট করে
সব থেকে কাছের কোনটা, নিয়ারেস্ট কোনটা, রিলেভেন্ট কোনটা, সেটা হবে ডিটেল টাইপ। আর মেজর ব্যাপারটা হবে যে অ্যাকাউন্ট টাইপটা কোন ধরনের। যেমন এখানে কি কি আছে, ডেপ্টর, কারেন্ট অ্যাসেট, ক্যাশ অ্যাট ব্যাংক অ্যান্ড ইন হ্যান্ড, এটা হবে এই ক্ষেত্রে। ঠিক আছে, ক্যাশ অথবা ব্যাংক অথবা হাতে নগদ, ঠিক আছে, ইন হ্যান্ড, এই তিনটা রিলেভেন্ট এটা এটার জন্য। অর্থাৎ ক্যাশ যদি বোঝায় বা ব্যাংক যদি বোঝায় বা অথবা হাতে নগদ বা ইন হ্যান্ড যদি বোঝায়, এই তিনটা যদি থাকে, এই তিনটার ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে। এই যে এইটা। এরপরে ট্যানজিবল অ্যাসেট, নন কারেন্ট অ্যাসেট, এ দেখেন কুইক বুকসে ফিক্সড অ্যাসেট, ফিক্সড লাইবিলিটি এরকম কিছু নাই। একটা আছে কারেন্ট অ্যাসেট, একটা নন কারেন্ট অ্যাসেট। একটা আছে কারেন্ট লাইবিলিটি আর নন কারেন্ট লাইবিলিটি। ফিক্সড বলতে কোনো শব্দ নাই। ঠিক আছে, এজন্য যেটা নন কারেন্ট অ্যাসেট এটাই কিন্তু আপনার কি, এটা আপনার ফিক্সড অ্যাসেট। ওকে, নন কারেন্ট অ্যাসেট যেটা সেটাই ফিক্সড অ্যাসেট। ব্যাংক এসি দেওয়া যাবে না, ব্যাংক অ্যাকাউন্ট, না ব্যাংক অ্যাকাউন্টের অপশন কই, অ্যাকাউন্ট নাম্বার মানে অ্যাকাউন্ট অপশন তো ব্যাংক অ্যাকাউন্টের নাম্বার, মানে এখানে তো একটা দিতে হবে আপনার অ্যাকাউন্ট টাইপ, ডিটেল টাইপে তো আলাদা দিতে হবে। এখানে আলাদা করে কিছু দেওয়া নেই, এখান থেকে কোনো একটা সিলেক্ট করতেই হবে। দেখেন অ্যাকাউন্ট টাইপে টিক মার্ক, ডিটেল টাইপে টিক মার্ক, এই জন্য কিছু একটা দিতেই হবে। তাহলে ধরেন ডেপ্টর, কারেন্ট অ্যাসেট, আমি একটু দেখাই আসি। ক্যাশ অ্যাট ব্যাংক অ্যান্ড ইন হ্যান্ড, ট্যানজিবল অ্যাসেট, নন কারেন্ট অ্যাসেট, ক্রেডিটর্স, ক্রেডিট কার্ড, কারেন্ট লাইবিলিটি, নন কারেন্ট লাইবিলিটি। দেখছেন ফিক্সড লাইবিলিটিকে নাম দিছে নন কারেন্ট লাইবিলিটি। ইকুইটি, ইনকাম, আদার ইনকাম, কস্ট অফ সেলস, এক্সপেন্সেস, আদার এক্সপেন্সেস। যেগুলো এক্সপেন্সেস এর ভিতরে পাবেন না সেগুলো আদার এক্সপেন্সেস। তার মানে আপনার কথা হচ্ছে আমি এখানে ধরেন আদার এক্সপেন্স দিলাম সাপোজ, এবার আদার এক্সপেন্সের ভিতরে রিলিভেন্ট কি কি আছে, এই যে 4-5টা অপশন আছে, এটা আমি দেখতে পারতেছি। তাহলে আমি আদার এক্সপেন্স এখানে আমি আমি কাজ করার আগে একটু দেখবো যে কোনটার ভিতরে কি আছে। যে আদার এক্সপেন্সের ভিতরে ক্লিক করলাম, দেখলাম ডিপ্রিসিয়েশন বা আদার সবকিছু এখানে, এক্সচেঞ্জ গেইন আর লস, আদার অনেক কিছু আছে। এবার যদি শুধু এক্সপেন্সে যাই, আমি আমি কাজ করব পরে, কিন্তু আগে একটু দেখবো যে এক্সপেন্সের ভিতরে কি কি আছে। এই দেখেন এই যে এত এক্সপেন্স আছে, যদি বলেন যে এর ভিতরে আমি যেটা খুঁজতেছি সেরকম কিছু নাই, যেমন এই দেখেন এই এক্সপেন্সে সব আছে, ডেপ্রিসিয়েশন নাই। ডেপ্রিসিয়েশন আছে কোথায়, আদার এক্সপেন্সের ভিতরে দেখেন, এই যে ডেপ্রিসিয়েশন। এই জন্য বলতেছি যে আপনারা একটু ঘাটাঘাটি করে দেখবেন, এই ডেপ্টর সিলেক্ট করবেন, এর ভিতরে কি আছে, ধরেন এই একটাই আছে ডেপ্টরস। এই যদি কারেন্ট অ্যাসেটে যদি যান, এখানে কি কি আছে, এই যে এই কারেন্ট অ্যাসেট এতগুলো আছে। কি কি আছে কোনটার ভিতরে, এটা জানলে আপনার কাজ করতে মজা পাবেন এবং পরিচিত হবে কুইক বুকসটা। ঠিক আছে, তখন আর কঠিন মনে হবে না। এরপরে ক্যাশ অ্যাট ব্যাংক এন্ড হ্যান্ড, এখানে কি আছে দেখেন, এখানেও 3টা 4টা আছে। এরপরে যাবেন, আমি একটু দেখাচ্ছি তারপরে অ্যাড করতেছি। ঠিক আছে, ট্যানজিবল অ্যাসেট, এখানে কিন্তু ট্যানজিবল অ্যাসেটের ক্ষেত্রে অনেক কিছুই আছে। তারপরে যান পরের গুলো, দেখেন ট্যানজিবল অ্যাসেটের ক্ষেত্রে কি কি আছে, ভেহিকেলসটা এখানে আছে, তারপর আরো অনেক কিছুই আছে। এরপরে হচ্ছে কি নন কারেন্ট অ্যাসেট, এখানে কত কিছু আছে, আমি একটু দেখাই দিচ্ছি যাতে আপনারাও এভাবে একটু দেখেন। এখানে কাজ না, শুধুমাত্র একটু প্র্যাকটিসের করার আগে আপনি যদি একটু দেখে নেন, তাহলে আপনার কাজ করতে মানে এটা ইউজার ফ্রেন্ডলি মনে হবে কুইক বুকসটাকে। ঠিক আছে, তখন ক্রেডিটর দেখলাম, ক্রেডিট কার্ডে ধরেন কিছু কিছুতে একটা অপশন আছে, তাহলে ওই একটাই থাকবে। আবার এখানে আছে কারেন্ট লাইবিলিটি, এর ভিতরে কারেন্ট লাইবিলিটি গুলো এখানে আছে। ঠিক আছে, তারপরে কি আছে, নন কারেন্ট লাইবিলিটি, আমি একটু জাস্ট একটু দেখাই দিলাম ওভারভিউ করে, মানে এখানে যা যা আছে সবই দেখালাম। ইকুইটি, তার মানে এর বাইরে কিছু নাই। ঠিক আছে, চার্ট অফ অ্যাকাউন্ট বা লেজার বা হেড অফ অ্যাকাউন্ট যা অ্যাড করবেন, এর বাইরে কিছু নাই। যখন বাইরে কিছু নাই তখন আদার দিয়ে দিতে হবে। এই যেমন আদার ইনকাম, ইনকামের বাইরে দেখেন এই ইনকামে এই হেড গুলো ছিল, এই হেড গুলোর কোনোটা যদি আপনার এমন একটা ইনকাম আপনি অ্যাড করতে চাচ্ছেন ইনকাম অ্যাকাউন্ট, যেটা এই ইনকামের ভিতরে কোনোটাকে রিপ্রেজেন্ট করতেছে না, ভিতরে যেগুলো আছে ডিটেইল টাইপের, তাহলে আপনি কি করবেন, আদার ইনকামে যান, দেখেন আরো কিছু অপশন আছে। এই যে আদার ইনকামের ভিতরে আরো কিছু অপশন আছে, এই যে যে বিষয়গুলো। ঠিক আছে, এটা তো আপনার জানতে হবে, তার মানে আদার ইনকামের ভিতরে কি কি অপশন আছে এবং অন্য ক্ষেত্রে কোথায় কি অপশন আছে, সেগুলো তো আপনার একটু ঘাটাঘাটি করতে হবে। এটা কাজ না, জাস্ট একটু পরিচিতি হওয়া সফটওয়্যারের সাথে। কস্ট অফ সেলস এর ভিতরে কি কি আছে, তারপরে এক্সপেন্সের ভিতরে কি কি আছে, আর আপনার আদার এক্সপেন্সে কি কি আছে একটু দেখাই দিলাম আপনাদের। ঠিক আছে, যাক এটা ছিল। এখন আমি ব্যাংক অফ ইংল্যান্ড চেকিং, ধরেন আমার দেখা দেখি হয়ে গেছে, আমি কি করলাম, এখন আমি নতুন করে এসে ব্যাংক অফ ইংল্যান্ড দিলাম, দিয়ে আমার এই ব্যাংক অফ ইংল্যান্ডকে রিপ্রেজেন্ট করে অ্যাকাউন্ট টাইপ কি হচ্ছে, দেখেন এটা হবে হচ্ছে এই যে ক্যাশ অ্যাট ব্যাংক অ্যান্ড ইন হ্যান্ড। হবে কিনা মানে আপনি তো ফাইনাল সেভ করতেছেন না, আগে দিয়ে দিয়ে দেখবেন যে কোনটা কোনটা রিলেভেন্ট যাচ্ছে এর সাথে। তাহলে ব্যাংক অফ ইংল্যান্ডের সাথে রিলেভেন্ট হচ্ছে ক্যাশ অ্যাট ব্যাংক অথবা হাতে। ঠিক আছে, ইন হ্যান্ড, ক্যাশ অ্যাট ব্যাংক। এখন এখানে দেখেন এই ডিটেল টাইপে কি আছে, এটা তো অ্যাকাউন্ট টাইপ অর্থাৎ মেজর টাইপ। এবার যদি ডিটেল টাইপ বা রিলেভেন্ট বা এটাকে রিপ্রেজেন্ট করে এরকম যদি কিছু দেখতে চান, তাহলে ডিটেল টাইপে দেখেন ক্যাশ অন হ্যান্ড আছে, ক্লায়েন্ট ট্রাস্ট অ্যাকাউন্ট আছে, কারেন্ট অ্যাকাউন্ট আছে। কারেন্ট যেটা চেকিং তাই, ব্যাংকের ক্ষেত্রে কারেন্ট অ্যাকাউন্ট আমরা চিনি,
যে চলতি হিসাব। আর চেকিং অ্যাকাউন্টও কিন্তু তাই, আলাদা কিছু না। ঠিক আছে, নামটা চেকিং অ্যাকাউন্ট, অনেকে জানেন অনেকে জানেন না, যাই হোক। তাহলে এখানে আমি কি করব, দেখেন এই ডিটেল টাইপ হবে কারেন্ট, কারণ এটা কারেন্ট অ্যাকাউন্ট। এখানে সেভিং অ্যাকাউন্ট আলাদা আছে, কারেন্ট অ্যাকাউন্ট আছে, মানি মার্কেট আছে, রেন্ট হেল্ড ইন ট্রাস্ট এটা আছে, ক্লায়েন্ট ট্রাস্ট অ্যাকাউন্ট আছে, আবার ক্যাশ অন হ্যান্ডও আছে। তাহলে এর ভিতরে আমাকে কোনটা ফুললি রিপ্রেজেন্ট করে, কারেন্ট অ্যাকাউন্ট। এটা দিলাম, নাম্বার দিলাম 1000, ব্যাংক টাইপ সরি অ্যাকাউন্ট টাইপ দিলাম ক্যাশ অ্যাট ব্যাংক অ্যান্ড ইন হ্যান্ড এটা দিলাম, আর ডিটেল টাইপ কারেন্ট, নাম ওটা দিলাম। এটা আবার একটু কপি করে নিয়ে আসি নামটা। এখন এটা কোনো সাব অ্যাকাউন্ট না, এটা আমাদের প্যারেন্ট অ্যাকাউন্ট, মানে এটা কোনো সাব অ্যাকাউন্ট না। এবার ডিফল্ট ভ্যাট কোড, আলাদা যদি ভ্যাট দিতে মানে কোড সেট আপ করতে চান, আমরা এটা স্পেসিফিক ভাবে কোনো আলাদা ভ্যাট কোড সেট আপ করবো না, ভ্যাটের ক্লাসে আমরা অনেক কিছু ডিটেলসে জানবো, তারপরে ভ্যাটের ব্যাপারটা আরো বুঝতে পারবো। এবার ওপেনিং ব্যালেন্স এখন কি দিতে হবে, যে এখানে কোনো ওপেনিং ব্যালেন্স আছে কিনা, যেহেতু একটা ব্যাংক অ্যাড করতেছি, ওপেনিং ব্যালেন্স আছে কিনা। এইখানে দেখেন যে ওপেনিং ব্যালেন্স অ্যাজ কত, আমি এটা একটু বড় করি, অনেকে দেখতে পাচ্ছে না, ছোট হয়ে যাচ্ছে, আচ্ছা ওকে। এই যে ওপেনিং ব্যালেন্স ব্যাংক অফ ইংল্যান্ডে, এখানে ওপেনিং ব্যালেন্স কত আছে, 250 পাউন্ড, দেখেন চিহ্ন দেওয়া আছে 250 পাউন্ড, তার মানে 2 টাকা থাকুক 2 পয়সা থাকুক সেটা অ্যাড করতে হবে। ডেট কত, জাস্ট ওপেনিং ব্যালেন্স ডেটটা হচ্ছে 1/1/2018, তার মানে এই প্রতিষ্ঠানটা অন্য কোনো সফটওয়্যারে ছিল, সেখান থেকে কুইক বুকস এখন সুইচ করতেছে। তাহলে ওনার 18 জায়গা যদি 8 সালও হয়, তাও কিন্তু আমার এইভাবে সেম ভাবেই কাজ করতে হবে। অনেকে আরো 5 6 বছর 7 বছর 8 বছর 10 বছর আগের ডাটা নিয়ে কিন্তু আসবে। সেক্ষেত্রে আপনার যাতে মানে ওল্ড ডেটের ডাটাতে আপনি অভ্যস্ত থাকেন, রানিং ডেটে তো যে কেউ এক্সপার্ট হবে, কিন্তু ওল্ড ডেটে কেরামতিটা যাত্রা দেখাবেন, ঠিক আছে। আচ্ছা, তাহলে 250 এখান থেকে ধরেন আমি এটাই কপি করলাম, পাউন্ড চিহ্নটা মানে কারেন্সির যে চিহ্নটা তাদের, এটা আমি কপি করলাম না, এই ওপেনিং ব্যালেন্সটা এখানে দিয়ে দিলাম 250। এবং অ্যাজ অফ ডেট এখানে দিব হচ্ছে 1/1/2018। আপনি এখানে ক্লিক করে করে এক এক মাস করে করে কিন্তু ক্লিক করে করে যাইতে পারেন। আবার কি করতে পারেন, এখানে দেওয়ার ক্ষেত্রে আপনি ব্ল্যাঙ্ক করে, এই দেখেন আমি কেমন দিছি 01, কারণ 01 প্রথমে যেটা দিলাম ওটা কিন্তু মাস, আবার 01 এটা হচ্ছে দিন, আর এরপরে 2018 এই দিলাম। এবার দেখেন আপনাকে এই মানে ফাইলটা রিপ্রেজেন্ট করে দিয়ে দিবে এখান থেকে, সরি, এই দেখেন অটোমেটিক্যালি এবার সেই ডেটে এইটা 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 লিখে দিয়ে এইখানে এই ভিতরে ফাইলে ক্লিক করবেন, দেখবেন 18 সালেই নিয়ে আসবে, এই যে। এবার এখানে একটু সিলেক্ট করে দেন, হয়ে গেছে। এখন ডেসক্রিপশনে কি ওই ব্যাংক অফ ইংল্যান্ড চেকিং, সরি এটা না, ব্যাংক অফ ইংল্যান্ড চেকিং, ওইটা আপনারা এখানে বসাই দিলেন। দিলে এবার দেখেন এই যে এটা চেহারা দেখেন যে 1000 ব্যাংক অফ ইংল্যান্ড চেকিং, এটা একটা চার্ট অফ অ্যাকাউন্ট হয়ে গেছে। ওকে, তাহলে এই হচ্ছে চিত্র। এবার এটা সেভ করার পরে আমরা দেখবো যে এটার কি কি এডিট করা যাচ্ছে। এবার ধরেন এটা সেভ হলো, এখানে এবার চলে আসবে। দেখেন কুইক বুকসে যেগুলো মানে ডিফল্টে ছিল চার্ট অফ অ্যাকাউন্ট, ওগুলো কিন্তু কোনো নাম্বারিং থাকবে না, নাম্বার ছাড়া থাকবে। কিন্তু আমরা যেগুলো অ্যাড করছি দেখেন এই যে নাম্বার নাম্বার লেখা আছে, আর নিচের গুলো দেখেন কোনো নাম্বার নাই। তাহলে আমরা বুঝতে পারবো কোনগুলো আমরা অ্যাড করছি না করি নাই। এই যে ব্যাংক অফ ইংল্যান্ড চেকিং ক্যাশ অ্যাট ব্যাংক অ্যান্ড ইন হ্যান্ড কারেন্ট। এখন অ্যাকাউন্ট হিস্টোরিতে যান, অ্যাকাউন্ট হিস্টোরিতে গেলে আমার এখানে ওপেনিং ব্যালেন্স দেখাচ্ছে, ওইটা দেখাচ্ছে। এখন আমি এটা ওপেনিং ব্যালেন্স দেখলাম যে রেকর্ড হয়েছে কিনা, হ্যাঁ হয়েছে ওপেনিং ব্যালেন্স, এই যে। এখন আমি ব্যাকে যাব, ব্যাকে যে আমি যদি চাই ওটা এডিট করব, দেখি কি হয়, এডিট করতে গেলে কি কি এডিট করতে পারি। এডিট করলে কি করে এডিট করব, দেখেন এই যে নিচে যে এখানে শো করবে, এখান থেকে চলে যাব কোথায়, এই সাইডে অ্যাকাউন্ট হিস্টোরির পাশে একটা ড্রপ ডাউন এই যে অ্যারো আছে, এখানে ক্লিক করব, এডিটে যাব। এডিটে গেলে কি হচ্ছে, আমি দেখি কি কি এডিট করতে পারতেছি, সেটা একটু দেখতে হবে আমার। একটু সময় নিচ্ছে, আচ্ছা। এখন দেখেন ব্যালেন্সটা আপনি এডিট করতে পারতেছেন না, আর ওপেনিং ডেটটাও হারায় গেছে, ওপেনিং ডেটটাও হারিয়ে গেছে, কিন্তু ব্যালেন্সটা শো করতেছে, কিন্তু এখানে এডিট করার কোনো কায়দা নাই। এখন যদি আপনি কোনো কারণে ব্যাংকের এই ওপেনিং ব্যালেন্সটা অ্যাড করতে যে ভুল করেন, তার মানে কি ভবিষ্যতে আর কি সেটা চেঞ্জ করতে পারবেন, পারবেন না। ডেটটাও ওপেনিং ডেটটাও চেঞ্জ হবে না, ওপেনিং ব্যালেন্সটাও চেঞ্জ হবে না। হবে, যদি এখানে না দেন ওপেনিং ব্যালেন্স, পরবর্তীতে জার্নালের মাধ্যমে অ্যাডজাস্ট করা যাবে। কিন্তু আমরা তো সতর্ক বেশি থাকলে বলে না যে সাবধানের মায়ের নেই। তাই আমরা যদি সেভাবে সতর্ক থাকি যে না ওপেনিং ব্যালেন্স কিন্তু আমি এডিট করতে পারবো না, এটা যদি মেন্টালিটিতে গেঁথে নিই, তাহলে আমাদের ভুল হওয়ার চান্স থাকবে না। যে ওপেনিং ব্যালেন্স এবং ওপেনিং ডেট এটা আমার চেঞ্জ করার পসিবল হবে না আর। এজন্য একটু সাবধানতার সহিত সব এডিট করতে পারলেন, কিন্তু ওপেনিং ব্যালেন্স এডিট করতে পারবেন না, ওপেনিং ডেটটাও এডিট করতে পারবেন না। তাই এটা মাথায় রেখে সবাই অগ্রসর হইতে হবে সামনের দিকে। এবার আসি পরে কি কি ছিল।
এটা হচ্ছে মেট্রো ব্যাংক, এটা সেভিং অ্যাকাউন্ট, এবং এটারও ওপেনিং ব্যালেন্স দেওয়া আছে কিনা এটা দেখতে হবে। হ্যাঁ, ওপেনিং ব্যালেন্স দেওয়া আছে 10,000 পাউন্ড, এবং ওটাও 1/1/2018। তাহলে আমরা কি করবো, মেট্রো ব্যাংকে কপি করবো। তার মানে একটা আমরা ফুললি এক্সপ্লেন করছি, এখন কিন্তু পরের গুলো অ্যাড করে গেলে আমাদের আরো রিপিট হবে সবকিছু, ঠিক আছে? সবকিছু আরো রিপিট হয়ে যাবে, আরো ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারটা। পরেরটা অ্যাড করতে গেলে এই নিউতে যাব, নিউতে যে এখান থেকে আমরা মেট্রো ব্যাংক এটা অ্যাড করবো। পেস্ট করলাম, এটা কিন্তু সেভিং অ্যাকাউন্ট দেখেন, ঠিক আছে, দেখা যাচ্ছে। এবার এবার নাম্বারিং কি করব, আগে তো দিছি 1,000, এবার দিব 1,001, ঠিক আছে। দিয়ে এবার কি করব, সিলেক্ট টাইপ, এবারও কি হবে, ক্যাশ অ্যাট ব্যাংক অ্যান্ড ইন হ্যান্ড দিলাম। এবারে কি হবে, আগে দিছিলাম কারেন্ট, এখন দিব সেভিংস। ওকে, এবার ডিফল্ট ভ্যাট কোড এখানে নাই, কোনো প্যারেন্ট অ্যাকাউন্ট না, অর্থাৎ সাব অ্যাকাউন্ট না, সরি, সাব অ্যাকাউন্ট না এটা। তাহলে আমরা কি করবো, এখানে এখানে ওপেনিং ব্যালেন্স কত আছে সেটা নিয়ে আসবো। আগে ডেসক্রিপশনটা একটু কপি করে পেস্ট করে যাই এখানে, এই যে ডেসক্রিপশন, ডেসক্রিপশনের ঘরে এটা আমি আলাদা দিয়ে গেছি। এখন আনতে হবে ওপেনিং ব্যালেন্স আর ডেট। ওপেনিং ব্যালেন্স কত, ওপেনিং ব্যালেন্স এই যে 10,000 পাউন্ড, এটা কপি করে নিয়ে আসলাম। কপি করে নিয়ে আসলে আমার ভুল হবে না, কিন্তু এর সাথে দেখবেন এই যে পাউন্ড চিহ্ন বা পিছনে ব্র্যাকেট এগুলো যেন কপি না হয়ে যায়, ঠিক আছে? জাস্ট এতটুকু কপি করলাম। কপি করে আমি এখানে ওপেনিং ব্যালেন্সে দিয়ে দিলাম। এবার ডেট কই, ডেট তো নাই, আমি এবারও দিব কিন্তু 1/01/01/2018। ওকে, এখানে দিয়ে ক্যালেন্ডারে যান, ক্যালেন্ডারে গেলে এই একের পর এটা ক্লিক করে দেন। এই এবার ডেসক্রিপশন দিয়ে দিয়েছি, এই কিন্তু আরেকটা হয়ে গেল, কিন্তু নাম্বার একটা ছিল 1,000, একটা 1,001, এটা সেভিং অ্যাকাউন্ট। ওকে, সেভ। এটা তো ম্যানুয়ালি দেখাচ্ছি, আমরা কাজ করার ক্ষেত্রে বাল্ক আকারে ইম্পোর্ট করব, খাটনি হবে কম, ঠিক আছে? কিন্তু তারপর আপনার তো ম্যানুয়ালি শিখতে হবে। এই দেখেন, এই যে 1,000, 1,001 এইভাবে আসছে, এবং ওপেনিং ব্যালেন্স সবকিছুতে এইভাবে দিয়ে দিছি। এবার অ্যাকাউন্ট হিস্টোরি এখানে এসে দেখতে পারবেন সবকিছু। ধরেন 10 বছর ধরে কত হিসাব নিকাশ করছেন কি দেখি, সব এসে অ্যাকাউন্ট হিস্টোরিতে দেখতে পারবেন, স্ক্রল করে করে হাজার হাজার ডাটা থাকবে, ঠিক আছে? সেভাবে আমরা কাজ করব। আচ্ছা, এই ব্যাংক দুটো হলো, দুটো ব্যাংক ক্লোজ হলো। এবার আছে পেপাল। পেপাল কি, একটা পেমেন্ট গেটওয়ে, ঠিক আছে? পেপালকে আমরা শুধু পেপালটা কপি করতেছি। আপনারা জানেন যে বাংলাদেশে হয়তো পেপালটা আহ, মানে কোনো অনুমোদন নাই, তারপরেও অনেকে বিভিন্নভাবে ব্যবহার করে। যাই হোক, আচ্ছা, পেপাল, পেপাল হচ্ছে গোটা বিশ্বে একটা মানে অন্যতম পেমেন্ট গেটওয়ে। ম্যাক্সিমাম দেশে পেপালটা খুবই জনপ্রিয়, ঠিক আছে? এখন পেপাল, আপনি এই বুককিপিং এর ক্ষেত্রে পেপাল ট্রানজেকশন নিয়ে আপনার প্রচুর কাজ করতে হবে, প্রচুর। মানে এই নিয়ে ট্রানজেকশন, মানে এর ট্রানজেকশন প্রচুর আছে। ইভেন অনেক প্রতিষ্ঠানে পেপাল রিকনসিলিয়েশনও করায় না, কিন্তু আমরা পেপাল রিকনসিলিয়েশনও করাই। অর্থাৎ ব্যাংক রিকনসিলিয়েশন করাই, ক্রেডিট কার্ড রিকনসিলিয়েশন করাই, পেপাল রিকনসিলিয়েশন করাই, তিনটাই আমাদের সাথে ইনক্লুড আছে এই কোর্সে। আচ্ছা, পেপাল সিলেক্ট করলাম। এখন অ্যাকাউন্ট কি কি দেবো, এটাও কিন্তু আমার অ্যাসেট, এটাও আমার অ্যাসেট। তাহলে আমি কি দিচ্ছি, 1,002 দিচ্ছি, ঠিক আছে? 1,002। এখানে এসে কি করব, এটাও কিন্তু ক্যাশ অ্যাট ব্যাংক অ্যান্ড ইন হ্যান্ড, ঠিক আছে? এটা দেবো। এবার এখানে কি দিতে পারি, এটা তো কারেন্টও না, সেভিংসও না, এটা আমি কি দিতে পারি, ক্যাশ অন হ্যান্ড। ওখানে কি দেওয়া আছে, ওখানে বাইরের এখানে দেওয়া আছে ক্যাশ অন হ্যান্ড। ক্যাশ অন হ্যান্ড যদি ধরেন এটা আমাকে না লিখে দিত, তাহলে আমি কি করতাম, আমি তখন কি করতাম, আমি দিতে পারতাম ক্লায়েন্ট ট্রাস্ট অ্যাকাউন্ট, এটা তো দিতে পারতাম, এটা ক্লায়েন্ট ট্রাস্ট অ্যাকাউন্টও দিতে পারতাম। আর যেহেতু ক্যাশ অন হ্যান্ড দিতে বলছে, আমরা ক্যাশ অন হ্যান্ডও দিতে পারি, ক্লায়েন্ট ট্রাস্ট অ্যাকাউন্টও দিতে পারি। যেহেতু ক্যাশ অন হ্যান্ড বলে দিয়েছে, আমরা ক্যাশ অন হ্যান্ড দিলাম। যদি আপনার মনে হয় যে না, আমি ক্যাশ অন হ্যান্ড দিব না, আমি ক্লায়েন্ট ট্রাস্ট অ্যাকাউন্ট দিব, হ্যাঁ দেন, আমি তাই দিয়ে দিলাম, কোনো ব্যাপার না, ঠিক আছে? ক্লায়েন্ট ট্রাস্ট অ্যাকাউন্ট দিলাম। দেওয়ার পরে এরপরে এইটা কপি করে নিয়ে এলাম। দেখেন যা যা আছে পয়েন্ট আকারেও যদি থাকে তাও কিন্তু আনতে হবে, 645.12, এটা আমরা কপি করে নিয়ে আসলাম, ওপেনিং ব্যালেন্সে পেস্ট করলাম। ওপেনিং ডেটটা কত, সব ওই একই ডেট, 1/1/2018। ওপেনিং ডেট এখানে দিলাম 01, এটা হচ্ছে মাস, পরে 01 দিলাম, এরপরে 2018। এটা দেওয়ার পরে এই ক্যালেন্ডার পরে অবশ্যই এটা ক্লিক করবো করে, এই যে, ও সরি, 28 হয়ে গেছে, 18 হবে, 18। ওকে, এবার ক্যালেন্ডারে ক্লিক করবো, এই জন্য ভুল হয়েছে কিনা একটু দেখতে পারবেন, এই যে 1। ওকে, দিয়ে এবার ডেসক্রিপশনে ওই পেপালটা কপি করে দিই, পেপাল। ওকে, দেওয়া হয়ে গেছে, এবার আমরা সেভ করি। অ্যাকাউন্ট যদি কোনো ক্রমে মানে একই হয় তা নিবে না, কুইক বুকস একই অ্যাকাউন্ট নাম্বার নিবে না, আপনাকে মনে করাই দিবে যে 1,001 নামে অলরেডি একটা কুইক বুকসে আছে, আপনি প্লিজ এটা চেঞ্জ করেন নাম্বারটা। কাজেই একটা যে দুইবার নিবে, মানে সরি, মানে একই অ্যাকাউন্ট নাম্বার দুইবার নেওয়ার সুযোগ নাই, আপনাকে মনে করাই দিবে যে অলরেডি এই নাম্বারে একটা আছে। এই দেখেন 1,002,
তাহলে এটা হয়ে গেল 1,000, 1,001, 2। এখন পরে কি আছে আমরা এবার একটু দেখাচ্ছি আপনাকে করে। ধরেন এখানে ক্রেডিট কার্ড। এখন ক্রেডিট কার্ড আছে আমাদের লাইবিলিটি, অর্থাৎ ব্যাংকের মাধ্যমে আমি কার্ড নিয়েছি, আমাকে একটা লিমিট দিয়ে দেওয়া হয়েছে, তাই দিয়ে আমি কেনাকাটা বা খরচ যা কিছু করতে পারতেছি। ওটা কিন্তু আমার ব্যাংকে আবার পরিশোধ করতে হচ্ছে, এটা আমার দায়। তাহলে আমি কি করতেছি, ক্রেডিট কার্ড কিন্তু আমার এখন অন্যভাবে রেকর্ড করতে পারি। আরবিসি ভিসা গোল্ড, এটা আছে ক্রেডিট কার্ড, ঠিক আছে। এটার এই পর্যন্ত, এই নাম্বারের লাস্টে 4 ডিজিট পর্যন্ত আমরা কপি করতেছি, কপি, ঠিক আছে। এটারও ওপেনিং ব্যালেন্স আছে। আমরা কি করব, নিউতে যাব, ক্লাস শেষে কোশ্চেন আনসার দিলে ভালো। ওকে, হ্যাঁ, ক্লাস শেষে দিয়ে ঠিক আছে। আচ্ছা, অ্যাকাউন্ট নেম আরবিসি ভিসা গোল্ড দিলাম। এখন আমরা কি দিব, যে এখানে বলা আছে যে অল লাইবিলিটিস, এই যে অল লাইবিলিটিস বিগিনস উইথ 2। তো যেহেতু এটা হলো আমার লাইবিলিটিস, আর লাইবিলিটিস ফার্স্ট কোনো লাইবিলিটিস আমি রেকর্ড করছি, তাহলে 2,000 এটা দিতে পারি, 2,000 দিতে পারি, এরপরে 2,001, 2,002 এভাবে দিতে পারবো। এবার অ্যাকাউন্ট টাইপ এটা কি হবে দেখেন, ক্রেডিট কার্ডের ক্ষেত্রে ক্রেডিট কার্ড অ্যাকাউন্ট টাইপ আছে, এখানেও ক্রেডিট কার্ড আর ডিটেল টাইপে ক্রেডিট কার্ড। মানে এখানে যদি আপনি ক্রেডিট কার্ড দিয়ে দেন ক্লিক করে, যেহেতু ক্রেডিট কার্ডকে রিপ্রেজেন্ট করে অ্যাকাউন্ট টাইপ একমাত্র ক্রেডিট কার্ড, আর কোনো খাতে এটা করতেছে না। আপনার যদি নন কারেন্ট লাইবিলিটি থাকে বা কারেন্ট লাইবিলিটি থাকে, তা তো আপনি দিবেন না, আগে দেখবেন ক্রেডিট কার্ড আছে কিনা। এখন ক্রেডিট কার্ড আছে মানে এখানে অ্যাকাউন্ট টাইপ ক্রেডিট কার্ড দিয়েছি, দেখেন ডিটেল টাইপে আর কিছু নাই, শুধু ক্রেডিট কার্ড আছে, অটো নিয়ে নিয়েছে। এখানে কিন্তু আপনার আর কোনো ঝামেলা নেই, দিলাম। দেওয়ার পরে এটা কোনো প্যারেন্ট মানে সাব অ্যাকাউন্ট না, এটা প্যারেন্ট অ্যাকাউন্ট দিলাম। এবার কি হচ্ছে, এটা যেহেতু কপি করা আছে, আমি এই অবস্থায় ডিসক্রিপশনটা সবসময় ওই অ্যাকাউন্ট নাম্বার মানে নেমটা আমি কপি করে দিয়ে দিব। দেওয়ার পরে এবার আসবো ওপেনিং ব্যালেন্স। ওপেনিং ব্যালেন্স কত কি দেওয়া আছে, ওপেনিং ব্যালেন্স দেওয়া আছে 170.20, 170.20 কপি করব। এবং ডেটটা, ওপেনিং ব্যালেন্স ডেট এই যে 1/1/2018, সবই সেম ডেট। এখন সেম ডেট আপনাকে নাও দিতে পারে, ঠিক আছে। সব ক্ষেত্রে যে সেম ডেট দিবে, একটা দুটো দিয়েছেন বিধায় সব সেম ডেট তা কিন্তু না। অনেক ক্ষেত্রে ব্যবসা করছে, শুরু করছে, তার 6 মাস পরে একটা ক্রেডিট কার্ড নতুন সংযোজন করতে পারে ব্যবসায়, বা 2 বছর পরে কোনো একটা নতুন ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে পারে। এক্ষেত্রে সতর্ক হয়ে দেখতে হবে, প্রত্যেকটা অ্যাকাউন্ট অ্যাড করতে হবে এবং খেয়াল রাখতে হবে যে কোনো ভুল হচ্ছে কিনা। 1/1/2018, ডেটটাও তাই, ডেটটা কিন্তু চেঞ্জ করা যাবে না পরবর্তীতে। এজন্য একটু সতর্কতার সহিত অন্তত এইগুলা ফিনান্সিয়াল ইস্যু আছে যেগুলো, যে অ্যাকাউন্টগুলো, সেইগুলো ক্ষেত্রে এরকম। যাক, এটা সেভ হলো। এখন দেখেন আপনার কথাটা উত্তর দিই, ধরে নেন এটা তো আমরা জানি যে 2,000 দিব, কিন্তু আমি যদি 1,000 দিতে চাই, দেখেন কি লেখা আসে। ধরেন 1,000 নামে তো একটা অ্যাড করা আছে, দেখেন এবার যদি সেভ করতে চাই, দেখেন কি আসে, ওই যে অ্যান অ্যাকাউন্ট ইজ অলরেডি ইউজিং দিস নাম্বার, ট্রাই এ ডিফারেন্ট নাম্বার। তার মানে আপনি যে কোশ্চেনটা করছেন এটা অবশ্যই একটা যুক্তিযুক্ত কোশ্চেন, যে আমরা একই নাম্বার যদি দুটো অ্যাকাউন্টের ক্ষেত্রে ব্যবহার করে ফেলি সেক্ষেত্রে কি হবে। সেক্ষেত্রে কুইক বুকস নিবে না। কেন নিবে না, যে একটা নাম্বার, যে কোনো একটা অ্যাকাউন্টকে আপনি একটা নাম্বারিং করছেন, সেই সেম নাম্বারটা অন্য ক্ষেত্রে আপনি ভুলে গেলেও কুইক বুকস ভুলবে না, কুইক বুকস মনে করায় দিবে। আচ্ছা, তাহলে এটা নাম্বার ছিল 2,000, যেহেতু আমাদের এটা লাইবিলিটি, লাইবিলিটি শুরু হয় 2 দিয়ে। আচ্ছা, আমরা দিয়ে দিলাম, দিয়ে সেভ। এই যে 2,000। এরপর আছে কি, আরো একটা আছে, এই যে মাস্টার কার্ড। এখন দেখেন এই মাস্টার কার্ড মানে আরো একটা ক্রেডিট কার্ড এটা। এখন এই মাস্টার কার্ড, এটা কিন্তু না আছে কোনো ওপেনিং ডেট, না আছে কোনো ওপেনিং ব্যালেন্স। তাহলে এটা আমরা কি করব, এটা কি করব, এটা আমরা আজকের ডেটে, মানে এটা কোনো ডেট না দিয়ে আমরা আজকের ডেটে আমরা দিয়ে দিই। নিউতে যাব, কারণ এটা কোনো না ছিল ব্যালেন্স, না আছে কোনো আলাদা কোনো ফিনান্সিয়াল রেকর্ড, না আছে কোনো ওপেনিং ডেট, তাহলে আমরা আজকের ডেটে দিয়ে দিব, কোনো ব্যাপার না। এই যে মাস্টার কার্ড মানে ওটা দেখা যাচ্ছে প্রতিষ্ঠানে ছিল, কোনো কাজে লাগে নাই, ওই জাস্ট ওই, তাহলে আমরা আজকের ডেটেও দিতে পারি, কারণ আগের তো কোনো প্রিভিয়াস কোনো ট্রানজাকশন এখানে নাই। তা যদি কেউ চান যে না, আজকের ডেট না দিয়ে আমি ব্যালেন্স না দিই, ওই সেম ডেট দিয়ে রাখি, আগের ডেট দিয়ে রাখি, তাও দিতে পারবেন, কোনো ব্যাপার না, ঠিক আছে। আগের ডেট দিতে পারবেন, 1/1/2018 দিতে পারবেন, এটা কোনো ইম্প্যাক্ট পড়বে না, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই মাস্টার কার্ড দিলাম এবং অ্যাকাউন্ট নাম্বার দিব 2,000, তো দিছি 2,001 দিব এবার, দিলাম। অ্যাকাউন্ট টাইপে আবার সেই ক্রেডিট কার্ড, এরপরে ডিটেল টাইপে ক্রেডিট কার্ড অটো নিয়ে নিয়েছে, এটা ছাড়া আর কিছু নাই। এখন ওপেনিং ব্যালেন্স কিন্তু ম্যান্ডেটরি না, আবার ওপেনিং ডেটও ম্যান্ডেটরি না, ঠিক আছে। ম্যান্ডেটরি কি কি উপরে আছে, ঠিক আছে। যদি ওপেনিং ব্যালেন্স দেন তাহলে ওপেনিং ডেট ম্যান্ডেটরি, এটা হচ্ছে ইস্যু। তো যেহেতু ওপেনিং ব্যালেন্স ম্যান্ডেটরি না, আর অ্যাজ অফ ডেট ধরেন আমি আজকের ডেটও দিতে পারি, কিন্তু আমি চাচ্ছি যে ওই ডেটটা আমি ব্যাক ডেট দিয়ে রাখি, যে না যদি কোনো কাজে লাগে, যে ওনার প্রতিষ্ঠান থেকেই যেহেতু আমাকে ডাটাবেসটা দেওয়া হয়েছে, তাহলে 2018 আমি ওই ডেট দিয়ে দিলাম, জাস্ট ডেটটা ওই পুরোনো ডেট আমি দিয়ে ওকে করে দিলাম। আর কোনো কিন্তু নাই, ওপেনিং ব্যালেন্স নাই, ডেসক্রিপশন দিয়ে দিয়েছি। এইগুলো কিন্তু আমার এই কটা চার্ট অফ অ্যাকাউন্ট শেষ হলো, ব্যাংকগুলা, ব্যাংক বা ক্রেডিট কার্ড গুলা শেষ হলো। এখন দেখেন লিস্ট আকারে সবগুলো নাম্বারিং করে দেখা যাচ্ছে সুন্দরভাবে, ঠিক আছে। এবার আসি পরের গুলো কি কি আছে, এগুলো তো এখানে গেল। এবার ওনার্স ইকুইটি, ওনার্স ইকুইটির আন্ডারে দুটো জিনিস আছে, ওনার্স কন্ট্রিবিউশন, ওনার্স ডিস্ট্রিবিউশন, ঠিক আছে।
এখন আমরা দুটো অ্যাড করব। এখন আগে একটু দেখে আসি। অল ইকুইটি অ্যাকাউন্টস স্টার্ট উইথ 3। ইকুইটি যে প্রকারের ইকুইটি হোক, সে ওনার্স ইকুইটি হোক, ওনার্স কন্ট্রিবিউশন হোক, ওনার্স ডিস্ট্রিবিউশন হোক, যা কিছু হোক, ইকুইটি যেখানে থাকবে, ইকুইটির সাথে তিন তিন যে মানে তিন যুক্ত থাকবে সংখ্যাটা, ঠিক আছে? চার্ট অফ অ্যাকাউন্টে নাম্বারিং করার ক্ষেত্রে তিন এর সংখ্যা হবে 3। আচ্ছা, তাহলে ওনার্স ইকুইটির এক্ষেত্রে আমরা 3 দিব, এটা দেখে নিলাম। এখন ডাটাবেজে যাব। প্রথমে হচ্ছে ওনার্স ইকুইটি আছে কিনা আমরা দেখবো, বা ইকুইটি সম্পর্কিত কিছু আছে কিনা। তা আমরা ওনার্স ইকুইটি এখানে কি বলছে, যে ওনার্স ইকুইটির আন্ডারে দুটো আলাদা, ঠিক আছে? এটা সাব অ্যাকাউন্ট কিন্তু বলে নাই, জাস্ট ওনার্স ইকুইটির আন্ডারে দুটো। সাব অ্যাকাউন্ট আলাদা, কিভাবে অ্যাড করতে সাব অ্যাকাউন্ট আমরা দেখবো অবশ্যই। এখন এখানে আমরা প্রথমে কপি করব ওনার সিকিউরিটিতে, যেহেতু স্পেসিফিক কিছু নাই, আলাদা দুটো আছে যেটা ওনার সিকিউরিটির ভিতরে। তাহলে ওনার্স কন্ট্রিবিউশনকে আমরা কপি করব, এরপরে অনার্স ডিস্ট্রিবিউশন। তাহলে ওনার্স কন্ট্রিবিউশনকে কপি করলাম, কপি করে নিউতে যাব। নিউতে যাওয়ার পরে এখানে আমরা অ্যাড করব, এখানে পেস্ট করলাম ওনার্স কন্ট্রিবিউশন। এখন নাম্বারিং কত দিয়ে করব, 3 দিয়ে। আবার দেখে আসি, এখানে ওনার সিকিউরিটি অ্যাকাউন্টস স্টার্ট উইথ 3। আচ্ছা, তাহলে 3তে যেহেতু প্রথম কোনো এন্ট্রি দিচ্ছি, 3000 দিলাম। 3000 দিয়ে এখন অ্যাকাউন্ট টাইপে কি হবে দেখেন, এখান থেকে স্ক্রল করেন, এবিসি বা বিভিন্ন আকারে আছে এখানে। এই যে ইকুইটি আছে, দেখেন এবারে ওনার সিকিউরিটি আলাদা কিছু আছে কিনা, না। ইকুইটি আছে, ইকুইটির ভিতরে অনেক কিছু পাবো আমরা। দেখেন ইকুইটিতে ক্লিক করলাম, অ্যাকাউন্ট টাইপ অর্থাৎ এটা কোন ধরনের, প্রধানত কোন ধরনের, এটা ইকুইটি। এরপরে ডিটেইল টাইপে কি কি আছে দেখেন, এই যে ওনার সিকিউরিটি। আবার কি কি আছে, আরো কিছু বিষয় আছে, একটু খেয়াল করেন, যখন যেটা কাজ করবেন একটু দেখে যাবেন। এখানে দেখেন পার্টনার কন্ট্রিবিউশন, পার্টনার ডিস্ট্রিবিউশন, এটা কিন্তু ওনার্স ইকুইটি বা ওনার্স ডিস্ট্রিবিউশন বা ওনার্স কন্ট্রিবিউশন হিসেবে দেওয়া যাচ্ছে না। ওনার একজন থাকতে পারে, তার আরো পার্টনার থাকতে পারে, অর্থাৎ তারাও ওনার হতে পারে, কিন্তু রেকর্ড করার ক্ষেত্রে কিন্তু তফাৎ থাকতে পারে। যে আপনি এখানে পার্টনার কন্ট্রিবিউশন, পার্টনার ডিস্ট্রিবিউশন আছে, আর পার্টনার্স ইকুইটি আলাদা আছে। যদি সবই সেম জিনিস হতো, তাহলে কিন্তু এই তিনটে আলাদা অ্যাড করতো না। পার্টনার্স ইকুইটি আলাদা অ্যাড করছে, পার্টনার ডিস্ট্রিবিউশন অ্যাড করছে আলাদা, পার্টনার কন্ট্রিবিউশন আলাদা অ্যাড করছে, আবার শুধু ওনার্স ইকুইটিও অ্যাড করছে। এখন আপনার কি দিয়ে দিয়েছে, ওনার্স ইকুইটি দিয়েছে। এই যে এখানে দিয়েছে ওনার্স ইকুইটি, পার্টনার্স ইকুইটি আলাদা আছে। ওনার্স ইকুইটি পার্টনার্স ইকুইটি একেবারে সিমিলার হচ্ছে না কিন্তু। কাজে আমরা কি করতেছি, এখানে অ্যাকাউন্ট টাইপ ইকুইটি দিয়ে, এখানে ওনার্স ইকুইটি। ওনার্স এর সাথে দেখেন আলাদা এই নাই, পার্টনারের সাথে ডিস্ট্রিবিউশন আছে, কন্ট্রিবিউশন আছে, কিন্তু ওনার্স এর সাথে ডিস্ট্রিবিউশন কন্ট্রিবিউশন যখন নাই, তখন আমি এখানে এখানে ইকুইটি দিচ্ছি অ্যাকাউন্ট টাইপে, আর এখানে দিয়ে দিচ্ছি ওনার্স ইকুইটি। ওকে, অ্যাকাউন্ট টাইপ ওনার্স ইকুইটি, সরি ইকুইটি, আর ডিটেল টাইপ ওনার্স ইকুইটি দিলাম। দেওয়ার পরে ওনার কন্ট্রিবিউশন এটাকে কপি করে আমি ডেসক্রিপশনে দিয়ে রাখতেছি। এখানে কিন্তু কোনো টাকা পয়সার কোনো কথা বলা নেই, খেয়াল করেন, কিছু বলা নেই। তাহলে আমি কি করবো, শুধু অ্যাড করে দিব। এখানে জাস্ট ডেসক্রিপশনে দিয়ে দিলাম। আর এখানে কোনো সাব অ্যাকাউন্ট, প্যারেন্ট অ্যাকাউন্ট কিছু না, নাম্বারিং করলাম, অ্যাকাউন্ট টাইপ দিলাম, ডিটেল টাইপ দিলাম, কোনো ওপেনিং ব্যালেন্স নাই, কোনো ডেট নাই, আমি জাস্ট এভাবেই অ্যাড করে দিলাম, সেভ। ঠিক আছে, ওটাও অ্যাড হয়ে গেল, জাস্ট নাম্বারিং করলাম। ঠিক আছে, এই যে কত, এই যে ওনার্স কন্ট্রিবিউশন, এটা ইকুইটি, ওনার ইকুইটি। ঠিক আছে, এবার আসি পরেরটা, ওনার্স ডিস্ট্রিবিউশন। আমি কিছু ম্যানুয়ালি করব, করে বাকিগুলো আমি কিন্তু ইম্পোর্ট করা দেখাবো। আচ্ছা, এবার নিউতে যাব। নিউতে যে কি করব, নিউতে যে আমি আলাদাভাবে অ্যাড করে দিব। পেস্ট করলাম, পেস্ট করে এখানে দিব 3000, 3001। ওকে, এবার এখানে অ্যাকাউন্ট টাইপে দিব আবার ইকুইটি, ইকুইটি। এখানে এসে ওই ওনার্স ডিস্ট্রিবিউশন, ওনার্স কন্ট্রিবিউশন, এখানে ওনার্সের কিন্তু কন্ট্রিবিউশন ডিস্ট্রিবিউশন আলাদা দেওয়ার মতো নাই। তা আমার ওনার্স ইকুইটি যেহেতু এখানে বলা আছে যে ওনার্স ইকুইটির আন্ডারে এই দুটো বিষয়, তা আমি ওনার্স ইকুইটি দিয়ে দিব দুটোর ক্ষেত্রেই। ওনার্স ইকুইটি, একটা ডিস্ট্রিবিউশন, একটা কন্ট্রিবিউশন। আবার এখানে এই যে ডেসক্রিপশন যেটা আছে, এখানে এসে পেস্ট করে দিলাম ওনার্স ডিস্ট্রিবিউশন। এখানে ওপেনিং ব্যালেন্স, ডেট কিছু নাই, এই ইনফরমেশন যতটুকু আমাকে দিয়েছে তাই দিয়ে দেবো, কিন্তু 3000 দিয়েছি, 3001। ওকে, সেভ। তাহলে এই পর্যন্ত আমরা করলাম। এখন ফিক্সড অ্যাসেটের ক্ষেত্রে কি আছে, ভেহিকেলস, অফিস ভ্যান। ঠিক আছে, এখন আমরা ভেহিকেলস অফিস ভ্যানকে কপি করি, কপি করে জাস্ট মিনিট, নিউতে যাব।
এখানে পেস্ট করি। পেস্ট করতে অল অ্যাসেট বিকাম অ্যাসেট, ঠিক আছে, এবং এটা ফিক্সড অ্যাসেট বা নন কারেন্ট অ্যাসেট, এটা তো আমরা দেখছি। নন কারেন্ট অ্যাসেট, একটা কারেন্ট অ্যাসেট, একটা নন কারেন্ট, ফিক্সড অ্যাসেট আছে কিন্তু নন কারেন্ট অ্যাসেট হিসেবে কিছু দেখানো হচ্ছে। তাহলে এটাও আমার কিন্তু ওয়ান হবে, ঠিক আছে। তাহলে আমি ওখানে 1001, 1002, 1003 পর্যন্ত অ্যাড করছিলাম মেবি, না 1000, 1001, 1002, তাহলে 1003 এবারে হবে এখানে। 1003 নাম্বার ভুল হলেও আমার, আমি দিতে পারতেছি, সমস্যা নেই। কোনো নাম্বার যদি একবার দেওয়া থাকে সেটা তো আগে নিবেই না, ঠিক আছে। আচ্ছা দিলাম এটা, দেওয়ার পরে এইখানে আসি টাইপে। টাইপে এসে এখানে আমার দেখতে হবে নন কারেন্ট অ্যাসেট কি কি আছে। কারেন্ট অ্যাসেট মানে চলতি, আর নন কারেন্ট অ্যাসেট স্থায়ী। এখানে নন কারেন্ট অ্যাসেট দিলাম, আর ডিটেল টাইপে দেখবো যে ভেহিকেল, অফিস ভ্যান এই রিলেটেড কিছু আছে কি না। ভেহিকেল বিশেষ করে লাইসেন্স, ইনভেস্টমেন্ট, ইনটেনজিবল অ্যাসেট, ঠিক আছে, অনেক কিছু আছে, দেখেন ওটা নাই। তাহলে আমি কি করব দেখেন, কোনোটা রিলেভেন্ট যখন আমি না পাবো আগে খুঁজবো, যদি রিলেভেন্ট না পাই তাহলে নন কারেন্ট অ্যাসেট, আদার নন কারেন্ট অ্যাসেট। তার মানে বোঝাচ্ছে যে অ্যাসেট তো হাজার প্রকারের থাকতে পারে, কিন্তু কুইক বুকসে এখানে মেজর যেগুলো দেওয়া আছে নন কারেন্ট অ্যাসেট অর্থাৎ ফিক্সড অ্যাসেটের আন্ডারে যেগুলো দেওয়া আছে হাতে, খুবই কম দেওয়া আছে, খুবই কম কয়েকটা ক্যাটাগরি দেওয়া আছে। তার মানে যে কয়টা ক্যাটাগরি দেওয়া আছে তার বাইরে তো আমার ক্রিয়েট করার সুযোগ নাই এখানে। মানে এখানে আমি কি করব, আমি অ্যাকাউন্ট নেম যেগুলো অর্থাৎ অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারছি, কিন্তু ডিটেল টাইপ তো ক্রিয়েট করে নিয়ে নিতে পারতেছি না মন মতো। তাহলে আমার কি করতে হবে, যেগুলো এখানে রেফার করা আছে তার সাথে যদি আমার এটা মানে কি বলে ম্যাচিং হয়, তাহলে আমি সেটা দিলাম। যদি এরকম না থাকে তাহলে আমার কি করতে হবে, আদার নন কারেন্ট অ্যাসেট। তার মানে যেগুলোর ক্যাটাগরি এখানে করা নাই সেগুলো কিন্তু সব আদার নন কারেন্ট অ্যাসেট দিতে হবে। তাহলে এটা কি আমার, যেহেতু স্থায়ী সম্পত্তি বা নন কারেন্ট অ্যাসেট, আপনারা নামটা যত স্থায়ী সম্পত্তির থেকে বা ফিক্সড অ্যাসেটের থেকে নন কারেন্ট অ্যাসেট মনে করে নিবেন, রিমেম্বার করবেন, তত আপনাদের কাজ করতে ইজি হবে কুইক বুকসে। তো আমরা আদার নন কারেন্ট অ্যাসেট, যেহেতু এখানে ভেহিকেল নাই, ঠিক আছে, ভেহিকেলকে রিপ্রেজেন্ট করে এর সিমিলারও কিছু নাই, তাহলে আমরা কি করব, আদার নন কারেন্ট অ্যাসেট দিয়ে আমরা এটাকে সেভ করব। এখানে কোনো ডেট নাই, আমরা শুধু ভেহিকেল, অফিস ভ্যান এটাকে কপি করে নিচে ডেসক্রিপশন দিয়ে দিই, ডেসক্রিপশন, ওকে, সেভ। এখন কি আছে, এটা গেল। এবার আসি এক্সপেন্সে, যেখানে বৈচিত্র্যতা 6, 7, 8, 9 চারটাই আছে। তাহলে এক্সপেন্সের আন্ডারে ডেপ্রিসিয়েশন, খেয়াল করেন, এক্সপেন্সকে আমাকে অ্যাড করতে বলতেছে না, এক্সপেন্স হচ্ছে মেইন অর্থাৎ অ্যাকাউন্ট টাইপ। আর ডিটেল টাইপে ধরেন আমরা যেটা অ্যাড করবো ডেসক্রিপশন, এর ডিটেল টাইপ দিতে হবে। তাহলে ডেসক্রিপশন থেকে কপি করলাম, এখানে এসে নিউতে গেলাম, নিউতে যাওয়ার পরে আমার এটা অ্যাড করব, অ্যাকাউন্ট নেম ডেসক্রিপশন, সরি ডেসক্রিপশন বলছি বারবার, ডেপ্রিসিয়েশন, সরি ডেপ্রিসিয়েশন। আচ্ছা এখানে ডেপ্রিসিয়েশন এটা আমাদের অবচয়। ডেপ্রিসিয়েশন কপি করলাম, কপি করে আমার যেহেতু ডেপ্রিসিয়েশনটাকে আমি এখানে পেস্ট করলাম, এখন দেখতে হবে আমার কোনটা আমি দিতে পারি। এখানে আমার তো অনেকগুলো বলা আছে, এই যে 6, 7, 8, 9 অল এক্সপেন্সের ক্ষেত্রে ডেপ্রিসিয়েশন একটা এক্সপেন্স, তাহলে এই এক্সপেন্সের ক্ষেত্রে আমি 6, 7, 8, 9 যে কোনো একটা দিতে পারি। তা আমি রিমেম্বার করার জন্য যেহেতু চারটা অপশন আমাকে এখানে দেওয়া আছে, আমি যদি এমন হয় যে না মেজর মেজর যে চার ক্যাটাগরির এক্সপেন্স যদি আমার থেকে থাকে সেগুলো আমি অ্যাড করব, সেগুলো আমি অ্যাড করতে পারতেছি, কোনো ব্যাপার না। তাহলে আমি এখন কি করব, আমি ধরেন 6ও দিতে পারি এখানে অ্যাড করে 6, আমি শুরু করে 6 দিলাম। এখানে ডেপ্রিসিয়েশনে এসে 6 দিয়ে নাম্বারিং করলাম, 6,340, ওকে, মানে ফার্স্ট যেহেতু কোনো এক্সপেন্স রেকর্ড করতেছি, ঠিক আছে। ডেপ্রিসিয়েশন 6,000 দিলাম। এবার অ্যাকাউন্ট টাইপ কি হবে খেয়াল করেন, আছে কি, খরচের ভিতরে এক্সপেন্স আছে, দেখেন এখানে যেটা তো এক্সপেন্স, তাহলে আমরা এক্সপেন্সে চলে যাবো, নিচের দিকে যাব, এই যে এক্সপেন্স, তাহলে এক্সপেন্সেসে যাই, এটা তো যেহেতু এক্সপেন্স তাহলে আগে এক্সপেন্স সিলেক্ট করি, সিলেক্ট করে দেখি ডিটেল টাইপে কি মেলে। খেয়াল করেন এই যে অ্যাডভার্টাইজিং বা প্রমোশনাল থেকে শুরু করে স্ক্রল করতে করতে এটা ডিউস এন্ড সাবস্ক্রিপশন ডেসক্রিপশনের সাথে কোনো মেলে কিনা, এখানে দেখবেন নাই। তার মানে কি এটা কি আমার অ্যাড করার সুযোগ নাই, যেহেতু নাই তাহলে আমার কি অ্যাড করার সুযোগ নাই, আছে। আপনার একটু খুঁজতে হবে, এই জন্য আপনাকে বলছি এগুলো নিয়ে যে যত ঘাটাঘাটি করবেন সে জানতে পারবেন যে কোনটার ভিতরে কোনটা আছে। এই এক্সপেন্সে যখন আমরা ডেপ্রিসিয়েশন পাইনি তখন দেখেন আদার এক্সপেন্স, মানে এই এক্সপেন্সের ভিতরে সীমাবদ্ধতা আছে, ধরেন 20টা আছে এখানে বা 25টা আছে, এই 25টার বাইরেও একটা অপশন আছে, যেগুলো এই এক্সপেন্সের ভিতরে যে 25টা আছে সেগুলো তো আছেই, কিন্তু যেগুলো নাই তাদের নিয়ে আলাদা একটা ক্যাটাগরি আছে, সেটা কি, আদার এক্সপেন্স। এটা সিলেক্ট করলাম, আদার এক্সপেন্সকে সিলেক্ট করার পর অ্যাকাউন্ট টাইপ এটা, এবার ডিটেল টাইপে যে দেখেন এই যে ডেপ্রিসিয়েশন, ডেপ্রিসিয়েশন কিন্তু আলাদা আছে। এখানে কি কি আছে এটাও দেখে যান, অ্যামোর্টাইজেশন, ডেপ্রিসিয়েশন, এক্সচেঞ্জ গেইন আর লস, এটা নিয়ে কিন্তু আমাদের ডিটেইল ক্লাস আছে, এক্সচেঞ্জ গেইন আর লস। কারণ মাল্টি কারেন্সিতে যখন বিভিন্ন দেশের সাথে বিভিন্ন ট্রানজেকশন হবে সেগুলো এন্ট্রি করতে গেলে যখন আমরা দেখবো যে শুধু কারেন্সি আপ ডাউন করার কারণে আমাদের এক্সচেঞ্জ গেইন এক্সচেঞ্জ লস দুটোই হচ্ছে, ঠিক আছে।
এটার বেশ ভূমিকা আছে মাল্টি কারেন্সিতে বিজনেস করার ক্ষেত্রে, ওয়ার্ল্ড ওয়াইড বিজনেসে, ঠিক আছে। এরপরে আদার এক্সপেন্সও আছে, দেখেন যেটা কোনো এক্সপেন্সের ভিতরে না যাবে সেইটা অ্যাকাউন্ট টাইপ আদার এক্সপেন্স হবে, আবার ডিটেল টাইপে এসে আদার এক্সপেন্স দিয়ে দিবেন। তার মানে আপনার যদি প্রশ্ন থাকে যে ভাই আমি একটা ট্রানজেকশন, বা সরি একটা ট্রানজেকশন তো পরের হিসাব, আমি একটা চার্ট অফ অ্যাকাউন্ট অ্যাড করতেছি যেটা এক্সপেন্স, কিন্তু আমি প্রথমত খুঁজছি আমি এক্সপেন্সেস এটার ভিতরে, এই অ্যাকাউন্ট টাইপের ভিতরে ডিটেল টাইপে আমার সেই এক্সপেন্সটা খুঁজে পাইনি, ওখানে সেই তালিকায় ওটা রিপ্রেজেন্ট করার মতো কোনো এক্সপেন্স নাই দেওয়া। আমি আদার এক্সপেন্সে খুঁজছি, সেখানেও আমি সেই রিলেভেন্ট কিছু পাইনি, তাহলে আমি কিভাবে অ্যাড করবো? আপনার যদি প্রশ্ন এরকম থাকে তাহলে কি করবেন, এখানে এসে এক্সপেন্সে খুঁজবেন, দেখবেন আছে কিনা। এক্সপেন্সে ক্লিক করলে এর ভিতরে ডিটেল টাইপ যতগুলো আছে তার সাথে যদি ম্যাচ না করে, আদার এক্সপেন্সে আসবেন, এসে এখানেও যদি কোনো কিছু ম্যাচ না করে, তাহলে দিবেন এখানেও আদার এক্সপেন্স, আর এই ডিটেল টাইপে দিবেন আদার এক্সপেন্স, দুই জায়গায় আদার এক্সপেন্স দিবেন। তার মানে কুইক বুকস তখন আলাদা এক্সপেন্স অর্থাৎ আদার এক্সপেন্সের ভিতরে নিয়ে কিন্তু ক্যাটাগরি করবে। কিন্তু আপনি যদি এখান থেকে মনে করেন যে না আমার রিলিভেন্ট পাচ্ছি না বিধায় আমি ওটা বাদ দিব, এটা কিন্তু সুযোগ নাই। কাজেই আমরা এখানে দুটো অপশনই আছে, আদার এক্সপেন্স, ঠিক আছে, ওই ঠিক অ্যাসেটের ক্ষেত্রে যেমনটা দেখলাম, ঠিক আছে। তাহলে এখানে আদার এক্সপেন্স দিলাম, এখানে এসে ডেপ্রিসিয়েশনটা আমাদের আছে। দেখেন এক্সপেন্সের ক্ষেত্রে কিন্তু ডেপ্রিসিয়েশন নাই, আছে কোথায় আদার এক্সপেন্সের ভিতরে, এখানে যে ডেপ্রিসিয়েশন, এই যে এই যে ডেপ্রিসিয়েশন আমরা দিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা এখানে আবার ওই ডেপ্রিসিয়েশনের ডেসক্রিপশনে এখানে এসে ডেপ্রিসিয়েশনটা কপি করে বসাই দিব, ডেপ্রিসিয়েশন। আচ্ছা এখানে এই ডেসক্রিপশন বলতে বলতে ওখানে ডেপ্রিসিয়েশনের ক্ষেত্রে ডেসক্রিপশন হয়ে গেছে বলা, যাই হোক। আচ্ছা এখানে যে ফর বিলাবল এক্সপেন্স এগুলো কিছু দরকার নেই, এখন আমরা এটা নিয়ে কোনো ডিটেইল ক্লাস আছে, এখন শুধুমাত্র অ্যাড করে যাচ্ছি, ডিটেইল ক্লাসগুলোতে আমরা আরো ধারণা পাবো এটার, ঠিক আছে। আচ্ছা এটার হেডটা দেখতে এরকম হবে, এটা দেখাই দিল, এটা প্রফিট অ্যান্ড লসে এটা ইম্প্যাক্ট ফেলবে, তাও কিন্তু দেখেন প্রত্যেকটা জিনিস এখানে রেফার করে, ঠিক আছে, যে কোনটা কোথায় দেখাবে কোন হেডের আন্ডারে, মানে রিপোর্ট গুলো আমরা কুইক বুকসে সব অটো জেনারেট করতে পারবো ডেট রেঞ্জ দিলে শুধু, ঠিক আছে। আচ্ছা এবার সেভ করলাম ডেপ্রিসিয়েশন, ওকে, ডেপ্রিসিয়েশন সেভ হলো। এবার আছে কি, দেখেন আরো অনেক কিছু আছে, অ্যাডভার্টাইজিং, প্রমোশনাল এক্সপেন্স, লিগাল এন্ড প্রফেশনাল ফি, ট্রাভেল এক্সপেন্সেস, অফিস এক্সপেন্সেস, ডিউস এন্ড সাবস্ক্রিপশন এক্সপেন্সেস, লাইসেন্স এন্ড পারমিট এক্সপেন্সেস। এইগুলো তো আমি যদি অ্যাড করি, ঠিক ডেপ্রিসিয়েশন যেমন অ্যাড করছি, উপরেগুলো যেমন অ্যাড করছি, এক্সপেন্সের আন্ডারে বিভিন্ন হেডে আমি এগুলো অ্যাড করতে পারতেছি ম্যানুয়ালি। কিন্তু ম্যানুয়ালি তো আমরা বিভিন্ন সফটওয়্যার দিয়ে শিখছি, কিন্তু বাল্ক আকারে আমরা এক্সেলে কিভাবে ইম্পোর্ট করবো, তা এখানে যদি আমি এক একটা করে দেখাই আরো দেখাতে পারবো। তাই ম্যানুয়ালি তো দেখলেন, অনেকগুলো দেখলেন, কিন্তু এগুলো যদি এই বাকিগুলো, ধরেন বায়ার আপনাকে কি দিয়েছে, এগুলো এখানেও দিয়েছে, আবার এক্সেলে যে একটা শিট দিয়েছে, ধরেন এখানে চার্ট অফ অ্যাকাউন্টের যে এক্সপেন্স আপনাকে অ্যাড করতে দিয়েছে, কতগুলো আছে দেখেন, 38টা। এখন এই 38টা আপনাকে অ্যাড করতে দিয়েছে, এর ভিতরে দেখেন ওই যে অ্যাডভার্টাইজিং ট্রেনিং সব আছে, এই যে অ্যাডভার্টাইজিং প্রমোশনাল আছে, লিগ্যাল এন্ড প্রফেশনাল ফি আছে, তারপরে আরো ওইখানে যেগুলো আছে সবগুলো এর ভিতরে আছে। তা আপনি দেখলেন যে না আমি প্রথমটা ডেপ্রিসিয়েশন আমি অ্যাড করলাম, কিন্তু বাকি যেগুলো দেখতেছি সেগুলো এক্সেল ফাইলে আছে, তাহলে ম্যানুয়ালি তো দেখলাম অনেকগুলোই ম্যানুয়ালি অ্যাড করা দেখলাম। এখন এই বাকিগুলো আমি একটু ইম্পোর্ট করি, তাহলে আমি এতগুলো আমি কেন এক একটা করে ম্যানুয়ালি করব? কুইক বুকস যখন সফটওয়্যার, তাহলে আমার তো এক্সট্রা অর্ডিনারি কিছু না পাইলে আমি কেন মানে অ্যাড করবো ম্যানুয়ালি, গাধার মতো পরিশ্রম কেন করবো, তাই না ব্যাপারটা। তা আমি এগুলো এই যে যে ডেপ্রিসিয়েশন পর্যন্ত দেখাইছি এগুলো আমি বাল্ক আকারে অ্যাড করে দেখাই, ঠিক আছে। এই একটা একটা করে অ্যাড করলে কিন্তু এভাবেই আমি অ্যাড করে যাব, তাতে আরো সময় লাগবে, কিন্তু সময় লাগলেও কিন্তু কি হবে, আমরা ম্যানুয়ালি শিখতেছি, কিন্তু ম্যানুয়ালি তো অনেকগুলো শিখলাম, আমরা এবার একটু ইম্পোর্ট করি বাল্ক আকারে, ঠিক আছে। এখন তার আগে এই নিচে একটা সাব অ্যাকাউন্ট দিয়ে তো একটাও করি নেই, সেটা একটু করে আসি। যেমন পেরোল এক্সপেন্স, এটা হচ্ছে আপনার প্যারেন্ট অ্যাকাউন্ট, খেয়াল করেন এক্সপেন্স অনেকগুলো রেকর্ড করেন প্রতিষ্ঠানে, কিন্তু পেরোল এক্সপেন্স একটা মেজর এক্সপেন্স। পেরোল এক্সপেন্সের ভিতরে কি আছে, স্যালারিয়ান ওয়েজ আছে, এরপরে আপনার কি আছে, হেলথ ইন্স্যুরেন্স আছে, পেরোল ট্যাক্সেস আছে, এইগুলো যদি কি হয়, এই তিনটা সাব অ্যাকাউন্ট আছে একটা প্যারেন্ট অ্যাকাউন্ট। প্যারেন্ট অ্যাকাউন্ট কি, পেরোল এক্সপেন্স। এখন স্যালারিয়ান ওয়েজ এবং হেলথ ইন্স্যুরেন্স, পেরোল ট্যাক্স, এগুলো এক একটা সাব অ্যাকাউন্ট কার আন্ডারে, পেরোল এক্সপেন্সের আন্ডারে। তো পেরোল এক্সপেন্স হচ্ছে আমাদের প্যারেন্ট অ্যাকাউন্ট বা প্যারেন্ট এক্সপেন্স। তাহলে এর আন্ডারে সাব অ্যাকাউন্ট অ্যাড করতে হলে কি করতে হবে, আমার আগে দেখতে হবে কুইক বুকসের ডিফল্টে পেরোল এক্সপেন্স বলে কিছু আছে কিনা। দেখেন এইখানে ধরেন কুইক বুকস আসছেন, এখানে যদি লেখেন PAY, মানে কিছু ডিফল্টে দেখছেন না, আচ্ছা নাই, তার মানে PAY দিছি, তার মানে যদি পেরোল এক্সপেন্স বা এরকম যদি কিছু থাকতো তাহলে এখানে শো করতো। একটু শিওর হবো যে যেহেতু মানে দেখছিলাম যে চার্ট অফ অ্যাকাউন্টের ডিফল্টে কিছু ছিল, তার ভিতরে কি আদৌ পেরোলও ছিল কিনা, এটা একটু দেখে নিবেন। দেখে নিলে আপনি ক্রস চেক করে নিলেন, তার মানে আপনার চিন্তা করলেন যে না ঠিক আছে, তাহলে পেরোল এক্সপেন্স যখন নাই, তাহলে আমরা এখন নিশ্চিন্তে অ্যাড করতে পারি।
এখন আমরা চলে যাব পেরোল এক্সপেন্স। আমার যেহেতু এই একটা প্রথমে প্যারেন্ট অ্যাকাউন্ট, এর নিচে আবার তিনটা সাব অ্যাকাউন্ট, তাহলে আগে আমার প্যারেন্ট অ্যাকাউন্টই নাই, তাহলে আমি সাব অ্যাকাউন্ট অ্যাড করবো কিভাবে? আপনি যদি এখন পেরোলের আগে যদি হেলথ অ্যান্ড ইন্স্যুরেন্স নিয়ে যে ওইখানে অ্যাড করতে চান, তা আপনাকে তো আগে চাইবে হচ্ছে সাব অ্যাকাউন্টে যখনই টিকমার্ক দিবেন তখনই তো চাইবে প্যারেন্ট অ্যাকাউন্ট। তো যদি পেরোল এক্সপেন্স না থাকে অ্যাড করা, তাহলে প্যারেন্ট অ্যাকাউন্ট এখান থেকে কিভাবে দিবেন? ধরেন এখানে টিকমার্ক দিলেন যে মেক দিস সাব অ্যাকাউন্ট, এবার দেন প্যারেন্ট অ্যাকাউন্ট দেন। প্যারেন্ট অ্যাকাউন্ট দিতে গেলে তো তখন হচ্ছে আন্দাজের পরে যে কোনোটা দিয়ে দিতে হবে, কিন্তু আপনার প্যারেন্ট অ্যাকাউন্টই অ্যাড নাই ডাটাবেজে, আপনি কেমনে দিবেন? এই জন্য আমরা আগে প্যারেন্ট অ্যাকাউন্টটাকে অ্যাড করে নিব, তাহলে যাতে করে আমি সাব অ্যাকাউন্ট অ্যাড করার সময় প্যারেন্ট অ্যাকাউন্টকে সিলেক্ট করে দিতে পারি। তো পেরোল এক্সপেন্সকে কপি করলাম, কপি করে চার্ট অফ অ্যাকাউন্টে আসি, এখানে এসে অ্যাকাউন্ট নেমে পেরোল এক্সপেন্স দিলাম। নেম না, সরি, নাম্বার কি দিব? কুইক বুকস কি বলছে? অল এক্সপেন্স 6, 7, 8, 9 যে কোনোটা দিতে পারবো। এখন 6 দিব আমি, ধরেন মেজর মেজর অন্যান্য যে খাতগুলো আছে এক্সপেন্সের সেগুলো দিব। কিন্তু পেরোলকে দেখা যাচ্ছে আমি চাইছি যে, যেহেতু পেরোল মানে আমার এক্সপেন্সেস 4টা নাম্বারিং করতে পারবো, তা পেরোলের ক্ষেত্রে পেরোলের সাথে ইনক্লুডেড যত সাব অ্যাকাউন্ট থাকুক বা আদার যা কিছু থাকুক সেটাকে আমি 7 দিয়ে রেকর্ড করবো। যদি আপনার এরকম হয়, ধরা বাঁধা এরকম কিছু বলা নাই, তারপরে যদি আপনার মনে হয় যে না আমার এটা করা ঠিক হবে, তাহলে আমি 7কে কপি করলাম। 7কে কপি করলাম, বা 7কে কপি করা লাগতেছে না, মানে এখানে 6, 7, 8, 9 তো আছে। আমি চাচ্ছি আমি পেরোলকে 7 দিয়ে 7 হেডে লিখবো। তাহলে পেরোল এক্সপেন্স অ্যাকাউন্ট নাম্বার ধরেন 7,000, 7,000। ওকে, এবার অ্যাকাউন্ট টাইপ কি হবে খেয়াল করেন। এখান থেকে যেহেতু এটা এক্সপেন্স, তাহলে আমার এই এক্সপেন্সে যাব আগে, আদার এক্সপেন্সে পরে যাব। এক্সপেন্সে গেলাম, এক্সপেন্সে গেলে যাওয়ার পরে ডিটেল টাইপে দেখবো। এখান থেকে স্ক্রল করবো, স্ক্রল করে দেখবো এখানে এবিসিডি আকারে আছে, মানে অ্যালফাবেট ওয়াইজ, এই যে পেরোল এক্সপেন্সেস। তার মানে অ্যাকাউন্ট টাইপ এক্সপেন্সেস আর ডিটেল টাইপ পেরোল এক্সপেন্সেস, এই যে নিচের দিকে পেরোল এক্সপেন্স আছে, এই যে এটা আছে। ওকে, তাহলে এখানে পেরোল এক্সপেন্সেস দিলাম, অ্যাকাউন্ট নেমে নাম্বারিং করলাম 7,000, অ্যাকাউন্ট টাইপ দিলাম এক্সপেন্সেস, তার ভিতরে এবার খুঁজে পাইলাম পেরোল এক্সপেন্সেস। তাহলে আমাকে রিপ্রেজেন্ট করে, পেরোলকে রিপ্রেজেন্ট করে এরকম একটা পেয়ে গেলাম, ডিরেক্ট হুবহু পেয়ে গেলাম, তাহলে আর কোনো সমস্যা নেই। এবার কি করব খেয়াল করেন, ধরেন এরকম থাকবে। এবার আমি যদি এখানে টিকমার্ক করি যে মেক দিস ইজ এ সাব অ্যাকাউন্ট, তাহলে কি হবে? এখানে আরো অনেক অ্যাকাউন্ট আসবে, কিন্তু আমি তো পেরোলকে সাব অ্যাকাউন্টে অ্যাড করতে চাচ্ছি না, আমি তো পেরোলের আন্ডারে সাব অ্যাকাউন্ট অ্যাড করতে চাচ্ছি। পেরোল হবে প্যারেন্ট অ্যাকাউন্ট। তাহলে আমি পেরোল অ্যাকাউন্টটা অ্যাড করলাম, অ্যাকাউন্ট নাম্বার দিলাম, অ্যাকাউন্ট টাইপ ডিটেল টাইপ দিলাম, এখন জাস্ট সেভ করব। শুধু ডেসক্রিপশনে এসে পেরোলটা কপি করে দিয়ে যাব। এই যে পেরোল এক্সপেন্সকে কপি করে নিয়ে আসি, কপি করে নিয়ে এসে শুধু ডেসক্রিপশনে এটা রেখে দিলাম। রেখে দিয়ে আর কিছু দেখার দরকার নাই, এই যে পেরোল এক্সপেন্স এরকম দেখাবে, এ দিয়ে সেভ করলাম। এখন আমার পেরোল এক্সপেন্স অ্যাড হয়ে গেল। এবার আমি, যেহেতু আমার পেরোল অ্যাকাউন্টের সাথেই সাব অ্যাকাউন্ট কয়েকটা আছে, তাহলে আমি পেরোল মানে অ্যাকাউন্ট অ্যাড করলাম, এখন তো সাব অ্যাকাউন্ট গুলো অ্যাড করা ইজি হবে, তাই না? কিন্তু সাব অ্যাকাউন্ট অ্যাড করলে দেখবেন কেমন আসে, আমি আগে থেকে দেখাই নিচ্ছি। এই যে নাম্বারগুলো যতগুলো আমি অ্যাড করছি দেখেন, এক সোজা, একেবারে বরাবর সোজা আছে। এবং এইখানে যে নেম যেগুলো দেখা যাচ্ছে, যে ব্যাংক অফ ইংল্যান্ড, মেট্রো ব্যাংক বা পেপাল, সব কিন্তু সেম সারিতে আছে। কিন্তু যখন পেরোলের দিকে একটু যাই, এই যে পেরোল, পেরোলের নিচে দেখেন আনক্যাটাগরাইজড এক্সপেন্স আছে, এটা কুইক বুকস দিয়ে রাখছে। এরপরে ডেপ্রিসিয়েশন আছে, দেখেন সোজাসুজি নাম্বারগুলো সোজাসুজি লেখা, আর পেরোলের সোজাসুজি ডেপ্রিসিয়েশন লেখা, এই যে মানে জাস্ট উপর থেকে নিচের মানে অক্ষরগুলো দিকে খেয়াল করেন যে সব সমান দূরত্বে আছে। এখন যখন আমি সাব অ্যাকাউন্ট অ্যাড করবো তখন কি হবে দেখেন, এই নাম্বারটা এখানে আছে না, এর নিচে যে সাব অ্যাকাউন্টটা হবে, ধরেন পেরোলের আন্ডারে কোনো সাব অ্যাকাউন্ট, তখন এই 7,000-এর থেকে ওই নাম্বারটা একটু এদিকে সরে যাবে, যেমন এখানে 7 শূন্যর পরের থেকে নাম্বারটা এখান থেকে শুরু হবে, একটু ডাইনে চেপে যাবে, যাতে বোঝাবে একটার ভিতর আর একটা ইনক্লুডেড। ঠিক আছে, আবার পেরোল এক্সপেন্স যে সোজা আছে লেখা, তার থেকে এর ভিতরে যত সাব অ্যাকাউন্ট থাকবে সেটা একটু হালকা একটু ডাইনে চেপে যাবে, তার মানে বোঝাবে যে একটার ভিতরে একটা ইনক্লুডেড। তা আগে বলে রাখলাম, যেহেতু মানে এর পরে এসে দেখালে হয়তো অন্যরকম মনে হতো, আগে বলতেছি, এবার খেয়াল করলে বুঝতে পারবেন। এই দেখেন যেখানে লেখা আছে PA, ওই যে PA কথাটা এই যে লেখা আছে, ঠিক দেখবেন এর পরের সংখ্যাটা যখন আমরা অ্যাড করবো, পেরোলের আন্ডারে কোনো সাব অ্যাকাউন্ট অ্যাড করবো, এই PA ওইটুকু দূরত্বে ডাইনে সরে গেছে, তারপর থেকে শুরু হয়েছে সাব অ্যাকাউন্টটার লেখা। আর নাম্বারও ধরেন 7 শূন্যর পরের থেকে দেখবেন শুরু হবে। ঠিক আছে, 7 0 লেখা আছে, এর পরের থেকে ধরেন এখানে ওটাও 4 সংখ্যা থাকবে, কিন্তু 7 0-র ওই স্পেসটা ফাঁকা দিয়ে এসে আর পরের থেকে শুরু হবে। দেখেন একটা অ্যাড করে দেখি প্র্যাকটিক্যালি। পেরোল এক্সপেন্সের আন্ডারে স্যালারি এন্ড ওয়েজ, এটা অ্যাড করি, কপি, কপি করে এইবার নিউতে যাব। নিউতে যে এখন হচ্ছে আমি অ্যাড করব বাকিটা, সাব অ্যাকাউন্ট, অ্যাকাউন্ট নেম, খেয়াল করেন স্যালারি এন্ড ওয়েজ, এটা দিলাম আমরা। দিয়ে অ্যাকাউন্ট নাম্বার কত হবে, পেরোল দিয়েছিলাম 7,000, এটা দিব 7,001। ওকে, অ্যাকাউন্ট টাইপ কি হবে দেখেন, অ্যাকাউন্ট টাইপে দিব এবার এখানে এক্সপেন্স,
এখানে অ্যাকাউন্ট টাইপে দিব এক্সপেন্সেস। আর এই ডিটেল টাইপে কি দিব আপনার মনে হতে পারে, এখানে কি দিব, এখানে দিব পেরোল এক্সপেন্সেস, কেননা পেরোলের সাব অ্যাকাউন্ট এটা, পেরোল এক্সপেন্সেস সাব অ্যাকাউন্ট, তাহলে ডিটেল টাইপও সেইটা হবে। স্যালারি অ্যান্ড ওয়েজ এখানে আমরা দিব না। ঠিক আছে, এখানে একটা প্যারেন্ট অ্যাকাউন্টের আন্ডারে যতগুলো সাব অ্যাকাউন্ট হবে ডিটেল টাইপে কিন্তু সেইটাই আমি দিয়ে যাবো, বারবার সেটাই দিয়ে যাবো। ওকে, এখন দেখেন, স্যালারি অ্যান্ড ওয়েজ দিলাম, অ্যাকাউন্ট নাম্বার দিলাম, অ্যাকাউন্ট টাইপ দিলাম এক্সপেন্সেস, আর এটা হচ্ছে মেজর টাইপ। এরপরে ডিটেল টাইপ পেরোল এক্সপেন্সেস। ওকে, এবার কি করব, মেক দিস সাব অ্যাকাউন্ট। হ্যাঁ, আমি এখন এবার টিক মার্ক দিলাম। এবার বলছে প্যারেন্ট অ্যাকাউন্ট, এখানে বলছে প্যারেন্ট অ্যাকাউন্ট, এবং এটাকে দেখেন স্টার মার্ক করা, যে মাস্ট প্যারেন্ট অ্যাকাউন্ট দেওয়া লাগবে। যখনই আপনি সাব অ্যাকাউন্ট অ্যাড করবেন প্যারেন্ট অ্যাকাউন্ট সিলেক্ট করা লাগবেই লাগবে, এটা ম্যান্ডেটরি, যে স্টার মার্ক। এবার প্যারেন্ট অ্যাকাউন্ট আমরা অ্যাড করবো, এই যে সিলেক্ট, এখানে এখানে ক্লিক করি। এখানে ক্লিক করলে দেখবেন পেরোল চলে আসবে। ওয়েট, নেট একটু স্লো পাচ্ছে মেবি। কুইক বুকস অনেক সময় আপডেট চলে, ঠিক আছে, আপডেট চলাকালীন একটু, মানে ক্লাউড সার্ভারে তো, এই জন্য একটু আপডেট চলাকালীন একটু আচ্ছা, আমরা একটু এখানে ওয়েট, রিলোড দেওয়া লাগে। এই যে পেরোল আসছে, মানে একটু নেটে সমস্যা দেখা যাচ্ছে। দেখেন এই যে প্যারেন্ট অ্যাকাউন্টে গেলাম, প্যারেন্ট অ্যাকাউন্টে যে এখানে স্টার মার্ক আছে, তাহলে আমি এখানে এবার এখানে ক্লিক করতে পারি বা ফাঁকা ঘরে। এই যে এখানে পেরোলকে সিলেক্ট করে দিব, 7,000 পেরোল এক্সপেন্সেস, এটাকে সিলেক্ট করে দিলে তাহলে প্যারেন্ট অ্যাকাউন্ট কার আন্ডারে, পেরোল এক্সপেন্সের আন্ডারে প্যারেন্ট অ্যাকাউন্ট। এখানে দেখতে পারবেন ওভারভিউটাই দেখেন, পেরোল কোথায় লেখা এক্সপেন্সেস, আর 7,001 স্যালারি অ্যান্ড এক্স, বুঝতে পারছেন? তার মানে এই দুটো সমান দূরত্বে, নিচেরটা দেখেন সমান দূরত্বে আছে, শুধু মাঝখানেরটা 7,001 স্যালারি অ্যান্ড এক্স দেখেন কত দূরত্বে সরে আসছে। ওই 700 মানে দুই তিনটা শূন্য, অর্থাৎ এই 3টা শূন্য পরের থেকে এটা শুরু হয়ে গেছে। ঠিক আছে, আবার এখানে পেরোল কোন জায়গায় লেখা, পি এ PAYR যেখানে লেখা তারপরের থেকে এখানে দেখেন এসটা শুরু হয়েছে, স্যালারি অ্যান্ড এক্স। এবার ওখানেও তাই দেখতে পারবেন। তার মানে এইটার ভিতরে আর একটা ইনক্লুডেড, একটু দূরে সরে রেখা আসলে বুঝবো আমরা ওইটার সাব অ্যাকাউন্ট, মানে চোখে দেখলেও আমরা বুঝতে পারবো যে এটা এদিকে সরে এসে কেন, যাতে নজর পড়ে, যাতে বোঝা যায় সাব অ্যাকাউন্ট। তাহলে এটা আমরা দিলাম। ডেসক্রিপশনে কি দিব, ডেসক্রিপশনেও এটা স্যালারি অ্যান্ড এক্স দিয়ে দিব, দিয়ে সেভ। এবার এখানে যে ওভারভিউতে দেখতে পারবো, আমার চার্ট অফ অ্যাকাউন্টে যা অ্যাড করছি সেখানে যে দেখতে পারবো পেরোলের পাশে দেখেন। ঠিক আছে, এই যে 7,001 হয়তো সরে নেই, 7,001 ওইখান থেকে আমরা দেখতে পারছি সরে গেছে। এখানে দেখেন, মানে 7,001 এটা সরার কথা, কিন্তু কোনো কারণে এটা সরে নাই। কুইক বুকস বিভিন্ন সময় হয়তো ফিচার মানে চেঞ্জ করে অনেক ক্ষেত্রে, কিন্তু এখানে এই যে যেটা, এই যে নিচের লেখাটা স্যালারি অ্যান্ড ওয়েজ, এটা কিন্তু সরে আসছে অনেক দূরে দেখেন, ডান দিকে। অথচ অন্য যতগুলো দেখেন সব সমান দূরত্বে আছে, সব সমান দূরত্বে আছে, শুধুমাত্র ওইটা একটু দূরে সরে আছে দেখেন। তার মানে একটা আর একটা প্যারেন্ট অ্যাকাউন্ট। ঠিক আছে, অর্থাৎ পেরোল হচ্ছে প্যারেন্ট অ্যাকাউন্ট, আর পেরোলের আন্ডারে স্যালারি ওয়েজ এটা হচ্ছে সাব অ্যাকাউন্ট। তাহলে আমরা অ্যাড করলাম, এরপরে বাকি দুটো অ্যাড করে যাই। দেখ, এক্সপ্লেন করতেছি ঠিক নতুন যেটা সেটার ক্ষেত্রে এক্সপ্লেন করতেছি, পরের গুলো এক্সপ্লেন না করে আমরা একটু অ্যাড করি, কারণ আমাদের আরো বেশ কিছু দেখার আছে। চার্ট অফ অ্যাকাউন্ট অ্যাড করবো বাল্ক আকারে, সেটা দেখার আছে। অ্যাকাউন্ট নেম হেলথ ইন্স্যুরেন্স, এখানে দিব 7,002, 7,002। ওকে, অ্যাকাউন্ট টাইপ এখানেও কিন্তু সেম থাকবে, এক্সপেন্সেস, এখানে পেরোল এক্সপেন্সেস, যেহেতু প্যারেন্ট অ্যাকাউন্ট এই জন্য ডিটেল টাইপটা ওইটাই থাকবে। এখানে মেক দিস সাব অ্যাকাউন্ট, হ্যাঁ, এবার এখানে ক্লিক করেন। এই যে পেরোল, এইখানে দেখেন এই যে নাম্বারটাও এখানে সরে গেছে, দেখছেন 7 শূন্যর পর থেকে 7,001 আসছে। আবার লেখাটাও পি জায়গায় এস নাই, একটু দূরে সরে গেছে ডাইন দিকে। এখানে ঠিক মতো দেখাচ্ছে, কিন্তু চার্ট অফ অ্যাকাউন্টে দেখা তো ঠিক মতো, আমি তো ফন্ট বড় করে দিয়ে রাখছি, তার কারণে এরকম আমি দেখাচ্ছি। দাঁড়ান, এই যে 7,000 পেরোল এক্সপেন্সেস, এটাকে আমি সিলেক্ট করে দিব প্যারেন্ট অ্যাকাউন্ট, আর ডেসক্রিপশনে আমার হেলথ ইন্স্যুরেন্স থাকবে, থাকার পরে আমি সেভ করবো। ওকে, এবার দেখেন ওইখানে নিচে আসি, নাম্বারিং এরকম দেখতেছেন না, আমি তো ফন্ট ছোট মানে বড় করে দিয়েছি, একটু ছোট করলে কি হয় দেখেন। না, ওটা এইখান থেকে সরতেছে না, এই কিছুদিন আগেও যেটা করছি সেখান থেকে কিন্তু সরে গেছে। যাই হোক, আমরা সরা না সরা কেমন হয়েছে সেটা আমরা দেখতে পারছি আশা করি। ওইখান থেকে যেখানে অ্যাড করছি সেখান থেকে দেখতে পারছি, আগে এই নাম্বারটাও সরে যেত। ঠিক আছে, দেখি এটা একটু বড় করে সরে কিনা, এটা বড় করা যায় উপরের থেকে। যাই হোক, এটা বড় করে আরো সমস্যা হচ্ছে, যাক ব্যাপার না। 7,000, 7,001, 7,002, এই যে এটা দূরে সরে গেলে এটা বুঝতে পারতেছেন যেটা সাব অ্যাকাউন্ট। ঠিক আছে, নাম্বারটা আগের বার ছিল, নাম্বারটাও সরে যায়, আর এখানে এটাও সরে যায়, তা যাক, নাম্বারটা যেখানে আছে ব্যাপার না। আমাদের এবারের কাজ হচ্ছে পেরোল এই ট্যাক্সেস, এটা কপি করলাম। কপি করে
এখানে আবার নতুন করে অ্যাড করব, এটার মাধ্যমে আমাদের ম্যানুয়ালি অ্যাড শেষ হবে। এবার আমরা ইম্পোর্ট করব বাল্ক আকারে। অ্যাকাউন্ট টাইপে হবে, সরি অ্যাকাউন্ট নেমে হবে পেরোল ট্যাক্সেস, এখানে নাম্বার হবে 7,000 হয়েছে, 7,001 হয়েছে, 7,002 হয়েছে, 7,003 হবে এখানে, 7,003। ওকে, অ্যাকাউন্ট টাইপ হবে কি, এক্সপেন্সেস, এখানে পেরোল এক্সপেন্সেস, পেরোল এক্সপেন্সেস। ওকে, এটাকে কপি করে নিয়ে আসি, পেরোল ট্যাক্সেস এখানে ডেসক্রিপশনে দিয়ে দিব, দিয়ে এবার প্যারেন্ট অ্যাকাউন্ট, প্যারেন্ট অ্যাকাউন্টে যে আমি পেরোলকে সিলেক্ট করে দেবো। দেখেন এখানে নাম্বারটা যেমন ছিল ওইখানেও সেরকম আসতো কুইক বুকস এর ফিল্ডে, ঠিক আছে, সেভ করার পরও এরকম আসতো। কিন্তু যা হোক, যে কোনো কারণে ওখানে ফিচারে দেখা যাচ্ছে না, এখানে যেমনটা দেখতে পাচ্ছেন ওখানেও সেরকম ছিল। যাক, ওটা ইস্যু না, আমরা অ্যাড করতেছি এবং এখানে তো দেখতে পারতেছি। আচ্ছা, 7,000 পেরোল, এটাকে সিলেক্ট করবো, সিলেক্ট করে পেরোল ট্যাক্সেস। এখন ভুলে কেউ যেন আবার পেরোল এক্সপেন্সের এখানে সাব অ্যাকাউন্টে প্যারেন্ট অ্যাকাউন্ট পেরোল এক্সপেন্সেস জায়গা দেখলেন যে স্যালারি এন্ড ওয়েজেস আছে, সেইটাও দিয়ে দেন না জান, ঠিক আছে, তাহলে কিন্তু ভুল অ্যাড হয়ে যাবে। দেখেন এখানে লেখা সাব অফ পেরোল এক্সপেন্সেস। এখন যদি স্যালারি অ্যান্ড ওয়েজ দিয়ে দিই, এবার যদি সেভ করি, তাহলে কিন্তু এই একটা সাব আবার একটা সাবের সাথে জড়ায় যাবে। কাজেই এটা যেন ভুল না হয়, ঠিক আছে, এই জন্য পেরোল এক্সপেন্সেস এটা দিয়ে যাবো। অনেক ক্ষেত্রে চাপ লেগেও ভুল হতে পারে, এই জন্য একটু মনে করাই দিলাম। এই যে এখানে যেমন দেখতে পাচ্ছেন এরকম অ্যাড হয়ে গেছে, সেভেন। তাহলে এটার মাধ্যমে আমাদের ম্যানুয়ালি অ্যাড করা শেষ হলো, ধরেন এই লিস্টে যা আছে শেষ হলো। আর মাঝখানে যেগুলো আমি দেখলাম যে কোনো ভাবে যে ওই যে আমরা যে বাল্ক আকারে যেগুলো এই এক্সেল ফাইল থেকে অ্যাড করবো, ওখানে সেগুলো আছে সব, ঠিক আছে। এটা একটু বড় করে দিই, অনেকে দেখতে অসুবিধা হয়। হ্যাঁ, এখন আসেন, এই দেখছেন 7,001, 7,002, 7,003, এই তিনটা নাম্বার এখানেও দিয়ে দিয়েছে। পায়ার এরকম ভুল করবে, কারণ সে তো বুঝবে না কুইক বুকস এর ব্যাপারটা। আর আমরা কেবলমাত্র যেগুলো অ্যাড করলাম পেরোলের আন্ডারে, খেয়াল করেন এখানে অনেক কিছু বোঝার আছে। এই 7,001, 7,002, 7,003 আমার কিন্তু এখানে আছে। এখন আমি বলছি আপনাকে যে চার্ট অফ অ্যাকাউন্টের একটা নাম্বার, সেই নাম্বারটা একবার অ্যাড হলে ওই সেম নাম্বার আর একবার অ্যাড হবে না। তার মানে 7,001 দিয়েছেন, আপনি কোনোভাবেই চার্ট অফ অ্যাকাউন্টে 7,001 অ্যাড করতে পারবেন না। আপনি যদি 7,001 অ্যাড করতে দেন, কুইক বুকস কি করবে জানেন, ওই 7,001, 2, 3 এখানে আছে না, 1, 2, 3 আছে, ও 4-এর থেকে অ্যাড করবে। এখানে ধরে নেন, আপনাদের এটা আমি মানে দেখানোর জন্য রাখছি, সঠিকটা যদি দেখানো হয় তাহলে সঠিকই থেকে যাবে। কিন্তু আমি চাচ্ছি যে যদি ভুল দিয়ে আমি দেখাই আপনাকে, অর্থাৎ যখন এই ভুল দিয়ে দেখাতে গেলে কি আসতেছে যে আপনি কি মানে, মানুষ কি বলে যে যে কোনো কিছু থেকে শিখলে ওটা মনে থাকে। তা আমি যদি সহজে সহসা এগুলো অ্যাড করতে করে দেখাতাম, তাহলে হয়তো আপনি খুব বেশি কিছু এডিশনাল নিতে পারতেন না। কিন্তু যদি এখানে ওই সেম ট্রানজেকশন নাম্বার ওখানেও রাখছি, মানে সেম অ্যাকাউন্ট নাম্বার, আর এখানেও রাখছি, তার মানে এখন ইম্প্যাক্টটা কি হবে, এই ভুল করার কারণে কিভাবে অ্যাড হয়, এটা কিন্তু আপনি এক্সপেরিমেন্ট মানে করতেছেন। কিন্তু যদি আমি এখানে 7,001, 7,002, 7,003 এখানে আছে, কুইক বুকসেও আছে, তাহলে আমি মনে করতাম যে এগুলো তো নিবে না, তাহলে আমি কি করি, 4-এর থেকে দিয়ে দিই, 4-এর থেকে পরের গুলো দিয়ে দিই, যে এই তিনটা তো আমার, এই নাম্বার তিনটা তো আছে। তাহলে কিন্তু শেখার কিছু ছিল না, যে দিতাম নিয়ে নিত। কিন্তু এগুলো দিয়ে আমি দেখাবো যে এখানে সমস্যাটা কি আসে। একই জিনিস দুইবার দিয়ে দেখাতে চাচ্ছি যে সমস্যাটা কি আসে, সমাধানটা কিভাবে করতে হয়। মানে এই সোজা পথে চলে খুব বেশি কিছু শেখা যায় না। এজন্য আমি নিজে থেকে ক্রিটিক্যাল করে দিয়ে রাখছি, যাতে করে আপনারা এটাকে এক্সপেরিমেন্ট করেন। ওকে, তাহলে ধরেন এখানে কি দেওয়া আছে, দেখেন এখানে সব নাম্বার দেওয়া আছে। কুইক বুকসে ফিচার কি দেখেন, অ্যাকাউন্ট নাম্বার, অ্যাকাউন্ট নেম, টাইপ, ডিটেইল টাইপ। যে কোনো কিছু ইম্পোর্ট করতে হলে কুইক বুকসের প্রত্যেকটা সেগমেন্টে আলাদা আলাদা করে কিন্তু কি আছে, এক্সেল শিট আছে, ফরম্যাট আছে, বা সিএসবি ফাইল আছে। এক্সেল হোক, সিএসবি হোক, এই দুটো ফাইল কুইকবুক সাপোর্ট করে। এখন এই দুটো ফাইলের কোনো একটা ফাইল আপনাকে মানে এই কলাম ঠিক থাকতে হবে। আর বাকি ভিতরে কি দিচ্ছেন ব্যাপার না, কিন্তু কলাম ঠিক থাকতে হবেই হবে। কলাম ঠিক না থাকলে সে ইম্পোর্ট নিবে না। এবার যাবো, ধরেন এটা তো আমরা ম্যানুয়ালি অ্যাড করলাম, এখন যাবো হচ্ছে কোথায়, ইম্পোর্টে। আমাদের ক্লাস শিডিউল অনুযায়ী আমরা ম্যানুয়ালি দেখছি, এখন ইম্পোর্ট করতে যাব। আর এডিটিং অবশ্যই দেখছি কিভাবে এডিট করতে হয়, যে যেমন চার্ট অফ অ্যাকাউন্ট যেগুলো আমরা অ্যাড করছি, যদি কোনোটা ওপেনিং ব্যালেন্স এবং ওপেনিং ডেট থাকে, সেই দুটো বাদে সব এডিট করা যাবে। তার মানে এখান থেকে আমরা এডিটিং দেখছি, কিন্তু একেবারে সরেজমিনে দেখছি, এবং কি এডিট করা যায় না সেটাও কিন্তু আমরা এক্সপেরিমেন্ট করছি, ঠিক আছে। এডিট কি করা যাবে কি করা যাবে না সেটা কিন্তু আমরা দেখছি, বিষয়টা বললাম। এই জন্য এডিটিং এরটা আমরা দেখছি, তারপরেও যদি দেখা লাগে আর একটু দেখবো। আর অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ এটা তো দেখবো। এখন চলে যাবো ইম্পোর্ট করার ক্ষেত্রে। এখন ইম্পোর্ট করার ক্ষেত্রে কি করবেন, অ্যাড তো করলেন কোথা থেকে, এই চার্ট অফ অ্যাকাউন্টে আসলেন, কোথা থেকে, এই ট্রানজেকশনে, কুইক বুকসের ট্রানজেকশনে আসলেন, এখান থেকে চার্ট অফ অ্যাকাউন্টে আসলেন। এরপরে এসে এগুলো অ্যাড করলেন, অ্যাড করে একটার পরে একটা অ্যাড করলাম নিউতে যেয়ে।
এখন দেখেন নিউর পাশে ড্রপ ডাউন একটা চিহ্ন আছে, নিচের দিকে আরো চিহ্ন আছে, এখানে ক্লিক করেন, এখানে আছে ইম্পোর্ট। ইম্পোর্ট কথাটা কুইক বুকসে সেই সেই ক্ষেত্রে প্রযোজ্য যেখানে বাল্ক কোয়ান্টিটি একসাথে অ্যাড করা বোঝাবে, সেক্ষেত্রে ইম্পোর্টটা আসবে। এবং এক্সেল বা সিএসবি ফাইলে ডাটা দিয়ে দিতে হবে, ডাটা দিয়ে দিলে ইম্পোর্ট নিয়ে নিবে কমান্ড দিলে। এটা বলতে মানে ইম্পোর্ট যেখানে যেখানে লেখা থাকবে তখন আপনি ইমাজিন করে নিবেন যে এখানে এক্সেল বা সিএসবি ফাইল যে কোনো একটা ফরম্যাটে বাল্ক আকারে ডাটা দিলে কুইক বুকস নিজে থেকে নিয়ে নিবে, শুধু যদি আমি যদি কমান্ডটা দিই। ইম্পোর্ট যখনই লেখা দেখবেন তখন এটা বুঝবেন। এখন ইম্পোর্টে আমরা এখন তো নিউতে গেলে আমরা নতুন নতুন সব এখান থেকে অ্যাড করলাম, এখন ইম্পোর্ট করতে গেলে ড্রপ ডাউনে ক্লিক করব, করে ইম্পোর্টে ক্লিক করব, দেখি কি আসে। দেখেন এই ফিচারটা নতুন অ্যাড করছে, যে সিলেক্ট গুগল শিট। আগে কিন্তু গুগল শিটের কিছু ছিল না, এই 18তম ব্যাচের থেকে শুরু হয়েছে এই গুগল শিটের চলাটা। আর হচ্ছে কি, এক্সেল আর সিএসবি এখানে কিন্তু দুটোই আছে, যে সিলেক্ট এ সিএসবি আর এক্সেল ফাইল আপলোড করতে গেলে, আর সিলেক্ট এ গুগল শিট। এখন গুগল শিটে গেলে কি করতে হয় সেটা দেখবো, তার আগে একটু পড়ে নিই। বলছে ফার্স্ট টাইম ইম্পোর্টিং ইউর চার্ট অফ অ্যাকাউন্ট, অল ইউর চার্ট অফ অ্যাকাউন্ট ইনফরমেশন মাস্ট বি ইন অনলাইন অন ফাইল। তার মানে আপনার চার্ট অফ অ্যাকাউন্টের ইনফরমেশন যদি আপনি প্রথমে এখানে অ্যাড করতে আসেন, তাহলে দুইটা বিষয় আপনার আগে জানতে হবে। সেটা হচ্ছে যে আপনার সব চার্ট অফ অ্যাকাউন্টের ইনফরমেশন একটা ফাইলে থাকতে হবে। এরপরে কি, দ্য টপ র অফ ইউর ফাইল মাস্ট কন্টেইন এ হেডার টাইটেল ফর এস কলাম অফ ইনফরমেশন। যেমনটা এই যে, যে আমার এইটা অ্যাকাউন্টের এখানে হেডার আছে অ্যাকাউন্ট নাম্বার, এটা দিতে হবে। এটা হচ্ছে অ্যাকাউন্টের নেম, এখানে হেডারটা দিতে হবে অ্যাকাউন্ট নেম। এখানে হচ্ছে অ্যাকাউন্টের টাইপ, এটা এক্সপেন্স নাকি ইনকাম নাকি লায়াবিলিটি, এটা টাইপটা দিতে হবে। তার মানে হেডার দিয়েছি, এখানে ডিটেল টাইপ দিতে হবে, এটা ডিটেল টাইপও দিয়েছি। তার মানে বলতেছে প্রথমে বলতেছে যে সব একটা শিটে থাকতে হবে, যা যা ইম্পোর্ট করতে চাচ্ছি হ্যাঁ আমাদের একটা শিটে আছে। এবং দ্বিতীয় শর্ত, যে আপনি যা যা অ্যাড করতে চাচ্ছেন কলাম ওয়াইজ আলাদা আলাদা হেডার থাকতে হবে, আলাদা আলাদা কলামের। ঠিক আছে, কোন কলামে কোন ডাটা দিয়েছেন হেডারের কলামটা থাকতে হবে, এবং হেডারটা স্পষ্ট করে লেখা থাকতে হবে। ঠিক আছে, এইটা বললো, তাহলে আমরা সেটা দেখে নিলাম। এখন দুটো অপশন আছে, দেখেন প্রত্যেকটা জিনিস ইম্পোর্টে, এই যে একটা চার্ট অফ অ্যাকাউন্ট আমরা অ্যাড করব, অ্যাড করতে গেলে এখানে একটা জিনিস দেখে নিব, যত কিছু আমাদের ইম্পোর্ট করি আমাদের তিনটা অপশন, প্রথমে আপলোড, এরপরে ম্যাপ ডাটা, এরপরে ইম্পোর্ট। তিনটা অপশন, মানে তারপরে প্রথমে আপনি ফাইলটা দিবেন, ফাইলটা সাবমিট করবেন, সেটা হবে আপলোড করা। ফাইলটা আপলোড করবেন আপনার কোন লোকেশনে আছে, আপনার দিস পিসিতে আছে নাকি কোনো আহ, মানে ডেস্কটপের ভিতরে আছে নাকি কোনো আপনার ফোল্ডারে আছে বা ডকুমেন্টের ভিতরে আছে, কোথায় আপনি ফাইলটা রাখছেন সেটা আপলোড করার জন্য আপনার কি করতে হবে সেটা সিলেক্ট করতে হবে। তারপরে সিলেক্ট করলে আপলোডের পর্শনে আসবে। এরপর আছে ম্যাপ ডাটা। ম্যাপ ডাটা বলতে ম্যাচিং, কুইক বুকসের একটা ফরম্যাট আছে, যে আমি এই ফরম্যাটটা ফলো করি, তুমি যদি আমার ফরম্যাটে দাও তাহলে তোমার ডাটা আমি ইম্পোর্ট করে দিব। সেই ফরম্যাটের সাথে ওয়ান বাই ওয়ান কলাম কিন্তু তারা ম্যাচিং করবে। ম্যাচিং করলে সবকিছু ঠিকঠাক থাকলে লাস্ট পর্যায়ে আপনি নেক্সট ক্লিক করলে ইম্পোর্টের জায়গায় আসবে, এবং সবকিছু আরেকবার আপনাকে জাস্টিফাই করতে দিবে, লাস্ট ওভারভিউ সিন করতে দিবে। দেখে যদি সবকিছু সবকিছু ওকে থাকে এটা মনে হয়, তাহলে আপনি ইম্পোর্ট করতে পারবেন। এটা হচ্ছে এখানে দেওয়া আছে কুইক বুকসে। ঠিক আছে, এখন এখানে তো দুটো অপশন, সিএসবি বা এক্সেল আর গুগল শিট। গুগল শিটের ব্যাপারটা একটু দেখে আসি যে কি বলে। বলছে যে কানেক্ট গুগল শিট। ঠিক আছে, গুগল শিট ওয়েব বেসড স্প্রেডশিট প্রোগ্রাম। দেখেন কি কি আসে, আপনি যদি কানেক্টে ক্লিক করেন, কোথায় নিয়ে যাচ্ছে দেখেন, এই যে এখানে নতুন জিমেইলে নিয়ে যাচ্ছে। এখান থেকে যদি আমি যখন একটা জিমেইল সিলেক্ট করি, আমার যত গুগল শিট আছে সেখান থেকে এখানে চলে আসবে। আমার যখন এখানে চলে আসবে কোনো গুগল শিট, সেটা আমি সিলেক্ট করে দিব, তাইতেই ক্লিয়ার, আর কোনো কিছু লাগবে না। যে আমি এখান থেকে আমার গুগল শিটের অপশনে যাবো, মানে এইখানে জিমেইলে দিলে জিমেইলটা এখানে ওকে করলে বা ইউজার পাসওয়ার্ড দিলে বা অন্য অ্যাকাউন্ট যদি দেই, এখানে যদি আমার মেইল পাসওয়ার্ড সবকিছু দিয়ে লগ ইন করি, লগ ইন করলে আমার মেইলটা এখান থেকে ওটিপি দিয়ে ভেরিফাই করতে হবে। ঠিক আছে, বা ফোনে মানে আমার ওই মানে ফোনে অ্যাপ্রুভ করতে হবে। ঠিক আছে, অ্যাপ্রুভ করলে আমি যে কোনো আমার যে গুগল শিটের যতগুলো শিট আছে সেই স্থানে নিয়ে যাবে, নিয়ে গেলে এরপরে যে কোনো একটা শিট আমি কোনটা নিতে চাচ্ছি সেটা সিলেক্ট করে দিলে সেটা অটো কানেক্টেড হয়ে যাবে। সেখানে আমি যদি ইম্পোর্ট করি সেখান থেকে অ্যাড হবে। কিন্তু আমি এটা সাজেস্ট করব না, কারণ আপনার বায়ার আপনাকে গুগল শিট খুবই কম দেবে। কারণ এই কাজগুলো আপনি জানেন যে ফিনান্সিয়াল কাজগুলো এক্সেল শিটে, সিএসবি ফাইলে এগুলোতে বেশি হয়। এবং প্রফেশনালিজম এটাতেই গুগলে, এমন না যে গুগল মানে শিট খারাপ আমি তা বলতেছি না, বরং গুগল শিটেরও ভালো। ওখানে সেভ করা লাগে না নতুন করে কিছু, যা কিছু দিবেন ওটাই মানে সেভ হয়ে থাকে। মানে প্রতিবার মানে আপনার ই করে, ঠিক আছে, কন্ট্রোল এস দিয়ে সেভ করা লাগে না প্রতিবার।
এখন গুগল শিটে আপনাকে সচরাচর মানে তেমন কোনো বায়ার কাজ দিবে না, আর এটা আনছেই নতুন। তা আপনি প্রসেস দেখা দিলাম, ঠিক আছে। এখন হচ্ছে আপনার কি করতে হবে, সিলেক্ট সিএসবি আর এক্সেল ফাইল টু আপলোড। এখন আপনি যাই আপনি ইম্পোর্ট করেন প্রত্যেক ক্ষেত্রে সিএসবি এবং এক্সেল ফাইলে আপনার আপলোড করতে হবে। কিন্তু এই জিনিসটা একবার আজকে যে মানে ইম্পোর্ট করা দেখবো আমরা, এই ইম্পোর্ট করতে গেলে যে জিনিসগুলো আমার প্রতিনিয়ত মানে আমি আজকে শিটে আমার ইম্পোর্ট করতে গেলে যা যা আপনি দেখতে পারবেন, ব্যাংক রিকনসিলিয়েশনে যান, তারপরে ইনভয়েস ইম্পোর্ট করতে যান, তারপর বিল ইম্পোর্ট করেন, কাস্টমার অ্যাড করেন, সাপ্লায়ার অ্যাড করেন, সবকিছুতে সিমিলারিটি থাকবে, মানে ইম্পোর্ট করার প্রসিডিউর সেম থাকবে। তার মানে আপনার ধরেন এখানে আমি ইম্পোর্ট করবো, এখন বলে নিলাম যা কিছু বলা বলি শেষ, এগুলো পড়লাম। এখন কি করবেন বলতেছে আপলোড অ্যান এক্সেল ও সিএসবি ফাইল, যে আপনার যদি কোনো সিএসবি বা এক্সেল ফাইল থাকে যেখানে ডাটা আছে সেটা ইম্পোর্ট করতে পারেন, এখানে ব্রাউজে ক্লিক করলে আমাকে সেই অপশনে নিয়ে যাবে, কোথা থেকে আমি নিতে যাচ্ছি সেটা দেখতে পারবো। কিন্তু তার আগে আমি কি করব, যে এই যে ফাইলটা আমি দিতে চাচ্ছি আমি তো জানি না কোন ধরনের ফাইল রেডি করতে হয়। আমি এই জন্য আমি ডাউনলোডে স্যাম্পল ফাইলে ক্লিক করব। ক্লিক করলে কি হবে, যে এইখানে কোন ফরম্যাট অনুযায়ী কুইকবুকসে ডাটা আপলোড করতে হয় সেইটার ফরম্যাটটা আমি নিব। মানে এটা কিন্তু চার্ট অফ অ্যাকাউন্টের ফরম্যাট, আমি ইনভয়েসের ক্ষেত্রেও আলাদা আমি ফাইল আপলোড মানে এখান থেকে ডাউনলোড করবো, ডেমো ফাইল ডাউনলোড, মানে প্রত্যেকটা কাজ করার আগে আমি যদি ডেমো ফাইল ডাউনলোড করি তাহলে কি হবে, আমি 100% শিওর হয়ে দেখতে পারবো, ঠিক আছে, আগে শিওর হতে পারবো। এ ধরেন এই যে আমি ডেমো ফাইলটা ডাউনলোড করছি, এটা যদি ওপেন করি দেখেন কি কি আছে ভিতরে। এই দেখেন তিনটা সেটটা চার্ট অফ অ্যাকাউন্ট দেওয়া আছে, যেটা নাম্বার দেওয়া আছে কয়টা দেখেন, এখানে অ্যাকাউন্ট আছে 5টা, চার্ট অফ অ্যাকাউন্ট 5টা, 3টায় নাম্বার দেওয়া আছে। তার মানে আপনার যদি প্রশ্ন থাকে যে আমি 2টায় নাম্বার দিলাম বা 1টায় নাম্বার দিলাম আর 10টায় নাম্বার দিলাম না, তাহলে কি আমার অ্যাড হবে? হ্যাঁ হবে, হবে। তার মানে প্রত্যেকটাই যে আপনার নাম্বার থাকতে হবে বা নাম্বার না থাকলে যে অ্যাড হবে না, এরকম না। কিন্তু কলাম এটা থাকতে হবে, অ্যাকাউন্ট নাম্বারের কলাম থাকতে হবে। আপনি যদি ভিতরে একটা নাম্বারও না দেন তাও আপনার অ্যাড হবে। কিন্তু অ্যাকাউন্ট নাম্বারের যে হেডটা, কলামের হেডটা, এটা আপনি নাম্বারের কোনো এডিট, কোনো কিছু এডিট করতে পারবেন না যদি আপনি নাম্বারের এনটাও ছোট করে দেন। এই ধরেন এই নাম্বার, এই এনটা যদি ছোট হাতের দেন তাও কিন্তু ম্যাচিং হবে না, হবে না, কুইক বুকস নিবে না। ঠিক আছে, আপনাকে নতুন করে আবার ফাইল রেডি করতে হবে। ঠিক আছে, মানে ভিতরে ডাটা কি দিচ্ছেন না দিচ্ছেন এটা ম্যান্ডেটরি না, শুধু হেডার গুলো ঠিক থাকলে ভিতরে যদি এবিসিডি লিখেও দেন তাও ইম্পোর্ট করে দেখবেন ইম্পোর্ট হয়। মূল ফোকাস দেয় ওরা কলামে, যে কলাম বা হেডার, কলামের হেডার গুলো ঠিক আছে কিনা। ঠিক আছে, তাহলে এটা আমার দেখতে হবে। এখন এখানে দেখেন এই হলুদ, প্রতিটা যে ডেমো ফাইল আপনি ডাউনলোড করেন সেখানে হলুদ মার্ক দিয়ে লেখা থাকবে ডু নট ইম্পোর্ট, ডাটা ইজ ফর স্যাম্পল পারপাস অনলি। মানে এই ফাইলটা ইম্পোর্ট করেন না, এই ডাটাগুলো স্যাম্পল পারপাস দেওয়া রয়েছে। আপনি এখন কি করবেন, আমার তো এই শীটটা লাগবে, যে আমার আমি এডিট করব, আমি এই হেডার কলামে লিখবো, আমার হয়তো ভুল হতে পারে, বা আমি নতুন একটা এক্সেল ফাইল বানিয়ে এখানে লিখবো অ্যাকাউন্ট নেমের জায়গায় দেখা যাচ্ছে এন এ এম দিলাম, ই দিলাম না, বা এনটা ছোট হাতের দিলাম, বা অ্যাকাউন্টের নামটা ভুল হাত মানে ভুল দিলাম, বা অ্যাকাউন্ট নেম এর মাঝখানে স্পেস আছে একটা, আমি দুটো দিলাম। হতেই পারে, টাইপের জায়গায় টিওয়াই পি এর জায়গায় এস যুক্ত করে দিলাম, ডিটেইলের জায়গায় ডিটেইলস দিয়ে দিলাম। হতে পারে না? হতে পারে, এটা হয় সচরাচর। আপনি কি করবেন, এই যে ডেমো ফাইলটা ডাউনলোড করছেন এর 1 নাম্বার কলামে হাতও দিবেন না, 1 নাম্বার যে রটা, 1 নাম্বার কলামের যেটা, এটা হাতও দিবেন না। আপনি 2 থেকে শুরু করে এই যে হলুদ যেগুলো আছে এই যে ইয়েলো কালারের, এইটা সহ এটা বাদেও আরো 2 লাইন নামেন, আপনার তো ক্ষতি নাই, আপনার তো নিজের কোনো ডাটা চলে যাচ্ছে না। আপনি ওই 2 নাম্বারের থেকে শুরু করে আরো 3টা 4টা এই যে হলুদ কালার থেকে নিচে নামবেন, নেমে এই ফাইলগুলো সিলেক্ট করে ডিলিট দেন, এই কলামগুলো শুধু। দেখেন 1 নাম্বার আমার হেডারের রটা আছে আর সব ডিলিট হয়ে গেছে, তার মানে এই ফাইলটা আমার ফ্রেশ, এখানে কলাম আছে, তাহলে আমার তো কলামের ভেজাল নাই। যে কুইক বুক বলছে কলাম 19-20 হয়েছে তো তোমার ফাইল আমরা নিচ্ছি না, কিন্তু আমি তো কলাম রাখছি, ডেমো ফাইলটা ডাউনলোড করছি, ডেমো ফাইলটা ডাউনলোড করে আমি কলাম বাদে আর সবকিছু ডিলিট করে দিয়েছি। এবার এটা সেভ করব, কন্ট্রোল এস দিব, কন্টিনিউ, সেভ হয়ে গেছে, সেভ আমি কেটে দিলাম। এই যে কেটে দিয়ে এবার একটু ওপেন করে দেখবো যে আদৌ আমি যে সেভ করলাম ব্ল্যাঙ্ক ফাইল সেভ হয়েছে কিনা, হ্যাঁ হয়েছে, দেখলেন। এবার কি করব, আমাকে ধরেন বায়ার দিয়েছে ডাটা, এই যার একটা ফাইল ওপেন করা আছে, চার্ট অফ অ্যাকাউন্ট ইউনিক ফার্মাসিউটিক্যাল এলএলসি, এই বায়ার ডাটা দিয়েছে। আমি কি করতেছি, এই ডাটা আমি চাইলে এখান থেকে টান দিয়ে এগুলো সব কপি করে নিয়ে দিতে পারি, যে এই পর্যন্ত আমি কপি করে ওখানে পেস্ট করে দিলাম। না, আমি এটা করব না। আপনি এটা করতে পারবেন, আপনি হয়তো এক্সেলে আপনি এক্সপার্ট, আপনি অ্যাডভান্স এক্সেল জানেন, আমি বলতেছি এটা আমি স্বীকার করতেছি, বা এটার জন্য আমি আপনাকে অ্যাপ্রিসিয়েট করি। কিন্তু আমি বলতে চাচ্ছি যে আপনি এক একটা করে নেন, যে অ্যাকাউন্ট নাম্বারে আসবেন, এই যে এখানে আসলেন, আমার আমার ফাইলটা এক্সেল ফাইলটা দেখে আসবেন ডেমোটা, এই যে ডেমো ফাইল, এখানে প্রথমে কি নিব, অ্যাকাউন্ট নাম্বার নিতে হবে। আমি একটু বড় করে দিই, ওকে, এখানে অ্যাকাউন্ট নাম্বার নিতে হবে, ওকে। তাহলে আমি এখানে ব্ল্যাঙ্ক দেখে গেলাম, দেখে যে আমি বায়ারের ফাইলটা দেখে যেটা আমি নিজে রেডি করছি,
বায়ার এলোমেলো দিছিল, আমি নতুন করে রেডি করে একটা বানিয়ে রাখছি। তাহলে এই ফাইলটাতে কি করব আমি, এইখান থেকে টান দিয়ে কপি করব। তার মানে বায়ার আপনাকে এলোমেলো দিবে, আপনি শুধু কুইক বুকস এর মতো করে, কুইক বুকস এর ডেমো কেমন হয় ওটা আগে একটা ফাইল ডাউনলোড করে সেই অনুযায়ী একটা আপনার মতো একটা খসড়া বানায় রাখবেন। সেই খসড়া থেকে আর একটা ডেমো ডাউনলোড করে ফাইনালি আপনি ইম্পোর্ট করবেন। তার মানে আপনার টাইম তো যাচ্ছে না তেমন। আপনার বড় জোর একটা এক্সেল ফাইল কপি পেস্ট করে সাজাতে যতটুকু টাইম, এছাড়া তো আপনার টাইম যাচ্ছে না কোনো কাজে। সাজাতে, একটা ফাইল সাজানো, কপি পেস্ট করে সাজানো, কলাম ওয়াইজ, যেখানে কলাম চারটা, সেখানে কি খুব বেশি খাটনি? মনে হয় না যে খুব বেশি খাটনি। আর আপনি এগুলো ক্রিয়েটিভিটি কিছু দেখাবেন না তো, কারণ আপনাকে তো বায়ার ক্রিয়েটিভিটি দেখাতে দিচ্ছে না। কারণ কি? বায়ার ক্রিয়েটিভিটি দেখাতে দিচ্ছে না এই কারণে যে আপনি এখান থেকে শুধুমাত্র অ্যাড করবেন। কি করে অ্যাড করবেন? কপি পেস্ট করে অ্যাড করবেন। আপনার এখানে আলাদা করে নতুন করে বানানোর দরকার নেই, বায়ার যা দিবে তার উপরে মাতবরি, তার ছাড়া কিন্তু আপনার কোনো এক্সট্রা অর্ডিনারি কিছু করতে হচ্ছে না। ওকে, তাহলে আমরা চলেন এখান থেকে এক একটা করে নিব। ধরেন এই অ্যাকাউন্ট নাম্বার যেগুলো, এগুলো কপি করলাম, এই মাথা পর্যন্ত কপি করছি, এই যে 38 পর্যন্ত। আমি দেখলাম যে 7001, 7002, 7003 আমি অ্যাড করছি, তারপর আমি নিচ্ছি। আপনিও নিবেন, ধরেন নিয়ে আপনি বুঝবেন যে এক্সপেরিমেন্ট করতে চাচ্ছি যে কি হবে। এই যে দিলাম, অ্যাকাউন্ট নাম্বারে কপি করে এই পর্যন্ত দিলাম। এবার কি আনবো? এখানে ব্ল্যাঙ্ক কি আছে? অ্যাকাউন্ট নেম। এখন এগুলো কেন একটা একটা আনতে বলতেছি? দেখা যাচ্ছে আমি অ্যাকাউন্ট নাম্বার আছে, পরে আছে আমার অ্যাকাউন্ট টাইপ, অ্যাকাউন্ট নেম আছে আমার 3 নাম্বারে, কিন্তু কুইক বুকসে অ্যাকাউন্ট নেম আছে 2 নাম্বারে। এটা আমি দেখে আসতেছি, মানে কি? যে সেটা দেখে দেখে এক একটা করে আমি র নিয়ে, মানে এক একটা করে ফাইল নিয়ে যাচ্ছি, কলাম নিয়ে যাচ্ছি, তাহলে আমার ভুল হওয়ার চান্স থাকবে না। আমি যদি চারটা একসাথে নিই, এমন হতে পারে যে এই অ্যাকাউন্ট টাইপ, প্রথমে অ্যাকাউন্ট নাম্বার আছে, কুইক বুকসের আছে অ্যাকাউন্ট নেম, আমার থাকলো 2 নাম্বারে ধরেন ডিটেল টাইপ, আমি সেটা নিয়ে যদি কপি করে দিতে পারি ভুল করে, হতে পারে যে না কোনো কারণে ভুলবশত আমি অ্যাকাউন্ট নাম্বারের পরে ডিটেল টাইপ রাখছি, তাহলে আমার এখানে যদি সব কপি করে দিই তাহলে ডিটেল টাইপ পরে চলে যাবে, তাহলে ভুল ডাটা ইম্পোর্ট হয়ে যাবে। এই জন্য আমি এক একটা করে যখন নিব, এই অভ্যাসটা যখন আমার ভিতরে চলে আসবে, তখন আমার শিট গোছানোর অভ্যাসও চলে আসবে। এই জন্য আমি এক একটা করে অভ্যাস করি, তারপরে আমি নিই। ঠিক আছে, তো এখন দেখেন এই একটা র নিয়ে চলে আসলাম, অ্যাকাউন্ট নেম। এবার আনবো কি টাইপ, এখান থেকে দেখে যাচ্ছে আমার টাইপ লাগবে। আমার যদি এর টাইপ এবং ডিটেল টাইপ ঘর দুটো সেমই থাকে, বা অর্থাৎ আমার এখানে, এখানে যেমন দেখা যাচ্ছে এইখানে দেখলাম এখানেও তাই, টাইপ ডিটেল টাইপ, যে আমার তো দুটো ঠিক আছে আমি নিই। তারপরও আমি বলতেছি দুটো একসাথে এখন নিয়েন না, নেন। আপনি 2-1 মাস প্র্যাকটিস করেন, বা আরো ডাটা আছে এখানে তো 4টা কলাম, যেখানে কলাম আছে 25-30টা, সেগুলো একটু প্র্যাকটিস করেন, সেগুলো একটু মানে ফেস করেন, তারপরে আমি নেন। ঠিক আছে, তখন আপনারা নিষেধও করার কেউ থাকবে না। ঠিক আছে, আপনি তখন নিতে পারবেন, সমস্যা নেই। আচ্ছা, এক্সপেন্স দিলাম টাইপে, এবার ডিটেল টাইপ আন। মানে আমি চাচ্ছি প্র্যাকটিসটা পারফেক্ট হোক, তাহলে আপনার ওই কি কপি করবেন, কি পেস্ট করবেন, কি দিয়ে কি, সব হিসাব আপনার নিজেই মিলাতে পারবেন, অসুবিধা নেই। এখানে নিয়ে আসলাম, নিয়ে এসে এইখানে ডেমো শিটে পেস্ট করে দিলাম। ওকে, এবার দেখেন আমার কিন্তু সব রেডি। আবার একটু ক্রস চেক করবো, অ্যাকাউন্ট নাম্বার ওকে, অ্যাকাউন্ট নেম ঠিক আছে, টাইপ ঠিক আছে, ডিটেল টাইপ ঠিক আছে। দেখলাম যে লাস্টের রটা কি ঠিক আছে, 38 পর্যন্ত ওকে আছে, সবগুলো ম্যাচিং আছে। এখন আমি জানি যে 7001, 2, 3, এই তিনটা আছে, কিন্তু ধরে নেন আমি জানি না, আমার মনে নাই, যে কোনো কারণে আমি এই সব আবার একসাথে এক করছি। এখন আমি এটা ইম্পোর্ট করে দেখতে চাই যে এটার ইম্প্যাক্টটা কি দেখায় কুইক। ওকে, প্র্যাকটিস শিটটা কি আমাদের দিবেন? হ্যাঁ, আপনাদের দেওয়া আছে, আপনাদের গ্রুপে মানে ডাটাবেস সহ দেওয়া আছে। ঠিক আছে, আচ্ছা, এখানে আমি সেভ করলাম, এখানে যে আমি কন্ট্রোল এস দিয়ে পুরোটা সেভ করলাম, সেভ করে আমি এই ফাইলটা রেডি করলাম। এখন আমি ইম্পোর্ট করব, এটা বায়ারের ফাইল, এটা বায়ারের ফাইল, এটা ওপেন থাকুক। আমি ধরুন যেটা ডাউনলোড করছি এই যে ডেমো, এটাকে আমি রিনেম করব। দেখেন এতক্ষণ কিন্তু রিনেম করি নাই, এটা এবার ওপেন করে দেখি যে সেভ হয়েছে কিনা সব। হ্যাঁ, 7001, অ্যাকাউন্ট টাইপ, টাইপ অ্যাকাউন্ট নেম, অ্যাকাউন্ট নাম্বার সব ঠিক আছে। 38 ওই স্যার 39 পর্যন্ত র, নাম্বার হচ্ছে 38, সব ঠিক আছে। এখন আমি যখন ইম্পোর্ট করব তার আগে ফাইলটা রিনেম করে আনবো। কোনটা? এইটা, এই ফাইলটা, এই যে ডেমো ফাইলটা। এটা তো স্ক্রিন সাদা আসছে আমার, এখানে দেখতে পাচ্ছেন না, মাইক্রোসফট বিং এর ওয়ালপেপার অটো মানে চেঞ্জ হয় আজকে, কেন যে সাদা একটা চলে আসছে, যাও, এটা দেখতে পাচ্ছেন আশা করি। এখন আমি রিনেম করব। রিনেম কেন করব জানেন? রিনেম করব যে আমি ইম্পোর্ট করার আগে এই ফাইলটা আমি যে ইনসার্ট করতে হবে কুইক বুকসে, আমি রিনেম করলে আমার মনে থাকবে যে আমি ফাইলটার নাম কি দিছিলাম এবং কোন কোথায় রাখছি। ধরেন আমি এখানে দিলাম ইউকে বায়ার, বায়ার সিওএ, অর্থাৎ চার্ট অফ অ্যাকাউন্ট, এই নামে দিলাম। ইউকে বায়ার সিওএ এই নামে একটা রিনেম করলাম। এখন আছে কোথায়? ধরেন আমি রাখলাম এই যে ফোল্ডারে, মানে আমার আছে দিস পিস, সরি ডেস্কটপে আছে। আপনি যদি রাখেন যে একটা ফোল্ডারে, ধরেন এখানে নিউ ফোল্ডার একটা ক্রিয়েট করলাম, খেয়াল করেন, এই যে নিউ ফোল্ডার, এর নাম দিলাম সিওএ। আপনি এভাবেও রাখতে পারেন, আবার কি
অর্থাৎ সিও এর ভিতরে, অর্থাৎ এই ফোল্ডার নিউ ফোল্ডারের ভিতরে ধরেন এটা আমি দিয়ে দিলাম, তার মানে কি এখন আমার ফোল্ডারে চলে আসলো। এখন আমার ফোল্ডারে চলে আসলো, এই যে ফোল্ডার ওপেন করি, ফোল্ডার ওপেন করি, দেখতে পারবো এই যে এটা আমি রাখছি। আপনি যদি দিস পিসির ভিতরে রাখেন যে না আমি দিস পিসিতে রাখবো, আমি অন্য কোনো কোথাও রাখবো, আপনার জানতে হবে। আপনি ভিতরে রাখেন, হাজার হাজার ফোল্ডার ভিতরে রাখেন, ব্যাপার না, কিন্তু আপনার জানতে হবে যে আপনি কোথায় এক্স্যাক্টলি কোথায় আপনি রাখছেন, কারণ ইনসার্ট করলে তো সেখানে অ্যাড করতে হবে। আচ্ছা যাক, এখানে আমরা রাখছি সিওএ, এটা নিউ ফোল্ডার, তার ভিতরে রাখছি। এবার আমরা যাব ইম্পোর্টে। এখন এইখানে আমরা স্যাম্পল ফাইল নিয়েছি, রেডি করছি, কি প্রসেস সব দেখছি। এখন আমরা যাব কোথায়, ব্রাউজে যাব, ব্রাউজে ক্লিক করব। এখন এখানে আমি কোথায় সিলেক্ট করবো, ডাউনলোড, ডকুমেন্ট, বহুত কিছু আছে এখানে, ফোল্ডার আরো অনেক আছে, লোকাল ডিস্ক আছে, এখানে বহুত কিছু আছে। আমি উপরে যাব, যে ডেস্কটপ সিলেক্ট করবো, আমার ডেস্কটপে আসা, এখানে অনেক ফোল্ডার আছে। এখানে ফোল্ডার থাকলেও আমি কি নিব, সিওএ নামে ফোল্ডার আছে, এই যে সিওএ, এইটা আমার ফোল্ডার, এই যে ইউকে বায়ার সিওএ, চার্ট অফ অ্যাকাউন্ট। এখানে আমি সিলেক্ট করে দিলাম, দিয়ে আমি ওপেন করলাম, মানে এই ফাইলটা ইনসার্ট করে দিলাম এখানে। এখানে দেখেন নেক্সট অপশনটা ভাষা ভাষা আছে, এবার দেখবেন সবুজ হয়ে যাবে, ওই যে সবুজ হয়ে গেছে। ঠিক আছে, এতক্ষণ আফসা আফসা মানে এখানে ক্লিক করা যাচ্ছিল না। এইটা ফাইলটা যখন নিয়ে নিয়েছে তখন নেক্সট বাটনটা সামনে আসছে। ওকে, এখন দেখেন সিলেক্ট সিএসভি অর এক্সেল ফাইল টু আপলোড, আমি ইউকে বায়ার সিওএ এক্সেল এটা আমরা অ্যাড করছি। অ্যাড করলে এখানে দেখাও যাচ্ছে। এখন আমরা কি করব, ব্রাউজ করে ফাইলটা দিয়ে দিলাম, এখন নেক্সট করব। এইবার দেখেন এই যে আপলোড স্ট্যাটাসে ছিল, এবার আসছে ম্যাপ ডাটা। ম্যাপ ডাটা বলতে ম্যাচিং, ঠিক আছে, এখানে ম্যাপিং বলে ওরা। ঠিক আছে, ম্যাপ ডাটা বলতে আপনি ধরে নেবেন ম্যাচিং। এবার দেখেন বলছে ম্যাপ ইউর কুইক বুকস টু কুইক বুকস ফিল্ড, সরি, ম্যাপ ইউর ফিল্ড, অর্থাৎ ম্যাপ ইউর ফিল্ড টু কুইক বুকস ফিল্ড, মানে কুইক বুকস অনলাইনের ফিল্ডে এই কলামগুলো কি কি দেওয়া আছে আর তোমার ফাইলের সাথে কি কি দিয়ে আছে ম্যাচিং করো। ম্যাচিং করো, তারপরে অ্যাপ্রুভ হবে। কুইক বুকসে আছে যেখানে ডিটেল টাইপ, আমি সেখানে ডিটেল টাইপ দিয়েছি, ওকে, এবং আমার টিক মার্ক আছে। ওকে, তাহলে এটা ক্লিয়ার। অ্যাকাউন্ট নেম আছে কুইক বুকসের দ্বিতীয়টাই, আমার অ্যাকাউন্ট নেম দিয়েছি, ওকে, টিক মার্ক। এরপরে আছে অ্যাকাউন্ট নাম্বার, কুইক বুকসে আমি অ্যাকাউন্ট নাম্বার দিয়েছি, ওকে। এরপরে দেখেন এরা ছোট হাত দিয়েছে, এদের হয়তো ভুল আছে বা ঠিক আছে, মানে এখানে ওরা ছোট হাত দিয়ে দিয়েছে, কোনো ব্যাপার না। আমাদের এখানে বড় হাত দেওয়া আছে ফাইলে, মানে এরা দুই রকম, এখানে ফিল্ডে বলছেন এন ছোট হাতের, আর ওখানে বড় হাতের। এখানে ছোট হাত বড় হাত অত মেজার ধরতেছে না, মানে এক এক আপডেটের নতুন নতুন নিয়ম, মানে আগে কিন্তু এখানে বড় হাত ছিল, এইখানে এখন দেখতে মানে পারলাম যে এখানে ছোট হাত করে দিয়েছে এখানে। তা ওদের ইস্যু না, ওরা যদি ই করে যে ওদের দিক দিয়ে যদি কোনো ভুল করে সেটা ওরা ধরবে না, আমাদের যদি আমাদের ভুল আছে কিনা সেটা দেখতে হবে। যাক, অ্যাকাউন্ট নাম্বার এখানে আছে, আমরা অ্যাকাউন্ট নাম্বার দিয়েছি। টাইপ, টাইপ দিয়েছি, ছোট হাত বড় হাত হলে এখন মেজার কোনো সমস্যা ধরতেছে না। আচ্ছা, তাহলে আমাদের চারটা ম্যাচিং করছে। তাহলে এই এই যে ম্যাপ বা ম্যাচিং করা হবে দ্বিতীয় স্টেজে সব ফাইল, শুধু এই চার্ট অফ অ্যাকাউন্ট না, ব্যাংক বলেন, ব্যাংক ডাটা, ইনভয়েস, এক্সপেন্স, বিল, সবকিছু এরকম ম্যাপিং হবে, তিনটা প্রসেসের মাধ্যমে যাবে। দিলাম, দিয়ে দেখলাম আমার ফিল্ড এবং কুইক বুকস এর অনলাইনে ফিল্ড সবকিছু মিল আছে, মিল হওয়ার পরে নেক্সট দিব। এইবার দেখেন, এবার আসছে ইম্পোর্টে। এই 38টা অ্যাকাউন্ট আমরা দিয়েছি, এই যে দেখেন এই 38টা অ্যাকাউন্টস, ঠিক আছে, এখানে বলছে যে 38 অ্যাকাউন্টস আর রেডি টু বি ইম্পোর্টেড। এখন দেখেন অ্যাকাউন্ট নেম আমরা যেভাবে দিয়েছি কলাম অনুযায়ী সেই কলামে চলে গেছে। অ্যাকাউন্ট, অ্যাকাউন্ট নাম্বার আছে, অ্যাকাউন্ট নেম আছে, টাইপ আছে, ডিটেল টাইপ আছে। এখন দেখেন এগুলো সব টিকমার্ক দেওয়া, সবগুলো টিকমার্ক দেওয়া। ঠিক আছে, যে আমি যদি মনে হয় যে না কোনো কারণে যে আমার এখান থেকে সাপ্লাইস এইটা আমার চার্ট অফ অ্যাকাউন্টে অ্যাড করা আছে, তাহলে আমি দেখলাম যে আমার তো আবার অ্যাড করা হয়ে যাচ্ছে, তাহলে আমি কি করি, এখানে টিকমার্ক উঠাই দিই, তাহলে দেখেন সবগুলো যাবে, শুধু এইটা ইম্পোর্ট হবে না। এটাকে আমি বাদ দিয়ে দিলাম, সবগুলো ইম্পোর্ট হবে, শুধু এটা হবে না। আমার যদি মনে হয় যে না 7001 নম্বরে যে লিগাল অ্যান্ড প্রফেশনাল ফি এটা অ্যাড আছে, আমি নতুন করে আবার ভুল করে অ্যাড হয়ে যাচ্ছে, তাহলে আমি এটাও টিকমার্ক উঠাই দিলাম, দিয়ে বাকিগুলো ইম্পোর্ট করতে পারতেছি। ওকে, যদি দুই একটা আপনার মনে হয় যে না এই স্টেজে আমি বাদ দিতে চাচ্ছি, যেগুলো আবার রিপিট হয়ে যাচ্ছে, সেগুলো আপনি বাদ দিতে পারবেন টিকমার্ক উঠাই দিলে। মানে এখানে ফাইনালিও মানে কতগুলো আপনি অ্যাড করতে চাচ্ছেন সবগুলো অ্যাপ্রুভ করবেন, দেখবেন, চেক করবেন, তারপরে আপনার মানে অ্যাড করতে পারবেন। তা আমি চাচ্ছি যে না সবগুলো, কোনোটা আমার নাই, আমি সবগুলো অ্যাড করতে চাচ্ছি, এটাও টিকমার্ক দিয়ে দিলাম, এটাও। এবার দিয়ে খেয়াল করেন এই যে 7001, 7002, 7003 এখানে কিন্তু আছে। দেখেন এই থাকা অবস্থায় আমি ইম্পোর্টে ক্লিক করছি, দেখেন ইম্প্যাক্টটা কি আসে। আমি জানি যে এই এই মেডিকেয়ার এটা নাই কুইক বুকসে, কিন্তু এই মেডিকেয়ারের সাথে যে নাম্বারটা দেওয়া আছে সেইটা কুইক বুকসে আছে। তারপরে স্যানিটরি অ্যান্ড প্রিন্টিং এটা নাই কুইক বুকস, এটা মানে হবে কুইক বুকসে, কিন্তু শুধু এই 7002 নাম্বারটা দেওয়ার কারণে ইম্প্যাক্টটা কি আসে সেটা দেখবো, যে এই নাম্বারটা কুইক বুকসে আগে থেকে আছে। আমরা তো জানি একই নাম্বার কুইক বুকস দ্বিতীয়বার নেয় না, তাহলে এখানে কি করে সেটা একটু দেখবো। ম্যানুয়ালি তো একরকম দেখছি, আর এখানে ইম্পোর্ট করার ক্ষেত্রে কি ইম্প্যাক্ট আসে সেটা দেখাতে যাচ্ছি। অফিস রেন্ট নাই, এটা অ্যাড করতে করতে দিবে কুইক বুকস, কিন্তু শুধু 7003 নাম্বার এটা দেওয়ার কারণে, এটা আগে আছে কুইক বুকসে, এটা কি ইম্প্যাক্ট আসে সেটা দেখবো। তো যাক, 38টা আমরা সিলেক্ট করা আছে। এখন আমি কি করতেছি, সবকিছু দেখে চেক টেক করলাম, দিয়ে ইম্পোর্টে ক্লিক করলাম, খেয়াল করেন
এখানে রিলোড কতটুকু টাইম নিছে দেখেন। এখানে কি বলতেছে, ইম্পোর্ট কিন্তু হয়ে গেছে, তার মানে চিন্তা করেন যে দিয়েছি 3 সেকেন্ডের ভিতরে ইম্পোর্ট হয়ে গেছে, মানে এতগুলো ডাটা খালি একটা ফাইল রেডি করে আমার যতটুকু টাইম লাগছে, ওখানে 38টা জায়গায় 3800 দিলেও কিন্তু সেম টাইম। হয়তো লোড 3 সেকেন্ডের জায়গায় 15-20 সেকেন্ড বেশি লাগতো, বা অ্যাটলিস্ট 1 মিনিটই লোড লাগতো, 1 মিনিটই লোডিং নিত, কিন্তু তাতে কিন্তু অসুবিধা ছিল না। এতটুকু লোডিং নিয়ে কিন্তু একবারে এত ডাটা কুইক বুকসে একসাথে ইম্পোর্ট হয়ে গেল। এখন দেখেন এই যে ম্যাজিক যে তিনজন, সেই তিনজন কিন্তু বেঁধে গেছে। মেডিকেয়ারের দোষ না, দোষ হচ্ছে 7001 এই নাম্বারটা আছে। স্টেশনারি অ্যান্ড প্রিন্টিং এটার দোষ না, দোষ হচ্ছে 7002 এই নাম্বারটা। এখন কি বলছে দেখেন, 38টার 35টা সাকসেসফুলি ইম্পোর্ট হয়ে গেছে। বলতেছে উই ফাউন্ড সাম প্রবলেমস অ্যান্ড কুডন্ট ইম্পোর্ট অল অফ ইউর ডাটা, ফিক্স দ্য ইনফো ইন দ্য হাইলাইটেড ফিল্ড অ্যান্ড ট্রাই অ্যাগাইন। খেয়াল করেন, হাইলাইটেড ফিল্ড বলতে বলতেছে কি, এই যে এইগুলার নাম্বার গুলা। ওকে, এখন আমি কি করব, আমার যদি অ্যাড করতে হয় তাহলে নাম্বার চেঞ্জ করতে হয়, না হলে এই তিনটা স্কিপ করে দিয়ে এনে কেটে দিতে হবে। এখানে কেটে দিয়েও বেরিয়ে আসতে পারি যে না, এগুলো আমি অ্যাড করবো না, সেটা এক বিষয়, এটা তো সমাধান না। তাহলে সমাধান করবো কিভাবে? আমার এই চার্ট অফ অ্যাকাউন্টে 7001 এই নাম্বারটা আমার 1 2 3 এগুলো আছে। তা এখন আমি দেখবো যে এই ফাইলটায় আমি সর্বশেষ কোন নাম্বারটা দিয়েছি। দেখেন 1 থেকে শুরু করে 38 পর্যন্ত দেওয়া হয়েছে, তার মানে 1 2 3 তো আগে থেকে ছিল, কিন্তু 38 পর্যন্ত দেওয়া হয়েছে, 39 40 41 ফাঁকা আছে, এগুলো দেওয়া নাই। তাহলে আমি কি করতে পারি, এই পরের যে নাম্বার তিনটা ক্রম অনুসারে সেই তিনটা নাম্বার এখানে বসাই দিলে নিয়ে নিবে। দেখেন, তার মানে একই নাম্বার দ্বিতীয়বার কখনো নিবে না, কখনো না। এখানে 7038 তো দেওয়া আছে, 7039, 7040, 7000, সরি 41 এই দিয়ে দিলাম, তার মানে একই নাম্বার হলো না, এটা একদম ইউনিক নাম্বার দিয়েছি যেটা আগে অ্যাড করা নাই, দিয়ে ইম্পোর্ট করলাম। ইম্পোর্ট করলে এই তিনটাও নিয়ে নিল। এবার বলছে 38টার 38টা অ্যাকাউন্টে ইম্পোর্টেন্ট। এবার দেখেন লিস্টে আসেন, এই যে লিস্টে আসেন, লিস্টে আসলে কত থেকে শুরু, 7000, এই যে 7000, 7001, 7002, 7003, এটা পেরোল। এরপরে দেখেন 6000 ডেসক্রিপশন, এগুলো একটু সময় নিবে, একটু সময় নিবে, মানে এত ডাটা এখানে আপডেট হতে একটু সময় নিবে, ইম্পোর্ট হতে সময় নিবে না, আপডেট হতে একটু সময় নিবে, একটু। আমরা একটু রিলোড দেই, রিলোড দিলে আশা করি ক্লিয়ার বুঝতে পারবো না। এই ডাটাটা অ্যাড হওয়ার পরে সামান্য কিছু সময় নেয়, কারণ মানে বাল্ক আকারে যা আপনি ম্যানুয়ালি অ্যাড করতে গেলে কয়েক ঘন্টা লাগে, সেই ডাটা যদি মুহূর্তে ইম্পোর্ট করে দেয়, তাহলে সে ডাটাবেসে তো ক্লাউড সার্ভার, যেহেতু কুইকবুকসের বা এটা ক্লাউড বেস, শুধু কুইকবুকস না, যে কোনো সফটওয়্যারে ক্লাউড সার্ভার যারা ইউজ করে, সেখানে ডাটা আপডেট হতে সামান্য 1 মিনিট সময় নেয়। এখন দেখি রিলোড হতে হতে মেবি আমাদের সব শো করবে। কিন্তু সিস্টেম একটা কি, যে এই যে যে প্রসিডিউরটা দেখলেন, আপনি যা কিছু ইম্পোর্ট করেন, কুইক বুকস তো ম্যাক্সিমাম, কুইক বুকস এত ইউজারকারী কেন, এ দিয়ে বাল্ক আকারে এত ট্রানজেকশন সব একবার ইম্পোর্ট করা যায়, এর জন্য এত ইউজারকারী, এত এত ফিচারের কারণে। এখন ব্যাপারটা হচ্ছে এই যে এই ডাটা ইম্পোর্ট করার প্রসিডিউর কিন্তু এই আজকে যেটা দেখলেন, হয়তো এক একটা সেগমেন্টে আলাদা আলাদা অঙ্গভঙ্গিতে আপডেট করা হবে, তাছাড়া আর কিছু না, প্রসিডিউর এইরকমই। এখানে দেখেন এই যে 64টা হয়ে গেছে, এখানে কিন্তু এই যে একটা রিলোড দিছি, আপডেট হয়ে গেছে, নিড টু পারমিশন ফর লিভ বিকজ, আচ্ছা ওকে, মাসুদ সাহেব আপনি যেতে পারেন, সমস্যা নেই, আমাদের হয়ে গেছে। আচ্ছা, এখানে দেখেন এই যে 1001 2, ঠিক আছে, সব আছে। 3000, এখানে এবার দেখবো আমরা 7000 থেকে, এই যে 7000 ছিল পেরোল এক্সপেন্স, 7001 স্যালারি অ্যান্ড ওয়েজ, 7002 3, এইটা কিন্তু এই 3 পর্যন্ত ছিল, যার কারণে আর নিই। এবার দেখেন 4 নাম্বারের থেকে সব অ্যাড আছে, এবং লাস্টে এসে দেখেন আমাদের এই পেজে 64 দেখাচ্ছে, এই যে 7039 40 41, দেখেন এই যে মেডিকেয়ার, স্টেশনারি অ্যান্ড প্রিন্টিং, 7041 অফিস রেন্ট। ওকে, এই সবগুলো কিন্তু অ্যাড হয়ে গেছে। তার মানে আমরা কিভাবে ইম্পোর্ট করতে হয়, চার্ট মানে চার্ট অফ অ্যাকাউন্ট কিভাবে ইম্পোর্ট করে অ্যাড করতে হয় সেটা আমরা দেখলাম। এখন এডিট করা তো দেখলাম, যেহেতু আমরা জানি যে ওপেনিং ব্যালেন্স থাকে কোথায় কোথায়, যেমন ব্যাংক অ্যাকাউন্টে থাকে, সে হোক সেভিং বা কারেন্ট অ্যাকাউন্ট, সেক্ষেত্রে ওপেনিং ব্যালেন্স থাকে এবং ওপেনিং ব্যালেন্স ডেট থাকে। এরপরে পেপাল বা যে কোনো পেমেন্ট গেটওয়েতে ওপেনিং ব্যালেন্স থাকে, ওপেনিং ব্যালেন্স ডেট থাকে। বাধ্যতামূলক থাকে এটা বলতেছি না, থাকে।
না থাকতেও পারে। কিন্তু যদি থাকে সেক্ষেত্রে ওপেনিং ব্যালেন্স এবং ওপেনিং ব্যালেন্স ডেট এ দুটো কিন্তু একবার দিলে আর চেঞ্জ করার কোনো সুযোগ কুইকবুকস রাখে নাই। এজন্য একটু সতর্কতার সহিত দিতে হবে। এটা অ্যাডজাস্ট করা যায় পরবর্তীতে হয়তো জার্নালের মাধ্যমে, ঠিক আছে, ওপেনিং ব্যালেন্স ইকুইটি দিয়ে অ্যাডজাস্ট করা যায়, কিন্তু এডিট করে যে আপনি ওটা চেঞ্জ করবেন সেটা সুযোগ নাই এক্সেলে। যদি সাব অ্যাকাউন্ট থাকলে সেটা কুইক বুকসে কিভাবে ডিপেন্ড করবে? সাব অ্যাকাউন্ট যেগুলো থাকবে, সাব অ্যাকাউন্ট সব হচ্ছে আপনার ম্যানুয়ালি করতে হবে। সাব অ্যাকাউন্ট ইম্পোর্ট করার কোনো সুযোগ রাখে নাই এটা, ঠিক আছে। সাব অ্যাকাউন্ট ম্যানুয়ালি করতে হবে, মানে সাব অ্যাকাউন্ট দেখবেন কম থাকে, যে কোনো একটা অ্যাকাউন্টের আন্ডার দুইটা চারটা পাঁচটা থাকে, তো সেগুলো ম্যানুয়ালি করতে হবে। ওরা বাল্ক আকারে অ্যাড করার জন্য মানে যে প্যারেন্ট অ্যাকাউন্ট যেগুলো সবগুলো মানে র্যান্ডম অ্যাকাউন্ট সেগুলো অ্যাড করতে দিচ্ছে। সাব অ্যাকাউন্টে ওইভাবে কোনো স্পেসিফিক ভাবে আর কি সুযোগ নাই। আচ্ছা, এবার এডিটিং চার্ট অফ অ্যাকাউন্ট, এটা আমরা আর একটু দেখি। ধরেন যেটা তো বললাম যে এই যে ব্যাংক অফ ইংল্যান্ডে যান, এখানে একটু এই নিচেটা একটু টান দিই, ব্যাংক অফ ইংল্যান্ডে যে এডিট করে, যে যদি আমরা এডিটে যাই দেখেন ওই নাম্বার, অর্থাৎ কি বলে, ওপেনিং ব্যালেন্স এবং ওপেনিং ডেট এ দুটো এডিট করার সুযোগ নাই। দেখেন এই যে ওপেনিং ব্যালেন্স শো করতেছে কিন্তু ডেট এডিট করার জায়গাও নাই। ব্যালেন্স শো করলে কি হবে, এডিট করার জায়গা নাই। কিন্তু অন্য যে কোনোটাই যান, এই দেখেন আরো কি কি এখানে এডিট করতে পারবেন। এই অ্যাকাউন্ট নেম চেঞ্জ করতে পারবেন, অ্যাকাউন্ট নাম্বার চেঞ্জ করতে পারবেন, অ্যাকাউন্ট টাইপ চেঞ্জ করতে পারবেন, ডিটেল টাইপও চেঞ্জ করতে পারবেন। ডিফল্টে যদি কোনো কিছু লেখা থাকে বা সরি ডেসক্রিপশনে, সেগুলো চেঞ্জ করতে পারবেন। কিন্তু আর কোনো কিছু চেঞ্জ করা যাবে না। তার মানে এডিটটা আমরা বুঝে নিলাম যে এটা তো ওপেনিং ব্যালেন্সের ক্ষেত্রে। আর অন্যান্য গুলোর ক্ষেত্রে, অন্যান্য ধরেন এখান থেকে যে কোনো একটা আমি দেখাই। ধরেন এই যে সাপ্লাইজ, এটা আমি এডিট করবো। এটা কি কি এডিট করতে পারবো? এখানে আসলাম, এডিটে যাব। এখানে এডিটে এসে দেখেন ওপেনিং ব্যালেন্স যেহেতু এর সাথে নেই, এই যে অ্যাকাউন্ট নেম চেঞ্জ করতে পারি, অ্যাকাউন্ট নাম্বারও চেঞ্জ করতে পারি, এক্সপেন্স চেঞ্জ করতে পারি, ডিটেল টাইপ চেঞ্জ করতে পারি। এখন আমাদের এখানে যেটা এডিট করার প্রয়োজন সেটা আমি এডিট করছি। যেমন ধরেন এখানে সাপ্লাইজ আছে, ডেসক্রিপশনে সাপ্লাইজটা আমি দিতে চাচ্ছি, দিলাম, ঠিক আছে। দিয়ে আমি সেভ করতে চাচ্ছি, ওকে। এখানে ডেসক্রিপশন দিয়ে দিলাম, সাপ্লাইজ দিলাম, দিয়ে সেভ, ওকে। এই কিন্তু আমার এডিট করা হয়ে গেল। আমি যে কোনো কিছু এডিট এইভাবে করতে পারি, শুধুমাত্র যেখানে ওপেনিং ব্যালেন্স আছে এবং ওপেনিং ডেট আছে সেইগুলো যদি কোনোটাই দিই, সেটা এই দুটো এডিট কখনো হয় না। তাহলে এডিট আমরা শিখলাম। এরপরে আছে অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ। ধরে নেন কোন একটা অ্যাকাউন্ট আমার অ্যাড করা হয়েছে, এইখান থেকে দেখাই। যেমন এই যে ভ্যাট কন্ট্রোল, সাপোজ এটা আমার কোনো প্রয়োজনে লাগে না। এখন এখানে স্ক্রল করব, ওয়ান বাই ওয়ান স্ক্রল করব, কত টাইম লাগে, ঠিক আছে। তো এতগুলো ইনঅ্যাক্টিভ গুলো যেগুলো আমার কাজে লাগে না, একটা প্রতিষ্ঠানের কাজে লাগে না, অথচ সেগুলো চার্ট অফ অ্যাকাউন্টে অ্যাড করা। এখন যদি আপনি চান যে না এগুলো একটু চেঞ্জ করে দিয়ে রাখি, বা এটা চেঞ্জ করি, বা এটা ইনঅ্যাক্টিভ করি, ঠিক আছে, তাহলে এই ভ্যাট কন্ট্রোলে কোথায় যাবেন দেখেন এডিট করতে হলে? ভ্যাট কন্ট্রোলে এসে এই সাইডে ওই অ্যাকাউন্ট ডিটেলস এর পাশে দেখেন, এইখানে আসেন, এই যে এইখানে অপশন আছে, ড্রপ ডাউনে ক্লিক করেন। এই যে এডিট করা যাবে, রান রিপোর্ট, মানে এইটা দিয়ে রিপোর্ট রান করা যাবে যে এই হেডে আমার কি কি মানে প্রভাব আছে, সেই রিপোর্টটা আপনি এখান থেকে একটাই মানে স্পেসিফিক ভ্যাট কন্ট্রোলে কি কি রিপোর্ট আছে মানে সেগুলো এই রান রিপোর্টে ক্লিক করে দেখতে পারবেন। এবার মেক ইনঅ্যাক্টিভ, যে রিডিউস ইউজেস মানে যেগুলোর কম ইউজ হয় সেগুলো কি করতে হবে, মেক ইনঅ্যাক্টিভে একটা ক্লিক করে দিলাম ভ্যাট কন্ট্রোলে এসে। দেখেন কি বলে, বলছে ডিঅ্যাক্টিভেট দিস অ্যাকাউন্ট, দিস কমপ্লিট অল ট্রানজাকশন অ্যাসোসিয়েটেড উইথ দ্য অ্যাকাউন্টস। বলতেছে, আমি এখন বলছি যে হ্যাঁ আমি, তারপরও আমি ইয়েস মেক ইট ইনঅ্যাক্টিভ করতে চাই। ওয়ান অ্যাকাউন্ট ওয়াজ, ও না, এটা হচ্ছে ইয়ার আর সাম রিজন উইথ মাইট বি কেস দে হ্যাভ নন জিরো ব্যালেন্স। ও আচ্ছা, এটা হচ্ছে কুইক বুক যেগুলো ডিফল্টে দিয়ে রাখছে, যেমন নন জিরো ব্যালেন্স, তারপরে ডিফল্ট অ্যাকাউন্ট ইউজ টু ইউর চার্ট অফ অ্যাকাউন্ট, ঠিক আছে। এগুলো হচ্ছে ডিফল্টে আছে, মানে কুইক বুক দিয়ে রাখছে, ঠিক আছে, অটোমেটেড ওয়ার্ক ফ্লো। ডিফল্টের গুলো আমরা না করি, আমরা আমরা যেগুলো অ্যাড করতে গেছি সেগুলো একটু দেখি। আমরা যেগুলো অ্যাড করছি সেই সেই একটা দেখি। ডিফল্টের গুলো অনেক হেডের জন্য মানে কুইক বুকস বিজনেসের ন্যাচার অনুযায়ী রাখছে। আমরা আমাদের যে কোনো একটা যদি অ্যাড করতে চাই, যে ইনঅ্যাক্টিভ, এই যে সাপ্লাইজ, এটাকে আমরা ইনঅ্যাক্টিভ করব, সাপ্লাইজ, এটাকে ইনঅ্যাক্টিভ করার জন্য রান রিপোর্ট এখানে এসে ক্লিক করলাম। এই যে মেক ইনঅ্যাক্টিভ, মেক ইনঅ্যাক্টিভে ক্লিক করলাম। এখানে বলতেছে ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্ট এক সেম মেসেজ, কিন্তু এটা ইনঅ্যাক্টিভেট হবে, ঠিক আছে, ডিঅ্যাক্টিভেট হবে। দিলাম ওকে করে, দেখেন এখানে লেখা উঠবে, ঠিক আছে। এবার দেখেন সাপ্লাইজ কই, নাই, এখানে লেখাটা হয়তো শো করে নাই, ঠিক আছে। কিন্তু আমরা এখন এখানে লেখা উঠেছে অন অ্যাকাউন্ট বা সাপ্লাইজ ইজ ডিঅ্যাক্টিভেটেড, ঠিক আছে। এখন এখানে আমার ওটা ধরেন আমি ক্লিক করলাম, এখন দেখেন সাপ্লাইজ নাই। এখন সাপ্লাইজ সার্চ করেন, নাই, SUPPLIES,
ওইখানে দিলে অটো সার্চ হয়ে যাবে, দেখেন দেয়ার আর নো অ্যাকাউন্টস টু ম্যাচ দ্য ক্রাইটেরিয়া। এখন আমি এটা পাবো কই? ধরেন সাপ্লাইজ আমার অত লাগে না, প্রয়োজনে লাগে না, আমি চার্ট অফ অ্যাকাউন্টে অ্যাড করছিলাম হয়তো, কিন্তু লাগে না, এই জন্য আমি ইনঅ্যাক্টিভ করে রাখছি। এখন আমি পাবো কোথায়? এই যে এইখানে গিয়ার আইকনে ক্লিক করেন। এটা এইখানে যেমন গিয়ার আইকন বা সেটিং আইকন, এখানে গিয়ার আইকন বা সেটিং আইকন আছে নিচে। এখন এইখানে ক্লিক করেন, ক্লিক করলে দেখেন নিচে কি কি আসে। সেটিং, সেটিং এর আন্ডারে আসে কি 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 শো করাইছেন, যেগুলো টিকমার্ক দেওয়া সেগুলো দেখেন নিচে সব শো করানো। নাম্বার, টাইপ, ডিটেল টাইপ, ভ্যাট রেট, কুইক বুকস ব্যালেন্স, ব্যাংক ব্যালেন্স। এরপরে নিচে আছে অপশন, এই যে আর একটু স্ক্রল করেন, এখানে দেখেন আদার। আদার অপশনে কি আছে দেখেন, ইনক্লুড ইনঅ্যাক্টিভ। তার আগে একটু দেখে আসি পেজ সাইজ। পেজ সাইজ বলতে একটা প্রতিষ্ঠান তো অনেক চার্ট অফ অ্যাকাউন্ট থাকে, আবার কমও থাকতে পারে। এখন যে প্রতিষ্ঠানে অনেক চার্ট অফ অ্যাকাউন্ট থাকে সেখানে যে এক পেজে, ধরেন সেখানে 300, সরি 300 না, 3000 চার্ট অফ অ্যাকাউন্ট আছে সাপোজ, 3000। সেক্ষেত্রে যদি আপনার এক এক পেজে 50টা বা 75টা করে দেওয়া থাকে, তা প্রতিবার ওই নেক্সট নেক্সট করে দেখেন, এখানে যেমন দেখাচ্ছি, এখানে 64টা আছে, 63টা আছে, যখন এখানে 70টা 75টা হয়ে যেত, এরপরে নেক্সট পেজ নেক্সট পেজ নেক্সট পেজ, আবার এখানে প্রিভিয়াস প্রিভিয়াস করে আসতে হতো, আপ ডাউন করতে হতো, ব্যাক ডেটে যাইতে হতো, মানে ব্যাকে যাইতে হতো, সামনে আসতে হতো। বরং আমরা এই সেটিং এ এসে ওইখানে যদি পেজ সাইজে 300 করে দিই, 300 করে দিই, তাহলে কিন্তু এক এক পেজে 300 শো করবে। যতক্ষণ 300 না হবে ততক্ষণ পরের নেক্সট পেজে যাওয়ার অপশন আসবে না। এটা আরো বেটার। তার মানে স্ক্রল করে আমি দেখতে পারবো, নেক্সট নেক্সট করে যাইতে হবে না। এটা তো গেল একটা অপশন। এখন 300 পর্যন্ত এই পেজে রাখতে পারবো। এখন আসি, আমার যে ইনঅ্যাক্টিভ করলাম সেইটা আমি কি করতে পারবো? এই যে আদারে এখানে দেখেন ইনক্লুড ইনঅ্যাক্টিভ, তার মানে এখানে যত যা কিছু শো করতেছে শুধু অ্যাক্টিভ গুলো শো করতেছে। এখন এই সেটিং এ যে বা গিয়ার আইকনের এই সেটিং এ আইকনে ক্লিক করে যদি আপনি এখানে টিকমার্ক দিয়ে দেন আদারে যে ইনক্লুড ইনঅ্যাক্টিভে, এখানে যদি টিকমার্ক দেন, তাহলে কি হবে? অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ সবগুলো এখানে শো করবে। তার মানে আপনার যেটা ইনঅ্যাক্টিভ রয়েছে সেটাও কিন্তু এখানে শো করবে। তাহলে আপনি এখানে আগে ইনক্লুড ইনঅ্যাক্টিভে টিকমার্ক দেওয়া মানে কি, আমি দেখাতে চাচ্ছি ইনঅ্যাক্টিভ যেগুলো আছে সেগুলোকেও চাই তালিকায় চাচ্ছি। এখন দেখেন 64টা হয়ে গেছে। আমি যদি ইনক্লুড ইনঅ্যাক্টিভের টিকটা উঠাই দিই, দেখেন কয়টা দেখায়, যেহেতু একটা ইনঅ্যাক্টিভ করছি। আমি ইনক্লুড ইনঅ্যাক্টিভের টিকটা উঠাই দিই, উঠাই দিলে দেখেন কয়টা দেখাচ্ছে, 63টা দেখাবে। এই দেখেন 63, 63। তার মানে একটা আমরা ইনঅ্যাক্টিভ করছি সেটা কিন্তু এই তালিকায় এখন দেখাচ্ছেই না, এখান থেকে ভ্যানিশ করে দিছে। কিন্তু গিয়ার আইকনে যে যদি আমরা এই ইনক্লুড ইনঅ্যাক্টিভে একটা ক্লিক করে দিই, তাহলে এবার কিন্তু আমার 64টা মানে পুরোনোটা, অর্থাৎ যেটা আমরা ইনঅ্যাক্টিভ করছি সেটা দেখাবে, এই যে 64 হয়ে গেছে। এখন আমার এটা এখানে যদি লিখি সাপ্লাইজ, খেয়াল করেন SUPP, এই যে সাপ্লাইজ, দেখেন ব্র্যাকেটে কি আছে, ডিলেটেড। ডিলেটেড লেখা আছে, তার মানে এটা ইনঅ্যাক্টিভ করা, মানে পার্মানেন্টলি কুইক বুকস থেকে ডিলেট হয় না। ঠিক আছে, চার্ট অফ অ্যাকাউন্ট কোনোটা, শুধু এখানে এসে লেখা উঠছে সাপ্লাইজ ডিলেটেড। এখন ডিলেটেড ব্র্যাকেট লেখা আছে মানে বুঝতে হবে এটা ইনঅ্যাক্টিভ, মানে পার্মানেন্টলি ডিলেট হয় না বা হয়নি। এটা ব্র্যাকেটে ডিলেটেড লেখা মানে কি বুঝতে হবে এটা ইনঅ্যাক্টিভ করা আছে। তাহলে আমি এখানে আবার কি করে অ্যাক্টিভ করব? অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ তো করলাম, এবার অ্যাক্টিভ করার ক্ষেত্রে যেটা ইনঅ্যাক্টিভ করা হয়েছিল সেটা আবার আগে রিভিউ প্যানেলে আনতে হবে। এখান থেকে এই মেক ইনঅ্যাক্টিভে ক্লিক করে ওকে করে দিয়ে ইনঅ্যাক্টিভেরটা এটা শো করাতে হবে। শো করানোর পরে এইটা যখন আবার সামনে আসবে, আপনি সার্চ করে আনেন বা স্ক্রল করে আনেন, এটাকে খুঁজবেন যেখানে ডিলেটেড ব্র্যাকেট দেওয়া, আপনি সহজে খুঁজে পাবেন, সমস্যা নেই। আর একান্ত তো সার্চ দেওয়ার অপশন আছেই। এটা যখন শো করবে এখানে জাস্ট মেক অ্যাক্টিভ এটা ক্লিক করে দিবেন সাইডে। এবার দেখেন অ্যাক্টিভ হয়ে গেছে, সাপ্লাইজ এক্সপেন্সেস এটা অ্যাক্টিভ হয়ে গেছে। এখন কিন্তু যেগুলো আছে সব অ্যাক্টিভ। ওকে, তাহলে অ্যাক্টিভ এভাবে করতে হয়, ইনঅ্যাক্টিভ এভাবে করতে হয়, এই হচ্ছে প্রসিডিউর, এর বাইরে কিছু না। তা আমাদের টপিকটা ছিল আজকে এই পর্যন্ত, মেক অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ পর্যন্ত। এই চার্ট অফ অ্যাকাউন্ট গুলো আপনারা সবাই অ্যাড করবেন। যারা ডাটাবেস পান না, আমি ডাটাবেস দিয়ে দিব। আমি রেকর্ডটা শেষ করি।